ওকে নেহা, জয়েন করো, তারপর আমাদের সেশন আজকে আমরা স্টার্ট করবো। টাইম কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, আমি তোমাকে লিঙ্কও পাঠিয়ে। ওকে ওকে, হ্যাঁ জয়েন করেছো। হ্যাঁ ঠিক আছে, জয়েন করো। শোনা যাচ্ছে বলো? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক। ওকে, তো আজকে হচ্ছে কয় তারিখ? আজকে ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, ফর্ম ফিল আপ করেছো যেটা আমি আগে শুনে নিই? না স্যার, আমি যার মানে যে দাদাটার কাছে ফর্ম ফিল আপ করি ওই দাদাটা নেই, দিয়ে আসবে তারপরে যাব। আর স্যার বলছি যে 6 সেমের রেজাল্ট কি লাগবেই? না দেখো, যেটুকু আছে, যতটুকু রেজাল্ট আছে ততটুকু তুমি ওখানে হ্যাঁ। পুট করবে, ঠিক আছে। ওকে। সবই চেক করতে হবে, কারণ তা তো ঠিক নেই, অনেক বহু জায়গায় এখনো হয়নি, ঠিক আছে। হ্যাঁ, তো তারা আমাদের কি দেবে না, ওরকম কোনো ব্যাপার ইউনিভার্সিটিতে নেই। দেয়নি। হ্যাঁ। ওর জন্য ওটা নিয়ে টেনশন নেই, তুমি যতটুকু আছে মানে নাম্বার আছে, যত যেগুলো হ্যাঁ। তুমি যদি ফর্মটা দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমি রিসেন্টলি আজকেই না কালকে, হ্যাঁ কালকে আজকে বোধহয় আপলোড করেছি যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক হুম। আছে। তো যদি তুমি না পারো তো তাহলে ওখানে ওটা দেখে নিতে পারো, স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি, ঠিক আছে। তো ওটা তুমি আচ্ছা তাহলে আচ্ছা। পড়ে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে কিভাবে হ্যাঁ, আমি ফর্ম ফিল আপটা দেখিনি করতে হবে। ভিডিওটা। আচ্ছা আচ্ছা, ওটা দেখলে তুমি বুঝতে পারবে, কারণ অনেকের প্রবলেম হচ্ছিল বলছিল, তার জন্য আমি তাই করেছি, ভিডিওটা করেছি। ওটা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে, কারণ ভুল তথ্য দিলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তো হ্যাঁ। তার জন্য অবশ্যই খুব মাথা ঠান্ডা করে কিন্তু ওটা ফিল আপ করা দরকার, ঠিক আছে। ওই জন্য ধরো যদি মনের দরকার হয়, তুমি স্টেপ বাই স্টেপ ওটা চালিয়ে তারপরে তুমি করতে পারো, তাহলে আলটিমেটলি বেশি কাজে দেবে। কারণ আর হ্যাঁ, প্রথম দিকে একটু তাড়াতাড়ি করে নিও, ঠিক আছে, কারণ পরের দিকে যেটা বললাম সাইটে প্রবলেম হ্যাঁ হয়, হ্যাঁ। ল্যাগ করে পরে যায় বা হ্যাং হ্যাঁ। করে বা পেমেন্ট নেয় না, ঠিক আছে। যে কোনো একটা প্রবলেম হলে গেলে কিন্তু সমস্যা। কারণ এক্সামের ফর্ম কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে, অফলাইন না। তুমি ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে বলবো আমি এখানে বসে ফর্ম ফিল আপ করবো, ওসব কিন্তু হবে হ্যাঁ না, ঠিক আছে। হ্যাঁ এখানেই করতে হ্যাঁ হবে, গিয়ে। অনলাইনে। ওকে, তো তার জন্য এটা স্যার, খুবই কিন্তু ফর্ম একটা ফিল আপ ইম্পর্টেন্ট। করতে কত টাকা নেয় জানেন? ফর্ম ফিল আপ করতে এখন কোথায় তোমাদের বাড়ি তার উপর ডিপেন্ড করে, আমাদের এখানে তো 20 টাকা নেয়, ও। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু আমি আমার হ্যাঁ, মানে ধরো এক্সামের ফর্ম ফিল আপ করতে 20 বা 25 টাকা, ঠিক আছে। যে কোনো এক্সাম, মানে ধরো বাপরে। কম্পিটিটিভ এক্সাম বলো বা যাই হোক। কিন্তু হুম। তোমাদের ওখানে কত নেয়? আমাদের এখানে তো বিশ্বভারতীতে 700 টাকা নিচ্ছিল। কি? হ্যাঁ। না না, দোকানে ফর্ম ফিল আপ করতে, দোকানে। মানে ফিজের কথা আমি বলছি না। ও, ফর্ম ফিল আপ করতে নেয় ওই 15 টাকা। 15 বলছি কেন, সেটা ওই 15 টাকা? 20-30ই নেয়। হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তাতে একই, ঠিকই তো আছে। না, ওকে, ঠিকই তো অ্যাডমিশন আছে, তাহলে ফিসটা তাহলে জিজ্ঞেস 700 কেন বলবো? করছিলাম আমি। না না না, 700 আমি তো তাহলে কি বলে দিয়েছি, 700 কি করে হয়? আচ্ছা, না না, এখানে তো তোমার ফর্ম ফিল আপে এমনি তোমার বোধহয় কত লাগছে, 500 লাগছে নাকি ফর্ম ফিল আপ করতে? 500ই শুনেছিলাম আমি। ওকে ওকে ওকে, মানে ফিজ আর কি, এক্সামের ফিজ। হুম। এক্সামের ওকে, ফিস। কোথায় তো ঠিকই তো আছে। আর তাহলে এমনি 700 হ্যাঁ, তাহলে বললে কেন? মানে ওটা 200 টাকা ফর্ম ফিল আপ বিশ্বভারতীর করতে? ছিল। পরে আমি ও আচ্ছা আচ্ছা, আমার একটা বান্ধবী করেছিল, দিয়ে বলল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। না না, তাহলে তো ওরকম 15-20 টাকা ওরকমই ছিল। 700 টাকা কি করে সম্ভব? আচ্ছা, যাই হোক। ওকে, তো যে জিনিসটা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও তো, বা অন্য যদি দোকানে থাকে তাহলে সেখানে করে নাও, কারণ কিছু হ্যাঁ কিছু জিনিসটা হ্যাঁ। প্রবলেম হচ্ছে, কারণ যে সেমিস্টারের নাম্বার বসাতে হচ্ছে, ঠিক আছে। 10, 12, গ্রাজুয়েশন, ঠিক আছে। গ্রাজুয়েশনে হুম। তোমাদের যেহেতু সব দেয়নি, যত অবধি দিয়েছে, ধরো সাপোজ 6, 7 অবধি দিয়েছে, সেই হিসাবে অ্যাভারেজ যা হচ্ছে সেই হিসাবে বসাবে, ঠিক আছে। মানে পার্সেন্টেজটা, কারণ সবই বসাতে হচ্ছে। আর ধরো যা যা সার্টিফিকেট আছে, তো সেই হিসাবে সার্টিফিকেটের নাম্বার, তোমার যে কাস্ট হুম। সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার সহ, ঠিক আছে। ওই জিনিসগুলো কিন্তু করতে হবে, মানে পুট করতে হবে একদম ক্লিয়ার, ঠিক আছে, ঠিকঠাক করে কিন্তু এখানে দরকার। হ্যাঁ। ওকে, আর হ্যাঁ, আর তাড়াতাড়ি করে নাও, ওটাই বলার বেস্ট। আর এক্সাম তো হ্যাঁ আমি হ্যাঁ। বলে দিয়েছি না তোমাকে আগের দিন ক্লাসে, যে কবে এক্সাম হবে।
এক্সাম না কবে? এমনি আমি ডেট দেখেছি 7 তারিখ না সেপ্টেম্বরে। তোমার বাংলা 7 তারিখে না? ওকে। বাংলা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 7 তারিখে বাংলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো এখন টাইম আছে। আচ্ছা যাই হোক, তো তারপরে ধরো আজকে ক্লাসের পরে আমি তোমাকে আরো একটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে দেবো, এক্সট্রা ক্লাস বেসিক্যালি। ওকে। কারণ যেহেতু এমনি এক্সাম এগিয়ে হ্যাঁ আসছে, ঠিক আছে, তো হ্যাঁ সেই হ্যাঁ। জিনিসটা আমি টাইম সময় সেই হিসাবে আমি করে দিয়ে দেবো, তার সমস্যা নেই। তো যেই পার্টটা রয়েছে, যে তুমি প্রিপারেশনে এখন কি কি করছো আমাকে তাই বলো, কি কি করছো বাড়িতে বসে, স্যার যেগুলো আমি আমি লাস্ট তো দিন আমি ওই করেছি। আমি হচ্ছে লিখেছি ওই পদাবলী সাহিত্য লিখেছি। আর বাড়িতে পড়ছিলাম বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ হ্যাঁ। কীর্তন হ্যাঁ শ্রীকৃষ্ণ হুম। কীর্তন চর্যাপদ ওগুলো পড়ছিলাম। আর ওই যে আপনি যেগুলো বলেছিলেন ওই শ্লোকগুলো লিখে মুখস্থ করতে স্যার বাপরে টাইম লেগে যাচ্ছে। তারপরে হ্যাঁ, ওই ওটা করতে হবে, ওটা সব তুমি তারপর আমি কি কবিদের বলেছো, দেয়ালে লাগিয়ে করতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ 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 ওটা করতে হবে। তারপরে ওই কবিদের নাম, জন্মসাল, তারিখ, কোথায় জন্মগ্রহণ করেছিল ওইসব, একদম একদম ওগুলো ওগুলো করছি। আর করছো। হচ্ছে ওই হুম, বলো। ছোট গল্পগুলো পড়ছিলাম যেগুলো মানে সিলেবাসে আছে ওইগুলো, ব্যাস আর তার লিখে, মধ্যেই তো আচ্ছা। দেখলাম যে ডেটটা তো 7 তারিখ করে দিয়েছে, আমারও করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করতে 7 তারিখ। অসুবিধা হচ্ছে। Yes, বাপরে। yes. আচ্ছা, তোমার 11:30 তারিখ আপনাকে না? হ্যাঁ, বলছি। দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে দিচ্ছি ওটা। আচ্ছা ঠিক আছে, না আমি তোমার ডেটটা বলছি, আমার ডেটটা হ্যাঁ দেখতে হবে যে এক্সামের তোমার মানে টাইমটা, শিডিউলটা 7 তারিখ তো আমারও টাইমটা খেয়াল আছে, কিন্তু টাইমটা হচ্ছে দাঁড়াও আমি দেখতে বলছি। টাইমটা দুটো টাইম দেওয়া আছে দেখুন আপনি। আর ডেট আমি খুলে নিচ্ছি, ডেট খুলে। ওকে। বাংলা, হ্যাঁ 11:30 থেকে 1:30, দুটো কোথায়, একটাই তো টাইম, 11:30 থেকে 1:30 টাইম। হ্যাঁ হ্যাঁ। বাংলা 7 তারিখে 11:30 থেকে 1:30, দুটোই তো, একটাই টাইম। ডেটেও পড়ে বা স্যার নাইটেও পড়বে, এগুলো সকালে যাবে। কি ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 নিচে কম্পারেটিভ লিটারেচার আছে? কম্পারেটিভ লিটারেচার মানে তুলনামূলক সাহিত্য, ইংলিশ আছে, ঠিক আছে, ও ওটা ইংলিশের জন্য। কম্পারেটিভ লিটারেচার মানে ইংলিশের জন্য, আর বাংলা তো বাংলা আলাদা, ঠিক আছে। ওরা যারা কম্পারেটিভ লিটারেচার করছে সেটা আলাদা। ইংলিশের একটা থাকে আবার ও কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক সাহিত্য। পৃথিবীর হ্যাঁ বিভিন্ন হ্যাঁ দেশের যে সাহিত্য হ্যাঁ। আছে সেখানে তুলনা করে সেগুলো পড়াতে হয়, মানে গ্রাজুয়েশন সেই সাবজেক্টটাই করে লোকজন। বা ধরো চাইনিজ লিটারেচার সেখানে পড়ছে, তারপরে হুম ধরো বাংলাদেশি পড়ছে, ঠিক আছে, বা ইন্ডিয়ার পড়ছে, কাউ কোরিয়ান পড়ছে, মানে তুলনামূলক সাহিত্য হুম। সেই পার্টে যেগুলো থাকে ওটা আলাদা, ওটার সাথে বাংলা কোনো কানেকশন নেই। আর একটা আছে ইংলিশ লিটারেচার, সেটা অনলি ইংলিশ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। দেখো সেই হিসাবে তুমি লিস্টটা দেখো, ওটা দেখলে বুঝতে পারবে। ফার্স্টটা বুঝতে পারছো? এটা আমাদের দেখতে হবে না, আমাদের যা সাবজেক্ট সেই হিসাবে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে। কিন্তু তাও তুমি একটা পরে দিয়েছে 4 তারিখের থেকে হ্যাঁ অন্যান্য স্যার। সাবজেক্ট শুরু হচ্ছে, হ্যাঁ 4 তারিখ থেকে বেসিক্যালি ম্যাক্সিমাম সাবজেক্ট। তুমি তাও একটু 2-3 দিন বেশি হয়ে গেছে, হ্যাঁ পাচ্ছ আর কি। 7 তারিখে 11:30 থেকে 1:30, ঠিক আছে, 2 ঘন্টা হুম হচ্ছে এক্সাম হবে। তো পুরো রিটেন এক্সাম, আর যে যেভাবে করতে হবে সেটা আমি অলরেডি বলেছি। হ্যাঁ বলো এবার কি, হ্যাঁ। হ্যাঁ পাঠাও, তারপরে আমি দেখছি। হচ্ছে তোমার শিডিউলটা যে তাহলে আছে, তাহলে আমি করে দিই, আমি পাই। 15 দিন আছে, হ্যাঁ হ্যাঁ 15 দিন আছে, পাক্কা 15 দিন আছে। হ্যাঁ পাঠাও, সেন্ড করো, দেখে নিই। লেখাগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, যা যা আমি করেছো দেখে নিই। দাঁড়ান, পাঠাচ্ছি। ওয়েট করছি আমি। স্যার ক্যাম্পাসের আশেপাশে মেস পাওয়া যাবে, মেস পাওয়া হ্যাঁ যাবে একদম তো? একদম একদম, মানে অবশ্যই অবশ্যই, প্রচুর মেয়েদের তো যদি প্রচুর থাকে, অবশ্যই। চান্সটা পাই, যদি হ্যাঁ চান্স অবশ্যই পেয়ে পাই যাবে। তাহলে মেসেই থাকবো আসলে। গ্রেট গ্রেট, যেটা খুশি তোমার, যদি মেসে হয় মেসে থাকবে, যদি ফ্ল্যাটে হয় ফ্ল্যাটে থাকবে, বা যা খুশি, ঠিক আছে, যদি যেটাই লাগে, কারণ বাড়ি থেকে যেটা চাইছে তুমি। কারণ ম্যাক্সিমাম লোকজন তো ভয়ের জন্যই বেসিক্যালি, স্বাভাবিক যেটা, এরকম দেখে অনেকে দূরেও চলে আসছে। তো সেই পার্টটা রয়েছে তো জানো। আর এখন তার জন্য আরো বেশি আগ্রহ, বেশি করে পাওয়া যাবে, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আহ মানে তোমার আগে পেয়েও, কিন্তু আগে থেকেই মানে যখনই চান্সটা পেয়ে তার সাথে সাথে তুমি ওখানে যোগাযোগ করে মানে ম্যানেজ করে করে নিতে হবে, ঠিক আছে। আর ধরো তুমি ডিপার্টমেন্টও হুম দেখে নিলে, যারা যারা চান্স পেয়েছে তাদের সাথে কথা বলে, ধরো সাপোজ বলছি তোমার সাথে যারা বাংলাতে পাবে, ঠিক আছে, হুম তারা নিশ্চয়ই এরকম প্রচুর মেয়ে পাবে, কারণ পোস্ট গ্রাজুয়েশন প্রচুর মেয়ে থাকে, ঠিক আছে। হায়ার হুম। এডুকেশনে মেয়েরা এখন ছেলেদের থেকে অনেক বেশি,
টু বি ভেরি ফ্রাঙ্ক, ঠিক আছে? আমি তো যখন প্রেসিতে পড়তাম আমাদের 95% উপরে হচ্ছে মেয়ে ছিল, ঠিক আছে? মানে ছেলেরা 3-4টে, দু তিনটে ঠিক আছে? ছেলে, হ্যাঁ। হ্যাঁ, 2-3টে ছেলে থাকে আর তার সবই হচ্ছে তোমার মেয়ে। তাও ঠিক আছে। অন্যান্য সাবজেক্টে আরো সিরিয়াস অবস্থা। সোশিওলজিতে একটা ছেলে, ফিলোসফিতে মনে হবে কোনো লেডিস কলেজে এসে, ঠিক আছে? এরকম মনে হয় তোমার বেশি বা যাদবপুরে গেছে। মানে বেসিক্যালি এতই মেয়ে হয়, মানে আর্টসের সাবজেক্ট, বুঝতে পেরেছো? তো সেটাই। তো তার জন্য ওকে, তো তার জন্য যে জিনিসটা ধরো তুমি চান্স পাওয়ার সাথে সাথেই কারণ তুমি নিশ্চয়ই আমার হুম। কালকে রাত্রে একটা ভিডিও তুমি দেখে থাকবে, নেহা যে বেসিক্যালি এখনো সেকেন্ড লিস্টেরও অ্যাডমিশন চলছে, বুঝতে পেরেছো? তার মানে ভ্যাকান্সি রয়েছে বাংলাতে, আমি দেখলাম 8খানার উপরে সব সিট, 8টা 10টা 12টা সিট ফাঁকা, ঠিক আছে? তো ওই জন্য একটু ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে? কারণ আমি স্যার, যেটা দেখলাম যে হ্যাঁ বলো, না মানে বলো বলো। পড়ছি সবই গুলিয়ে যাচ্ছে স্যার, যে না, এটা ওটা মানে গুলিয়ে যাবে, গুলিয়ে যাওয়া ভালো, তার কোশ্চেনটা মানে পড়ছো, গুলিয়ে গেলে ভালো, কারণ না হলে মানে যার বলে না কিরকম বা টাইপ টেনশন থাকে না সে কোশ্চেন পড়াই না। আসবে আমি বুঝতে আচ্ছা, পারছি না। কোশ্চেন আসবে বেসিক্যালি, ওকে বুঝতে পারছো তো? দেখো সিলেবাসের কোশ্চেন তো আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, মনে আছে? যে কোশ্চেন ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের ওই টাইপেরই হ্যাঁ, কিন্তু আসবে। সেই কোশ্চেন আছে তো তোমার কাছে? না হলে বের করো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, আমি তো তোমাকে একদম প্রথম দিনেই সেটা পাঠিয়ে দিয়েছি, মনে আছে? যেগুলো আমি করেছিলাম ওই টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? তো সেইভাবে আমাদের কিন্তু তার জন্য ওইভাবেই করা দরকার। কিন্তু দেখো সাজেশন করা যায় না, বুঝতে পেরেছো? যেটা আমি তোমাকে বললাম না, হ্যাঁ। সাজেশন ভাবে করা যায় না বা বলা যায় না। তাও তোমাকে হিসেবে বললাম যে হ্যাঁ, তুমি বৈষ্ণব কথা বলে এই খালি এই করবে, পড়ু চন্দ্রদাস খালি পড়বে, খালি পড়ু চন্ডীদাস খালি পড়ো আর কিছু পড়ো না, তাহলে তো এটা তো তা না। তাহলে এরকম তো পুরো হ্যাঁ। সিলেবাসে কোনো নেই। তাহলে তো আমি সেই হিসেবে বলে দিতাম, বা কেউ বলতে পারবে না, কারণ এন্ট্রান্স এক্সামের মানে কাম এন্ট্রান্স মানে তোমার সবই হুম। পড়তে হবে। না তো আমি স্পেসিফিক বলে দিতাম যে সব কবি বাদ দাও, খালি ধরো জসীমউদ্দিন পড়ো বা ধরো গণমানন্দ শঙ্কর হুম। রায় পড়ো, তাই না? তো ওইরকম কোনো নেই, ঠিক আছে? বা তো এই জিনিসটা, তো তার জন্য পুরোটা করতে হবে। কিন্তু আমাদের সামনে যে সিস্টেমটা রয়েছে যে হ্যাঁ এই হচ্ছে প্যাটার্নটা, প্রিভিয়াস ইয়ারের অ্যান্সারে মানে কোশ্চেনে ওরা এরকম জিজ্ঞেস করছে, তার মানে এরকম স্টাইলেরই আছে, ঠিক আছে? কিন্তু এইভাবে কিন্তু আলাদা করা যায় না যে কি করতে হবে বা কি করতে হবে না। তো তার জন্য তোমার কোথাও বুঝতে প্রবলেম হলে, কোনো কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে সেইগুলো এ করলে আমার ভিডিও ডিটেলে আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওইভাবে সাজেশন হয় না, বুঝতে পেরেছো? কিন্তু বোঝো নিশ্চয়ই না, এন্ট্রান্সের এরকম কোনো সাজেশনের কোনো সিন না, সাজেশন হয় ইনফ্যাক্ট, হ্যাঁ, সে আর তো সাজেশন জানি, করলে চান্স পাবে। সাজেশন হয় না। তো তার জন্য ওই জন্য পুরোপুরি এ করে করতে হবে। ওই জন্য দেখো আমরা সবসময় কি করে আমাদের হাতে যেটা রয়েছে, আমাদের হাতে কি রয়েছে, যেটা আমরা প্রেজেন্টের যে প্রসিডিওর সেটা কি করে আরো পারফেক্ট করতে পারি, সেই দিকে হচ্ছে আমাদের ফোকাস করতে হবে, তাই না? তো ওই জন্য ধরো আরো লিটারেচারে ওই জিনিসটা আরো বেশি করে, কারণ বাংলা ইংলিশ হলো তো লিটারেচার না, এখানে তোমার উপস্থাপনটা হ্যাঁ। কিভাবে করছে সেই জিনিসটা খুব ভ্যারি করে। ওই জন্য আমরা কনটেক্সটের প্রতি আমরা সিস্টেমে বেশি করে ফোকাস করতে পারি বেশি, যাতে তুমি যখন তোমার প্রেজেন্টেশনটা খুব পারফেক্ট হবে অটোমেটিক্যালি তোমার কিন্তু সেই হিসাবে নাম্বার পেতে শুরু করবে। আর যেহেতু ওরকম কোনো সিলেবাসের নেই বা তোমার সাজেশনের নেই, তো তার জন্য এভাবে করতে হবে। আচ্ছা, তুমি তো এমনি সিলেবাস তো দেখেছো না গ্রাজুয়েশনে, যাদবপুরে কোন সিলেবাসে রয়েছে? না স্যার, ওটা তো আমি বুঝতেই পারলাম না। আমি ওয়েবসাইট ওপেন করলাম, যে বুঝতে পারলাম না। আচ্ছা, তো বুঝতে পারোনি? আচ্ছা তাহলে আপনি তুমি একটু ঠিক দিয়ে আছে। একটু দিয়ে আচ্ছা, আমি দেবেন। তোমার সঙ্গে পাঠিয়ে, আমি তো ভেবেছি তুমি দেখেছো, কিন্তু বললে না হয় হতো। হ্যাঁ, ঠিক আছে, আমি না হয় তোমাকে দেখবো পারলে যে অফিসিয়াল সাইট। মানে ফ্রি হলে স্যার বলো। আজকেই পাঠিয়ে দেবেন, আমি পড়ে নেবো হ্যাঁ হ্যাঁ আজকেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওটা আমি করে দেবো। আমি তো ভেবেছি তুমি দেখেছো, এবার তুমি যদি এখন দেখো আমি জানি না, কিন্তু তাও জিজ্ঞেস করলাম, ওর জন্য আমি জিজ্ঞেস করলাম যে তুমি আদৌ ওটা দেখেছো কিনা। এমনি কোশ্চেন তো তুমি দেখেছো সেটা আমিও জানি, আমি নিজে তোমার সামনে করিয়েছি, কিন্তু যেটা হ্যাঁ। ওদের গ্রাজুয়েশনে পড়ে। আবার কিন্তু এটাও আবার স্বতঃসিদ্ধ করে নিও না, নেওয়া যে আমি ওদের সিলেবাস দেখে নিয়েছি মানে ওখান থেকে কোশ্চেন আসবে, তা কিন্তু না। না, 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 ওটা না। হচ্ছে ওদের প্যাটার্ন ওরা ফলো করছে, তার মানে এই না যে খালি ওদের স্টাইলে ওরা কোশ্চেন করবে, কারণ তারাও জানে হ্যাঁ। 90% মানে প্রচুর স্টুডেন্ট বাইরে থেকে এখানে এন্ট্রান্স দেয়। তো তার জন্য এমন একটা কোশ্চেন হয় যে মানে বেসিক্যালি ওদের সিলেবাসের সাথে একটু সিমিলারিটি থাকে, এবং বাইরের যারা পড়ছে ধরো সিইউ বলো, সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য স্টেট হুম। ইউনিভার্সিটি, কল্যাণী বা বিদ্যাসাগর, যা যা ইউনিভার্সিটি আছে তাদের সাথে একটা তোমার খাপ খাইয়ে জিনিসটা চলে, ঠিক আছে? তো এরকম থাকবে, তার জন্য কমন যে জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিসই এ টু জেড একই থাকবে, ঠিক আছে? মানে যে টপিক গুলোর কথা আমি বলছি, ঠিক আছে? তো সেইগুলো হুম। একই থাকবে, কিন্তু ওই যে ওদের কি আসছে তুমি একটু দেখে নিলে, তারপর তুমি কম্পারিজন করে নিলে যে হ্যাঁ আমি আমার ইউনিভার্সিটি আমি কি করেছি, ঠিক আছে? তো হ্যাঁ। সেই দিকে তুমি কমন করে ওইটা ফোকাস করলে হয়ে যাবে। এরকম আলাদা তাহলে ধরো যদি এরকম দেখো যে হ্যাঁ স্যার আমি এগুলো পড়েছি আর এগুলো তো আমি পড়িনি, আমাদের সিলেবাসে ছিল না, তো তাহলে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই।
ঠিক আছে, মোটামুটি যেসব জিনিসগুলো কমন আছে তার মধ্যে থেকে জেনারেলি আসবে, কারণ হুটহাট করে আন্দাজ জায়গা উল্টো পাল্টা জায়গা থেকে দেয় না কোশ্চেন। ঠিক আছে, মানে একদমই আননোন। ঠিক আছে, তো সেরকম দেবে না। হ্যাঁ। এটুকু একদম পুরোপুরি ক্লিয়ার কাট বলা যায়, কারণ তারাও জানে যে তারা বাইরে থেকে আসে। ঠিক আছে, তাদের যে ইউনিভার্সিটির যে সিলেবাস, মানে তোমার যে ইউনিভার্সিটির সিলেবাস তারা তোমার সেটা ফলো করবে। আর এটা হচ্ছে তোমার দেখার জন্য যে হ্যাঁ ওখানে তারা মানে বেসিক্যালি কি ফলো করছে তাদের ইউনিভার্সিটি, তো সেই হিসাবে দেখলে তোমার আলটিমেটলি বুঝে যাবে যে আমার কিভাবে পড়তে হবে বা কতটুকু কি হচ্ছে। ঠিক আছে, এটা ছিল সিলেবাসের কথা আমি বললাম। আর এটা তুমি ধরো যাদবপুর ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটে তুমি দেখবে ওখানে নোটিশ বোর্ডে ওখানে ডিপার্টমেন্টের পার্ট আছে, ওখানে পার্ট পার্ট ওয়াইজ তোমার ওখানে সিলেবাসের থাকে, বা তুমি এইভাবে করতে পারো, বেঙ্গলি সিলেবাস মিউজিক্যাল আন্ডারগ্রাড। ঠিক আছে, বলে এটা লিখে হ্যাঁ। তোমার বেসিক্যালি বাংলা আন্ডারগ্রাজুয়েটের সিলেবাস তৈরি হবে। তোমার কি কি দেখতে হবে না, বেসিক্যালি ফার্স্ট টু সিক্স ওখানে ওরা ঠিক করে। ঠিক আছে, তুমি যখন ফর্ম ফিল আপ করছো ওখানে দেখাচ্ছে যে যারা হোম স্টুডেন্ট তাদের জন্য কি হচ্ছে, তো সেটা তুমি ও। দেখবে যে তোমার মোটামুটি পার্সেন্ট করে ফিল করা আছে। তারপর সেটা তুমি একটু মিডিয়া দেখে বোঝার করতে পারছো। ঠিক আছে, এই জিনিসটা একটু করতে হবে তোমাকে। ঠিক আছে, আমি সেটা তোমাকে আমি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তুমি যদি মানে খুঁজে না পাও আমি এমনি করে দেবো। আর তাছাড়া বলে ধরো অনেক সময় তোমার সাইটেও যাওয়ার দরকার নেই, খালি ডাইরেক্ট এভাবে সার্চ করলে পেয়ে যাবে যাদবপুর ইউনিভার্সিটি বাংলা সিলেবাস ইউজি, এভাবে লিখলেও তুমি পেয়ে যাবে। যদি মনে হয় দোকানে গিয়ে তুমি প্রিন্ট আউট করিয়ে নিলে, ঠিক আছে, ফার্স্ট তাহলে সেই হ্যাঁ, জিনিসগুলো আমি দেখতে তোমার প্রিন্ট সুবিধা হবে। আউটই করিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট আউট করে তাহলে তোমার সেই চোখে প্রেসার করুন, না হলে কন্টিনিউয়াস অনেক ঘন্টা দেখতে হয়। ওকে, যাই হ্যাঁ, হোক, ফোনে ভালো ঠিক আছে। লাগে না। হ্যাঁ, তো ওই জিনিসটা করতে হবে না, ভালোর থেকেও মানে বেসিক্যালি এখানে অনেক ঘন্টা তুমি দেখতে হবে, তো ওর জন্য প্রিন্ট আউটটা দরকার। হ্যাঁ। ওকে, বাপরে, মনে হচ্ছে তুমি এখানে স্কেল দিয়ে লিখেছো সেরকম মনে হচ্ছে আমার, দেখে লেখা না। কথা বলছো। হ্যাঁ, মানে এমন সোজা তোমার ডাকটা না, তবে হ্যাঁ হাতে লেখা অনেক চেঞ্জ হচ্ছে, প্রেজেন্টেশন একদম সুন্দর আছে, ঠিকঠাক আছে। আচ্ছা, পদাবলীর মধ্যে এবার আমি রাইটিংটা দেখি যে ভেতরে কি কি লেখা আছে। আচ্ছা, বড় বড় বর্তমানে হ্যাঁ যতগুলো ঠিক করেন, ওকে। আচ্ছা, ও যেটা আমি কোটেশনের কথা বলছি, যে কোটেশন তুমি লিখেছো মহাভারত, যেমন আমি যেগুলো বলেছিলাম কোর্সের কথা, হ্যাঁ, কয়েকটা কয়েকটা লিখেছি স্যার। ফেমাস সেগুলো কি ফেমাস। পাঠিয়েছো? হ্যাঁ, না, ওগুলো খাতায় লিখেছি তো স্যার। আচ্ছা, তো খাতায় লিখেছো, লিখে। ঠিক আছে। ঠিক আছে, খাতায় লিখেছো তো লিখে পাঠাও, আমার কোনো ব্যাপার না, আমার জিনিসটা দেখা দরকার যে সেটা আসছে কিনা, কারণ ওইভাবে করতে হবে আমাদের না প্রেজেন্টেশন। ওকে, সে তুমি খাতায় লেখা যেখানে খুঁজে লেখো, আমার এই জিনিসটা এই করো, কারণ দেখুন যে কি কি কটা করছো লিখেছি বুঝতে ওই পারছো। কটাই পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কটাই করছো ওটা, কারণ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, তাই না? আমি ওর জন্য তোমাকে বারবার দেখো প্রত্যেকদিন আমি জিনিসটা বলেছি। ঠিক আছে, স্যার, এগুলোর মানে টানে পড়িনি আমি। গুগলে মানে দেওয়া ছিল কিন্তু পড়িনি। মানে না পড়তে মানের কথা হবে। না, দেখো নেহা, যে কোর্সটা তুমি কেন কোর্সের মানে তুমি বুঝতে পারোনি পড়ে যে কি বলছে বাংলাতে? আমি তো এগুলো সংস্কৃততে লিখেছিলাম মানে আমি পাঠাচ্ছি আপনাকে, দাঁড়ান। না না না, সংস্কৃত তো লিখতে হবে না, দেখো দেখো দেখো, তুমি বুঝতে পারোনি আমার কথা। আমি তো তোমাকে সংস্কৃত বোর্ড লিখতে বলিনি, বা তুমি তো সংস্কৃত এক্সাম দিচ্ছ না, তো বাংলায় লিখতে হবে এগুলো। ঠিক আছে, যেরকম ধরো সাপোজ আমি বলছি, ধরো আমাদের গীতা শুনে যদা যদা কি ধর্মস্ব গ্লানি ভগবতী ভারত, এটা হ্যাঁ। তোমার সংস্কৃত লিখতে হবে না, তুমি লিখতে হবে বাংলাতে, তাই না? এটা বেসিক জিনিস, যেটা আমরা বাচ্চারাও জানি, তুমি বাচ্চারাও বলতে পারবে এটা। তো এটা মানে এক্সাম্পল দেওয়ার জন্য আমি বোঝাচ্ছি। তাহলে ওখানে দয়াকার যদা দয়াকার হি হয় রশ্মি, এইভাবে বাংলাতে আমি করতে বলেছি। এটা তো সংস্কৃতে হ্যাঁ, আছে, আমি কিন্তু আমি লিখতে যাচ্ছি এমনি। কিসের এক্সাম, তুমি তো। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, রামায়ণের লিখেছি আর গীতার লিখেছি, মহাভারতের আমি ওইভাবে লিখেছি, তাহলে ওইটা দিচ্ছি না স্যার, আমি আপনাকে এগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ও। বাংলাতেই করতে হবে, আমি ওর জন্য আমি জিজ্ঞেস করলাম যে সংস্কৃত তো লিখবো না, কারণ আমি তো সংস্কৃত এক্সাম দিতে যাচ্ছি না, তাই না? আমাদের যেরকম হ্যাঁ। বলছে তো সেই হিসাবে করতে হবে। বাংলায় দিতে যাচ্ছি তো দাঁড়ান। বাংলা স্টাইলে আমাদের করতে হবে। বুঝতে পারলাম আমার কথাটা। হ্যাঁ হ্যাঁ। তারপর কথা কোথা দিয়ে নেওয়া হয়েছে, আমার বললাম, ঠিক আছে এটা। তারপরে গিয়ে লাস্টে এখানে এখানে শ্রীমদ ভগবত গীতা, এইভাবে কথা দিয়ে, মানে এখানে উৎসবটা কোথায় দিয়ে আমি গেলাম। ঠিক আছে, তো এই যে যে জিনিসটা এইভাবে হচ্ছে আমি বলেছিলাম, তোমরা বুঝতে ভুল করেছো। ওই জিনিসগুলো কিছু করতে হবে। ঠিক আছে, সংস্কৃত না বা হ্যাঁ। ইংলিশ না, কারণ আমরা দিতে যাচ্ছি বাংলার পরীক্ষা। ঠিক আছে, কন্টেক্সটটা করবে, অবশ্যই সেই হিসাবে ইনক্লুড করবে। ধরো তোমার এখানে যেরকম একটা কোশ্চেন এসছে, সেখানে মনে হলো যে হ্যাঁ আমার এর সাথে দুরন্ত আসার মিল আসছে, সাপোজ রবীন্দ্রনাথের যে দুরন্ত আসা আমাদের যেগুলো আমরা পড়েছি, তাই না?
তো সেই যে জিনিসগুলো কিন্তু এইটা আপনি একটু বুঝিয়ে দিন স্যার, আপনি এগুলো দেখুন যে আমাকে একটু বুঝিয়ে দিন। কোনটা? মানে এগুলো পড়ে আপনি একটু বুঝিয়ে দিন যে মানে কি করে লিখবো, মানে ও বুঝতে আচ্ছা, তুমি পারছি না পাঠাচ্ছ, আমি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট, দাঁড়া দেখছি, যেটা আমার তুমি পাঠালে আমি সেটা দেখে নিই। হ্যাঁ, কি বলছো? পদাবলিতে আমি দেখ, হর্ষি হয় না? হুম হুম। আমি না এক জায়গায় ভুল করেছি, দীর্ঘ দিয়ে দিয়েছি। না দেখো, এখন বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে? রশ্মি বা দীর্ঘি বিভিন্ন জায়গায় দেখো, তুমি এখন বইতে যেটা আছে সেটাই করো। জেনারেলি তো লয় দীর্ঘি হয়, পদা বলি। বাংলা ভাষা দেখো উচ্চারণের উপর আমাদের ডিপেন্ড করে, তাই না? একটু ভালো করে খেয়াল করে হ্যাঁ দেখো যে উচ্চারণের উপর যে কতটা প্রেশারটা বেশি পড়ছে, তাই না? জিহ্বার প্রেশার বেশি হ্যাঁ পড়ছে কিরকম, তো তার উপর বেসিক্যালি জিজ্ঞেস করে, তাই না? মনে করছে জিনিসগুলো, যেমন আমরা ছোটবেলায় তো যখন বানান আমরা লেখা শিখলাম, তখন আমরা যেরকম জেনেছি যে কোথায় দীর্ঘি হবে না রশ্মি হবে, হ্যাঁ রস্য হবে না দীর্ঘিকার হবে, রস্য উঠাবে না রস্য উকার হবে, ইকার হবে না ইকার মানে ঐকার হবে, ঠিক আছে? তো এই যে যে জিনিসগুলো, হ্যাঁ দন্তন্য হবে না মূর্ধন্য হবে, বেদকাটাসা হবে না দন্তস্ব হবে না তালব্যস্যা হবে, এভাবে উচ্চারণের সময় কিন্তু ডিপেন্ড করছে, তাই না? তো সেই হিসাবে যে কোনটা কোন কোন স হবে, তো সেই হিসাবে মিলিয়ে আমাদের এ করতে হবে। একটু মনে করে দেখো, আমি একটু অনেক বছর আগের কথা বলছি, মানে যখন আমরা ছোটবেলায় সবই হ্যাঁ হ্যাঁ লেখা শব্দ শুরু করেছি, তাই না? তখন কিন্তু এভাবে করেছি। আর এখন যে জিনিসটা মেইন প্রবলেম করে স্টুডেন্টরা, এরা বানান এত অসম্ভব ভুল করে, তো তার জন্য হচ্ছে মেইন প্রবলেম, ঠিক আছে? তো তার জন্য ধরো যদি কনফিউশন হয় কোথাও যে আমি বুঝতে পারছি না যে কোন স হবে কোন ন হবে, তখন তুমি বারবার সেই শব্দটা পড়তে থাকো, তারপরে হ্যাঁ শুনলেই বুঝতে পারছো। একটু দেখো তালব্য বর্ণ না কোন বর্ণ, মনে আছে যে পড়েছিলাম আমরা তালব্য বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তো এই যে জিনিসগুলো যেখানে আমাদের উচ্চারণে কোথায় আমাদের বেশি প্রেশার পড়ছে তার উপর ডিপেন্ড করে যে রস্বীকার হবে না দীর্ঘিকার, মনে পড়ছে জিনিসগুলো না? আমি কি হ্যাঁ বলছি? হ্যাঁ, তো হ্যাঁ স্যার, এইভাবে আমি জিনিসগুলো খেয়াল করো। স্টুডেন্টকে পড়াই না, ওকে পড়াতে হয়। ওই তো, তাহলে তো তুমি তো জানো না, তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমি তার জন্য বললাম, বুঝতে পারছো? এটা তো একদম আরেকটা, এর থেকে বেশি কি করে হয়, তাই না? এটাও মানে বন্ধু, যখন বাচ্চারা সবাই লেখা শিখে, মানে বাংলা ভাষায় লেখা, তখন এগুলো আমাদের পড়ানো হয়। তো তুমি যে জিজ্ঞেস করলে আমি তার জন্য বললাম যে যে কোথায় রস্বীকার হবে বা দীর্ঘিকার হবে, কনফিউশন ইকার হচ্ছিল, মানে এক এক জায়গায় এক একটা দেখছিলাম তো, আবার ওই জন্য জেনে নিলাম। পদা বলি, ঠিক আছে? বলি, ঠিক আছে? বলি দেখো, বলি মানেরটা কোন এক এক জায়গায় একরকম হচ্ছে, বলি দিচ্ছে একটা টাইপের, সেটা লয় রস্বীকার জেনারেলি হয়, বলি দেওয়া, তাই না? কিন্তু এইখানে কিন্তু দীর্ঘিকার সাধারণত হওয়ার সম্ভাবনা বেশি। আর বলি ধরো যখন যে কালী পুজোর সময় বা অন্য সময় আগে বলি দেওয়া হতো, তাই না? তো হ্যাঁ তখন সেই টেস্টটা কিন্তু তখন কিন্তু দীর্ঘিকার না, আমরা রস্বীকার ইউজ করতাম। বলি লয় রস্যি, জোর পড়ছে, ঠিক আছে? আর এখানে পদা বলি, ঠিক আছে, এটা কিন্তু অত জোর পড়ছে না, মানে উচ্চারণ করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে এখানে কি হবে। এই যে যে হ্যাঁ জিনিসগুলো তুমি যখনই মাথায় নেবে তখনই কিন্তু আর বলবে না। সিস্টেম হচ্ছে বাংলা ভাষার, আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে এখন জেনারেশনের, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে লিখি, কিছু পাত্তাও দিই না, কারণ যেহেতু কেউ ধরছে না, কিন্তু অটোমেটিক্যালি এইখানে তুমি যখন ভুল লেখা প্র্যাকটিস করে ফেলো তখন অরিজিনালটাই আমরা ভুলে যাই। তো সমস্যা হচ্ছে এইখানে, ঠিক আছে? তো তার জন্য এইখানে কথা বলি বানালে তোমার জেনারেলি দীর্ঘিকারী হবে। লস্যি কোথায় হবে বলিতে? ওই যে এখন হ্যাঁ কালী পুজো বলতে। বলি দেওয়া হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছো? যদি না বুঝতে পারলে বলো, দুটো আলাদা জিনিস কিন্তু আমি ভালো করে বলছি। হ্যাঁ ওকে, স্যার। তো পদা বলি হচ্ছে এই যে, আর এই বলি হচ্ছে ওই যে পশু বলি দেওয়া বা বলি কি দেওয়া, আরো হ্যাঁ কিছু। ক্লিয়ার? বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো এইভাবে এই হচ্ছে ডিফারেন্সটা রয়েছে, এইভাবে অ্যানালাইজ করবে তাহলে হবে না। এখন দেখো, তুমি তুমি নিজে ভাবো, তুমি যাচ্ছ পোস্ট গ্রাজুয়েশন হাইয়েস্ট লেভেলের ডিগ্রি, না কলেজও শেষ, ইউনিভার্সিটি, সেখানে যদি বলি বানান, বুঝতেই পারছো ভুল হয়, তো তাহলে এই ব্যাপারটা রয়েছে। অথচ ইমপ্রেশন সেখানেই তুমি খারাপ করে নিয়েছো যে বৈষ্ণব পদাবলী আমি লিখছি, তো সেখানে বলি বানান, আমি যদি ভুল, ঠিক আছে? তো এই কাজটা রয়েছে। কি হলো এত সাউন্ড? ও বাইরে। আচ্ছা দান। আচ্ছা, যাই হোক, তো এই যে যে জিনিসটা রয়েছে, আচ্ছা তুমি আমাকে যেটা লাস্টে কথা গীতা, তুমি কিভাবে লিখেছো অজ্ঞান সাধনা ওটা? বাবা, আচ্ছা 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 আচ্ছা, মানে না না, তুমি তো সংস্কৃততে সংস্কৃত লেখো না, তুমি তো বাংলায় উচ্চারণ। লেখো। উচ্চারণ সংস্কৃত হ্যাঁ, কিন্তু এগুলো ভাষা তো বাংলা, উচ্চারণ আমি তো ভাবছিলাম না সংস্কৃত। হ্যাঁ তুমি সংস্কৃত অক্ষরেই লিখেছো, আমি তাই ভাবছিলাম। না না, ঠিক আছে, এভাবে করতে হবে, এভাবে তো করতে হবে। আচ্ছা, কিন্তু কন্টেক্সট গুলো করতে হবে না, কন্টেক্সট আমি সেই সব, তুমি তো ডাইরেক্ট এভাবে করে গেছো, এইভাবে না। আচ্ছা আচ্ছা, এভাবে করতে পারো, কিন্তু আগে যেরকম, হ্যাঁ,
তমেব মাতা চ পিতা তমেব, আচ্ছা এই তো একদম বাচ্চা কালে আমরা পড়েছি, হ্যাঁ শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ। তো তারপরে দেখো ওই কোন কোন কনটেক্সটে বলছে যে তমেব মাতা চ বন্ধু তমেব, তো বন্ধু কি করে বোঝা যায়, তো সেটা সম্পর্কে জানার জন্য ওই যে হুম। রাজদ্বারে শ্মশানে সতিষ্ঠতি সবান্ধব, মনে আছে? রাজদ্বারে শ্মশানে সবসময় যে থাকে সেই হচ্ছে আসল বন্ধু, নাহলে আমি যখন আইফোন হ্যাঁ কিনেছি তখনই বন্ধু আসছে সেলফি হ্যাঁ তোলার জন্য, সেটা বললাম, ঠিক আছে? রাজদ্বারে হ্যাঁ শ্মশানে তো রাজদ্বারেও থাকবে শ্মশানেও থাকবে যে সেই হচ্ছে আসলে আমার বন্ধু। কোটেশনটা মনে পড়তো, মানে আমাদের যে শ্লোকটা আমাদের এখানে রয়েছে, এই যে যে জিনিসগুলো তো কন্টেক্সটটা বুঝতে হবে। তাহলে ওই কন্টেক্সট আমি কোথায় লিখছি? বন্ধুত্ব সম্পর্কে রিলেটেড যখন কোনো কোশ্চেন আসছে, হ্যাঁ নেহা জিনিসটা তখন বোঝার চেষ্টা করো। কনসেপ্ট বুঝে হ্যাঁ তুমি যে হ্যাঁ কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ক্লিয়ার জিনিসটা? না হলে এমন না যে আমি আইফোন 14 কিনে নিয়েছে, চলে আসছে ভাই এই যে আমি আইফোন 14 গেছি, সে সেলফি তুলতে চলে যাচ্ছে, সেটা বন্ধু না। হুম যে হচ্ছে ওই যে ধর ওই কন্টেক্সটে যখন কোনো কোশ্চেন এলো, এই জিনিসটা দিয়ে তখন অ্যাপ্লাই করতে হবে। যে রাজদারের হুম শাসনে, বুঝতে পারলাম আমি কি বললাম? হ্যাঁ নেহা ক্লিয়ার? হ্যাঁ, তো এইভাবে জিনিসটা হ্যাঁ তোমার ওই স্যার কন্টেক্সট অনুযায়ী বসাতে হবে। করতে না পারলে বলবে, ঠিক আছে? কারণ কনটেক্সট হচ্ছে মেইন জিনিস, হুম আর তাহলে ওইটা দেখে ইমপ্রেস হয়ে যাবে জায়গায় বসে এক্সামিনার। কারণ এই জিনিস অন্য ক্যান্ডিডেট করবে না, কারণ তারা টেনশনে রয়েছে হ্যাঁ খালি হ্যাঁ সিলেবাসের জিনিস পড়ার, তারা ফিনিশিং এ ফোকাস করছে না। এই জিনিসগুলো ফিনিশিং, যেগুলো তোমার ইমপ্রেশনে দেবে, বুঝতে পারছো? যেটার জন্য আমি তোমাকে অনেকদিন আগে থেকে ওই কারণে আমি বলছিলাম। আচ্ছা, তো এইভাবে তুমি তো এমনি শ্লোক গুলো লিখেছো আমি দেখছি, বাট কনটেক্সটটা পাশে লিখতে হবে। ওই যেটা আমি উদাহরণ দিলাম ওই যে বন্ধুত্বের সাথে বোঝানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ যেখান হ্যাঁ থেকে আমি ওগুলো নিয়েছি, তো করতে এরকম হবে প্রত্যেকটা তার পাশে নিচে তুমি লিখে দিলে যে হ্যাঁ এটা এই কনটেক্সটে, বা কোনো কোশ্চেন এসছে তাহলে এই হুম কোশ্চেন দেখে তোমার বুঝে নিতে হবে যে হ্যাঁ এখানে এই কনটেক্সটে কোন জিনিসটা আমার অ্যাপ্লিকেবল, মানে কোনটা আমার খাপ খাচ্ছে, সেই অনুযায়ী আমার ওটা হ্যাঁ বসিয়ে দিতে হবে। তাহলেই হচ্ছে ইন্টারেস্ট, তাহলেই নাম্বার পেয়ে যাবে। তুমি বোঝাতে পারলাম? বুঝতে না পারলে বলো। হ্যাঁ স্যার হ্যাঁ ওকে, ঠিক আছে। তো এই পার্টটা কিন্তু এইভাবে দেখতে হবে, এই হচ্ছে তোমার কন্টেক্সটের জ্ঞান। এটাই আমি বলেছিলাম, কিন্তু তুমি লিখেছো ঠিকঠাক, কিন্তু কন্টেক্সট কিন্তু লেখনি, ঠিক আছে? তুমি শ্লোকগুলো হ্যাঁ লিখেছো কিন্তু, ওটাই বললাম না, ওটা লিখিনি, করতে ঠিক আছে? ওই হবে তুমি ওগুলো বুঝতে পেরেছো তো? লিখে। বুঝতে পেরেছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরে গেছি বেশ এবার। বেশ, তাহলে ওইভাবে কিন্তু করবে তাহলে। এখন কারণ দেখো হ্যাঁ নেহা, এখন কিন্তু খুব বেশি টাইম নেই, যে টাইমটা আছে আমাদের খুবই হ্যাঁ মানে রেসপেক্টের সাথে ইউজ করা দরকার আমাদের, তাই না? কারণ যাতে হুম মানে আমার কোনো টাইম যেন নষ্ট না হয়। ওকে, আর এখনো ফিনিশিং এর টাইম, তো এই জিনিসগুলো হচ্ছে ফিনিশিং দেবে তোমার, যেগুলো অন্য ক্যান্ডিডেট করবে না, ঠিক আছে? কম্পিটিশনে কি করে হ্যাঁ ডেস্ট্রয় করতে হয়, ধ্বংস করতে হয়, বুঝতে পারছো? এইসব জিনিসগুলো দিয়ে। হুম তো যেটা তুমি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিজের মধ্যে নিতে পারবে না, তত সেটা এ হবে। কারণ এখানে কোনো এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? কারণ এখানে কোনো বানানোর কোনো সিন নেই, বা আমি কোনো এ করে দিলাম তার কোনো শ্লোক কিন্তু বানানোর ব্যাপার না। হয় তুমি জানো হুম নয় জানো না, জানলে ঠিকঠাক করে করলে হ্যাঁ পারফেক্ট নাম্বার পাবে, না হলে তো গেল। আর ভুল লিখলে কিন্তু আরো ডেঞ্জারাস। ইমপ্রেশন ভালো করা তো পরে কথা, ওইখানে ইমপ্রেশন তুমি খারাপ করে দিচ্ছ। ওকে, তো এই জন্য তুমি লেখা প্র্যাকটিস করেছো, খুব ভালো কথা, এবং লিখেও নিয়েছো, সেটাও ঠিক আছে। এখন এই যে নিউজগুলো এইখানটায় কন্টেন্ট গুলো লিখে রাখো, যে মানে কোন কন্টেন্ট কোনটা হ্যাঁ রয়েছে, যেটা আমি বললাম যেরকম, তো বুঝতে পারলে না? ওই যে বন্ধুত্বের দিতে আমি বললাম, ঠিক আছে? হ্যাঁ স্যার তো ওইভাবে করতে হবে, ঠিক আছে? এবার কোর্স বোঝা গেল? হুম ঠিক আছে, তো এটা হচ্ছে কোটেশনে গেলে এই করতে হবে। তো এইভাবে তুমি মহাভারত, আমাদের রামায়ণ, তারপরে শ্রীমদ ভগবত গীতা, তুমি আলাদা আলাদা পেজে তুমি নামিয়ে নিতে হবে। তুমি মহাভারত এক পাশে, রামায়ণ এক পাশে, শ্রীমদ ভগবত গীতা, এবং তার কন্টেক্সট গুলো লিখে নেবে। হ্যাঁ এই কোন কন্টেক্সট, মানে কোন বিষয়ে বলা হচ্ছে, সেই বিষয়টা তুমি যখন পাশে লিখছো, ওই টাইপের যে কোনো টাইপের শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, যা শর্ট কোশ্চেন তো আসবে না, ব্রড কোশ্চেন বা সে টাইপের কোশ্চেন আসলে ওর সাথে সাথে 2-3 বার এখানে ইউজ করতে হবে। ধরো এসিএল কোনো ব্যাপারে মানে রচনা হবে কোনো রকম, তখন 2-3খানা টাইপের এখানে ইনক্লুড করতে হবে ওখানে, ঠিক আছে? হ্যাঁ ঢোকাতে হবে ওখানে, মানে তোমার যখন এতে লেখার সময়, মানে রচনা লেখার সময় কন্টেক্সট বুঝে বুঝে, হ্যাঁ এই কন্টেক্সটে আমার কোন জিনিসটা আমার অ্যাপ্লিকেবল হবে, এবং তার নিচে তাকে দিয়ে দেখিয়ে নিতে হবে, ঠিক আছে? তার বয়স বেশি হতে পারে, সে চোখে দেখতে পায় না, তো আমার দেখিয়ে নিতে হবে, হুম ঠিক আছে? কারণ আমার দরকার মার্কস, তার দরকার না, ঠিক আছে? তার নিচে আন্ডারলাইন করে দেবো, বুঝতে পারছো? যেটা আমি আগেও বলেছি, খেয়াল আছে? তো যে জিনিসগুলো কিন্তু দরকার, কারণ আমার এখানে মার্ক আসছে না, মার্কস ছাড়া কিছু হবে না, নাহলে নাম তুমি খুঁজে হুম পাবে না, ঠিক আছে? লিখতে, তো সেই পার্টটা রয়েছে। তো এই হচ্ছে তোমার এর ব্যাপারটা গেল, শ্লোক বা তুমি যাই বলো, মানে কোর্সের ব্যাপারটা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু করো, হ্যাঁ তোমার অলরেডি করা আছে। এখন হচ্ছে তুমি কন্টেক্সটটা পাশে লিখবে, মানে কোন বিষয়টা লেখা হলো, তাহলে হচ্ছে ফুলফিল হবে হ্যাঁ জিনিসটা, এবং রেগুলার সেটা প্র্যাকটিস করা, বুঝতে পারছো? এটা দরকার, মানে ওই আচ্ছা সিচুয়েশনের জন্য, কোন সিচুয়েশনের জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে, হুম কোনটা বেস্ট হবে। ধরো মাতা পিতা ওটা সম্পর্কে যে তমেব মাতা চ পিতা তমেব, ঠিক আছে? ওই যে যেটা তুই একটু আগে লিখলাম, যেটা দেখলাম, তাই না? হুম মা বাবার সাথে যখন এ রয়েছে, বা ওই কন্টেক্সটে কোনো লেখা, ঠিক আছে? তো সেরকম ওই পার্টে কিন্তু এখানে তোমার এখানে করতে হবে। বেশ,
এই কন্টেক্সট গুলো হয়ে গেল, ঠিক আছে। তো এবার তুমি আলাদা আলাদা করে ওই ধরো কি করলে, এটা পেজে লিখেছো খুব ভালো কথা, এরপরে ওই পুরোটা ফিনিশিং করে দেওয়ালে টানাবে, ঠিক আছে, ওকে। বারবার বারবার দেখার জন্য, ঠিক আছে। হ্যাঁ। তাহলে মনে থাকবে যে কোন কনটেক্সটে কোন কোডটা অ্যাপ্লিকেবল হবে আমার। হ্যাঁ তাহলে এই স্যার। পলিসি করতে হবে, কারণ আমাদের 2 সপ্তাহ আছে হাতে, 2 সপ্তাহ একদম পাক্কা 2 সপ্তাহ রয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ। এইভাবে না ছাড়া কিন্তু হবে না। বেশ ক্লিয়ার। এবার আমরা পদাবলিতে আসছি। আচ্ছা, এই যেটা বললাম পদাবলী, তুমি মানে যেটা বলে না একদম শুরুতেই গড়বড় হয়েছে তোমার, বেসিক্যালি মানে পদাবলী বানানি, যাই হোক কিছু তুমি বুঝতে পেরেছো। তুমি নিজে দেখো না, এখানে তুমি যখন কোটেশন লিখছো তুমি এখানে ঠিক বানান লিখছো, আবার তুমি যখন শুরু করছো তুমি হ্যাঁ। রসিকার দিচ্ছ, তুমি কি নিজে দেখো না। আমি তোমাকে ধরে দেখিয়ে দিচ্ছি, দেখো যে প্রথম স্বর্গ শ্লোক সংখ্যা এখানে কি লিখেছো, পদাবলী দীপিকা দিয়েছো, বুঝেছো? হ্যাঁ জি, এখানে এখানে দীপিকা দীপিকা দিয়েছি। দীপিকা দিয়েছো, তারপর এখানে তুমি কি লিখছো, পদাবলী সাহিত্য খুশি। স্টার্টিং, পদাবলী সাহিত্য লিখিয়ে দিয়েছো, দেখলে? ঠিক আছে। হ্যাঁ। তো জায়গায় বসে যদি একটা কোশ্চেনে 2 রকম বানান লেখো, বুঝতে পেরেছো? তো এই বারটা কিন্তু রয়েছে। ওকে ওকে, হুম। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার। ওকে, আর প্রত্যেকটা টপিক কিন্তু রিভাইজ দেবে, আর ধরে ধরে লিখবো, দেখে দেখে লেখো, আমার কোনো কোনো সমস্যা নেই স্নেহা, বাড়িতে বসে তুমি দেখে 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 লেখো, ঠিক আছে। আমি হ্যাঁ, স্যার এগুলো তো মুখস্থ করছিলাম, মানে না অনেক ঠিক আছে, লিখতে পারিনি, এই মুখস্থ করিনি বলে। ঠিক আছে, মুখস্থ করো, কিন্তু তাও কি বলতো, মুখস্থ তো করতে হবে, তারপরেও অনেক হ্যাঁ। সময় দেখো পড়তে ইচ্ছা করছে না। আমি সেই এক্সট্রিম টাইপের কথা বলছি, তখন দেখে দেখেও যদি লিখতে তাও লেখো, মানে দেখে দেখে লিখলে ওকে অনেক সময় মনে থাকে, মানে আমার মেমোরাইজেশন এখানে দরকার সোজা বাংলায়, ঠিক আছে। সে তুমি যেভাবে পারো, সে লিখে করো বা মুখস্থ করে করো বা লেখো, দেখে দেখে লেখো, আমার কোনো ব্যাপার না, বাট করো, ঠিক আছে, না হলে মনে থাকবে না। কারণ হিউজ সিলেবাস হ্যাঁ না, 3 বছরের 6খানা সেমিস্টার, তো সেই হ্যাঁ। ডাটা আমার মাথায় রাখতে হবে। মানে যেভাবে পারো, যা খুশি পারো, কোনো টপিক বাদ দিলে ধরো দেখে দেখে লেখো, আমার কোনো ব্যাপার না, বাট লেখো। কারণ আমার জিনিসটা মেমোরাইজ করে রাখতে হবে এক্সামের আগে, যে কোনো জায়গা দিয়ে কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছো আমি কেন এইভাবে বলছি। হুম। ওকে, তো সেই পার্টটা দরকার। আচ্ছা, ওরকম হ্যাঁ, তোমার হাতে লেখা অনেক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো যে পার্টটা ওকে, আর হচ্ছে তোমার আচ্ছা, বৈষ্ণব বৈশিষ্ট্য, দেখো বৈশিষ্ট্য বানান কি? বৈশিষ্ট্য বানান কিন্তু খুব কষ্ট। এই যে বৈশিষ্ট্য বানান, বৈশিষ্ট্য মানে দখল, এই যে বৈষ্ণব পদাবলী বৈশিষ্ট্য, এখানে দেখো কি লিখেছে, বৈষ্ণব পদাবলী হ্যাঁ বৈশিষ্ট্য পেয়েছো জফলাদি। তুমি? দেখো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে, তো এই যে যে জিনিসগুলো কিন্তু করলে তো বুঝতেই পারছো না, হায়ার এডুকেশনে গিয়ে যদি এই জিনিসগুলো হয়, অধ্যাত্ম না, আধ্যাত্ম সাধনা, আধ্যাত্মিক জ্ঞান বলি আমরা, আধ্যাত্ম। আধ্যাত্মিক জ্ঞান বলি না। হ্যাঁ হ্যাঁ বুঝতে না পারলে আধ্যাত্ম। বলো তুমি, তাই না? তো এই যে যে জিনিসগুলো কিন্তু ধরো আমি একটু পড়িও নি সব লাইন, তাও আমার ফার্স্টে এখানে এদের চোখের সামনে পড়ে যাচ্ছে, আধ্যাত্মিক হয়, ঠিক আছে। ওকে, তো তাহলে তাহলে অধ্যাত্ম লিখেছে, ওখানে পুরো বানান ঠিক আছে। তারপরে হচ্ছে শান্ত করতে হবে, আর্থিক দখলে হচ্ছে এই সব এই কারণে আচ্ছা, দেখো অনেক সময় তুমি নেহা কোশ্চিন মানে পেজ, এই যে পেন ফেন চেঞ্জ করার কিন্তু টাইম পাবে না, খালি তার জন্য সিঙ্গেল কালারের পেন দিয়ে লেখো, ঠিক আছে। সিঙ্গেল কালারের ওকে। পেন দিয়েই লেখো, ওই খালি তাহলে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে কস্টিকিমা জিনিস তুমি লিখছো ওটা আন্ডারলাইন 2-4টা করে। আন্ডারলাইন করে দাও, ঠিক আছে। কারণ আমাদের ওকে। অত টাইম কিন্তু হবে না, 2 ঘন্টা টাইম, আমি কি বলছি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। হুম। আর কোনো কোশ্চেন ভুল করে হলেও জীবনেও ছাড়বে না, জীবনেও ছাড়বে না, যা পারো লিখবে। কোশ্চেন ঠিক ছাড়া মানে আছে। এখানে খুব ডেঞ্জারাস কাজ, ঠিক আছে। তো কখনো কোনোভাবে কোশ্চেন ছাড়বে না, যা পারো সব লিখবে, ঠিক আছে। ধরো এরকম, তাহলে তোমার এভাবে আমরা ডিভাইড করে নিতে হবে, হ্যাঁ আমি এই জিনিসটা একদম পারফেক্ট পারবো, এইগুলো আমি পারবো না বা কনফার্ম পারবো, যে যেগুলো কনফার্ম পারবো লাস্টে করবো, যেগুলো খুব ভালো ওকে। ভালো পারছি সেগুলো আমি প্রথম দিক থেকে করে যাবো, মানে বেসিক জিনিস আছে যেগুলো হুম। আমরা এক্সাম করি, ওইটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে।
কারণ একটা রুথলেস এখানে কম্পিটিশন হবে। এদের আছে, এই সমিতির আছে। সবকিছু আচ্ছা, তুমি একবার একটু কোশ্চেন গুলো বের করো, দেখো তাহলে বুঝতে পারো যে কোন টাইপের কোশ্চেন। তুমি যেহেতু কোশ্চেন আমরা করছিলে যে স্যার কি টাইপের কোশ্চেন আসবে, তো তা দেখলে তুমি বুঝতে পারবে কি টাইপের কোশ্চেন এসছে। তো ওইভাবে আমাদের জিনিসগুলো করতে হবে। আর এখানে তুমি এক্সেসিভ বড় কোশ্চেন, ধরো তুমি ওভারঅল লিখে গেছো আমি যেটা দেখেছি, কিন্তু যখনই আমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে হবে না, বা কোনো টপিক না যখন লিখতে হবে, যেটা আমি বলে দিয়েছি যে হুম ভূমিকা, বডি, কনক্লুশন, ঠিক আছে তোমার, এইভাবে কিন্তু করতে হবে, কারণ এখানে ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে। তুমি কিন্তু এখানে আমি হুম যেটা দেখলাম ওয়ার্ড লিমিট বলে কিছু মানোই নি, টানা লিখে গেছো, হ্যাঁ তাই না? ওটা বুঝতে পারছো আমি কি বলছি? যা যা বলছি স্নেহা, সেই জিনিসগুলো মানে মাথায় রেখে লিখে ফেলো। যেমন এখানে রিনিউ হ্যাঁ বলেছে যে সেগুলো আমার করতে হবে। কারণ তুমি একটা কোশ্চেন হেভি সুন্দর লিখলে পরে পাঁচটা ছেড়েই দিবে, কোনো জানতে হবে না। ঠিক আছে? তো হ্যাঁ তার জন্য একটা স্পেসিফিক সিস্টেম আছে। তোমার কিন্তু কোশ্চেন তুমি যদি ওই যে আমি যে ফার্স্টের দিন আমি করেছিলাম যে অর্থাৎ এই আছে প্রশ্নে দেখবে প্রশ্ন মান দেওয়া থাকে, আর হচ্ছে কতগুলো তোমার এখানে ওয়ার্ড লিমিট আছে, মানে শব্দ হুম সংখ্যা। কত সংখ্যক ধরনের মধ্যে লিখতে হবে, সাপোজ ধর কোনটা 400 দিয়েছে, ঠিক আছে, বা 500 দিলে সাপোজ, ঠিক আছে। তার মানে এখানে তুমি যেখানে যেভাবে হোক এখানে 350 মধ্যে নামাতে হবে, বা এখানে 480 বা হ্যাঁ 490 মধ্যে নামাতে হবে। নাহলে যদি বেশি করো কাটবে, ঠিক আছে। নেগেটিভ ইমপ্রেশন হলো কাটবে। আর তার থেকেও বেশি ডেঞ্জারাস, তুমি একটা বেশি লিখো অন্য কোশ্চেন ধরতে পারবে না, মানে টাইমে হ্যাঁ ঘোরাতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য আমি যেটা তুমি দেখছি লেখা এক্সেসিভ লিখছো, ঠিক আছে, এগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। আর মানে ঢালাও লিখতে চাইলে যা যা বলছি একটু ভালো করে লিখে রাখো, ঠিক আছে। ঢালাও স্টাইলে লিখছো এবং আচ্ছা কন্টিনিউয়াসলি সব, ঠিক আছে। তুমি কোর্স রিডিং করছো, কোর্টের সঙ্গে যেগুলো ইউজ করছো, ঠিক আছে, বাট এক্সেসিভ লিখলে তোমার কিন্তু শেষ করে পাবো, তাই না? হুম লিখে রাখো যা যা বলছি আমি। তো তার জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। 400 বার যখন বলেছে 380 মধ্যে আমার নামাতে হবে। তো এটা এখানে আমি কি করে বুঝবো, আমি বুঝতে পারছি না যে কত লিখছি। তুমি লেখার সময় তো বুঝতে পারো না যে আমার একটা পেজে আমার কত শব্দ হয়, হ্যাঁ কটা হয় হ্যাঁ তোমার, কটা হয়? একটা পেজে স্যার হুম। এক একটাতে তো এক একটা থাকে, লেখার উপর ডিপেন্ড করে। ওই না এভারেজ আমি বলছি না আমার, কারণ এগুলো তোমার বুঝতে হবে। 30-35 তো হবেই, যা বড় লেখা আমার স্যার। তো তার মানে তো তুমি বুঝতে পারছো যে কত ঠিক কি হিসাবে লিখতে হবে। তো এখন তোমার উপর ডিপেন্ড করে, তো সেই হিসাবে করতে হবে। কারণ আমাদের ধরো তুমি যেখানে গাদা গাদায় লিখলে তো তুমি শেষ করতে পারবে না, তাই না? কথা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ তো তার জন্য যে তাহলে স্পেসিফিক যে ডেট। হ্যাঁ বলো বলো। মানে একটা পেজে 40-45 আমাকে আটাতে হবে। বেশ, তাহলে এবার সেই হিসাবে তুমি হিসাব করে নাও ক পেজ তোমার লাগছে আর একটা হ্যাঁ কোশ্চেনে। আমি তোমার কোশ্চেন অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম, খেয়াল আছে? কোশ্চেনটা বের করো, হ্যাঁ মোবাইলে স্যার। বের করো। তুমি বের করো তাহলে তুমি বুঝতে পারবে। কোশ্চেনটা বের করো যে কি টাইপের কোশ্চেন থাকছে। পরপর পরপর খালি ওয়ার্ড দিয়ে দেবে, আর কিছু ডিটেলস তো কিন্তু দেবে না। এইভাবে খালি একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, তার ডিটেলসে তুমি লেখো। পাশে দিয়ে দিলে 400 ওয়ার্ড বা 450 ওয়ার্ড, তার উপরে লিখতে হবে, ঠিক আছে। তো তার জন্য ওই স্পেসিফিক যে ওয়ার্ড লিমিট আছে ওর মধ্যে না লিখলে তুমি পরে কোশ্চেন অবশ্যই বাদ যাবে, গ্যারান্টি, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু এখানে তুমি যা যা লিখছো আমি দেখলাম প্রত্যেকটাতে এক্সেসিভ, মানে মানে ভালো স্টাইলে লিখে যাচ্ছে, এরকম বলে কিন্তু হবে না, ঠিক আছে। হ্যাঁ যা যা বলছি কিন্তু খেয়াল করো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। কারণ তুমি ধরো ওই যতই প্রিপারেশন নাও, যত সুন্দর করে লেখো, তুমি যদি এক্সেসিভ জিনিস লেখো তোমার কোশ্চেন বাদ যাবেই। আর এখানে কোশ্চেন বাদ যাওয়া মানে আমি আবার বলে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু খেয়াল করো, হুম ওকে। নেক্সট। আচ্ছা, এবার তাহলে কি এসে নিয়ে কোনো কোশ্চেন আসবে? এসে নিয়ে কিন্তু দেখো অনেক সময় আসছে, বা এসেটা বা ব্রড টপিক, তাই না? খেয়াল আছে কোশ্চেনটা? আচ্ছা আমি দাঁড়াও দাঁড়াও, আমি নিজে আবার একটু এই তো কোশ্চেন বের করি। কোশ্চেন বের করে আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও। আমি তো করেছিলাম, আমার খেয়াল আছে, হ্যাঁ আমি করেছিলাম আমরা। ওটা খুলে ফেলি কোশ্চেনটা, বাংলাটা কোথায়? পেয়েছেন স্যার, আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, না না, এটা পেয়ে গেছি পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। অনেক কোশ্চেন আছে তো, হ্যাঁ এই যে দেখো। তুমি দেখো এখানে basically না, এটা তো অনেক, ওটা অনেক আগের কোশ্চেন পেয়েছে না এখানে। না, এটা অনেক আগের কোশ্চেন। আচ্ছা এই যে দেখো, অনধিক 500 শব্দ। বুঝতে পারছো 500 শব্দ মানে কি হুম অবস্থা? যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ডাইরেক্ট আমি কিন্তু কোশ্চেন ধরে বলছি যে শুধু বৈকুণ্ঠ তার বৈষ্ণবের গান, মঙ্গল কাব্যের শিল্পকর্তা, 19 শতকে বাংলা সাহিত্যের বাংলা উপন্যাসে বিধবা নির্মাণ, মানে 19 শতকের সাহিত্যের দিকে। 19 শতকে কে আসছে? গুরুদেব চলে আসছে, তাই না? এই সময় বিধবাদের হ্যাঁ বাংলা সাহিত্যে কিভাবে তাদের দেখা হতো। তো এই হচ্ছে টপিক।
এখানে ধরো তুমি যদি বানাও গল্প লেখো কি পাবে 25-এ 0, 0। আর যে সুন্দর লিখছে কত পাবে সে 20। বুঝতে পারছো তোমার তাহলে র্যাঙ্ক কোথায় যাবে? আর এখানে ব্রড কোশ্চেন 500 ওয়ার্ড, 500 ওয়ার্ড তো, 500 হ্যাঁ ওয়ার্ড। 500 ওয়ার্ড, দেখো পাশে লেখাই রয়েছে হ্যাঁ। একদম। আমি কিন্তু কোশ্চেন সামনে ধরে বলছি দেখো, বুঝতে পারছো? 500 শব্দ, তার মানে তোমার বেসিক্যালি কিন্তু এসে নাম্বার কত 25। তো এই জায়গাতে এই যে এইখানে তুমি যদি সুন্দর লিখতে পারো তুমি গ্যারান্টি চান্স পাবে। এসেতে হ্যাঁ ডিপেন্ড স্যার। করে যে কোনো ক্যান্ডিডেট চান্স পাবে কি পাবে না। নেহা বোঝা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ। তো তাহলে তুমি ধরো এখানে ধরো 19 শতকের কথা বলছো, অলরেডি গুরুদেব চলে আসছে, তো সেই ফ্যামিলি থেকে আমাদের দেখো জোড়াসাঁকো ঠাকুর পরিবার, তাই না? তো সেখানেও কিন্তু আমরা দেখছি যে ওই ওই টাইমে তোমার বেসিক্যালি বিধবাদের কি অবস্থা ছিল, বা তুমি ব্যাকগ্রাউন্ড তার আগেও দিতে পারো। তারপর এখানে এর সাথে পেছনে হ্যাঁ। ধরো আমাদের তো কি যেন নাম, বিদ্যাসাগর, কুচিপুড়ি ওনাদের কি অবদান রয়েছে, বিদ্যাসাগর। রামমোহন রায়, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ ওনাদের কি কি অবদান রয়েছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো তোমার খেয়াল রাখা দরকার, কবে ওনারা কি কি করছে। ওকে, তো এই হ্যাঁ। জিনিসগুলো তোমার কিন্তু টু দা পয়েন্টে উল্লেখ করতে হবে, তাই না? যে কিভাবে তোমার বিধবা বিবাহ মানে সতীদাহ বন্ধ হচ্ছে, তো সতীদাহ যখনই বন্ধ হলো তখনই তো বিধবারা চলে আসছে, তাই না? আর সতীদাহ হ্যাঁ। বন্ধ হলে তো সে মরেই গেল। তো সতীদাহ যখনই বন্ধ করছি তার মানে সব কন্টিনিউসলি সব বিধবা হচ্ছে পরপর। সিম্পল হতে ভাবো জিনিসটা, শুনতে যেরকম শোনা ব্যাপারটা কিন্তু তাই, তাই না? তো তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি তাদের কি করতে হবে, ধরো কেউ 9 বছর বয়স বা 5 বছর বয়সে বিধবা হচ্ছে, সে তো সারা জীবন ধরে ভাবে কাটছে। তো তারপরে কি কি ট্রানজিশন গুলো হবে, তাই না? গুরুদেবের তো লেখা তো তুমি অলরেডি আমাদের গ্রাজুয়েশন পর্যন্ত পড়ে উঠছো, তাই না? হ্যাঁ। এইভাবে হ্যাঁ। ট্রানজিশন গুলো তোমার লিখতে হবে। তার সাথে সাথে দেখো শুধু বাংলা আমি সাহিত্যের এক্সাম মানে দিচ্ছি বলতে খালি ওটা লিখবো তা না, রামমোহন রায়ের কি অবদান রয়েছে এখানে, ঠিক আছে। তারপরে ওখানে মধুসূদন দত্ত একই টাইম লেভেলের লোক, তাই না? ওই টাইমকার, ওই সময়কার। তো মানে মধুসূদন দত্তের কথা বলছি, ঠিক আছে, নাকি মধুসূদন দত্ত, তো আমরা কি কি স্টেপ গুলো নিয়েছেন, কারণ ওই দেখো আমি তোমাকে বলেছিলাম খেয়াল আছে, রাস্তার ওপারে একটু পড়তো ওই মধুসূদন, তো আর রাস্তার এপারে একটু মধু পড়তো বিদ্যাসাগর, বঙ্কিম। বলেছিলাম আমাকে তো, বিদ্যাসাগর, বিদ্যাসাগর, হ্যাঁ এর আগের দিন বলেছিলেন, ভুলে গেছি। বলেছিলাম আমি, তাই না? তো এই যে যে জিনিসগুলো তোমার এখানে ইম্প্রুভ হওয়ার দরকার, মানে এক্সামিনের বোঝানো দরকার যে হ্যাঁ। আমি ওনাকে ওই কালে নিয়ে যেতে হবে। আমি যখন কোনো রচনা লিখছি তার মানে কি, তাকে ওই করে ভিজুয়ালাইজ করা, আমরা যেরকম ছবি দেখছি বা সিনেমা দেখছি ভিজুয়ালাইজ করে তোমার লেখার মাধ্যমে সে যেন ভিজুয়ালাইজ করতে পারে জিনিসটা, ঠিক আছে। তো সেইটা আমার নিয়ে আসতে হবে, মনে ওনাকে নিয়ে আসতে হবে। যে কলেজ স্ট্রিটের রাস্তা এখানে এখানে ওইখানে বিদ্যাসাগর রাস্তার পাশে রয়েছে, ওখানে রয়েছে। তো ওই সময় ওই সিচুয়েশনে বাংলা রেনেসাঁস তো ওই টাইমে চলে হচ্ছে না কন্টিনিউয়াস 19 শতকে। তো তার ফলে যে ট্রানজিশন গুলো হচ্ছে, নাহলে একটা সোসাইটিতে 50% মেয়ে একটা 50% ছেলে, তো তুমি যদি 50% হ্যাঁ। মেয়েদেরই অবস্থা লাইফ শেষ করে দাও তাহলে কি হবে? তারা তাহলে তাহলে তো সোসাইটি হ্যাঁ। বলে কিছু থাকবে না, তাই না? কারণ ফিউচার তারাই নিয়ে আসে, তাদের জন্যই আমরা হ্যাঁ। জন্মগ্রহণ করি, মেয়েদের জন্য মায়েদের জন্য, তাই না? তো তার জন্য তুমি জেনারেশন যদি তাদের যে অবস্থান কি কিভাবে চেঞ্জ হচ্ছে ড্রাস্টিক্যালি, তুমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে এখানে। হ্যাঁ জিনিসটা বোঝার চেষ্টা করো, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তুমি আমি খালি বাংলা হ্যাঁ। লিখছি তা না, সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। আদি টাইমে কি ছিল, ঠিক আছে, প্রাচীন প্রাচীন কালে। তারপর তোমার ধরো আচ্ছা এবার তুমি একটু হিস্ট্রিতে আমি চলে আসি, তাহলে সেই হিসাবে তোমার বুঝতে সুবিধা হবে যে বেসিক্যালি অ্যানশিয়েন্ট টাইম, মিডিয়াবেল, মডার্ন, ঠিক আছে। যেহেতু যদি আমরা দেখি যে তখনকার দিনে তোমার গার্গী মৈত্রেয়ী, ঠিক আছে, ওই যে টাইমগুলো আমরা বেশি মনে করে দেখো, অবশ্যই উনি আমরা যেগুলো বলছি তাদের সোসাইটিতে কিরকম অবস্থান ছিল, মেয়েদের সমান পজিশন ছিল, সেম রেসপেক্টে তাদের দেখা হতো, এবং কন্টিনিউয়াসলি তারা জ্ঞানার্জন সহ বড় বড় পাওয়ারফুল পজিশনে কিন্তু সবসময় তারা ছিল, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আমরা দেখেছি সবার কন্টিনিউয়াসলি ট্রানজিশন চেঞ্জ হয় কখন, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। আমি তোকে অ্যান্সারও বলে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো কি কিভাবে করতে হবে। হ্যাঁ। হ্যাঁ। যেহেতু সামনে রয়েছে যে অ্যান্সার করে ট্রানজিশন কি করে নিয়ে আসতে হবে, যে আস্তে আস্তে পরবর্তী বৈদিক যুগ থেকে হচ্ছে মেয়েদের অবস্থান কন্টিনিউয়াসলি ডাউনফল হওয়া শুরু করা হয়, ঠিক আছে। এই টাইমটাতে ব্রাহ্মণরা নিজেদের হাতে পুরো পাওয়ারটা কুক্ষিগত করে। আমাদের এই যে কাস্ট সিস্টেম, ঠিক আছে, এই যে রিজিড স্টাইলে আছে হ্যাঁ সেটা তখন। ডেস্ট্রয় হওয়া শুরু হয়েছে কখন থেকে। আচ্ছা আমি ঠিক আছে যখন বলছি তখন আমি পুরো ডিটেইলে বলি, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো যে কাস্ট সিস্টেমটা চার্ট করতে মানে বেশি কোন যায়, এই একটু বাজে বাজে। পরবর্তী বৈদিক যুগ থেকে হচ্ছে বেসিক্যালি ব্রাহ্মণরা দেখে, ব্রাহ্মণ মানে বেসিক্যালি ওই ধরো এখানে বোঝানো ব্রাহ্মণ মানে কি, বেদের জ্ঞান রয়েছে, ঠিক আছে, বা শিক্ষিত ব্যক্তি তখনকার টাইমে তাদের বলা হচ্ছে জেনারেলি ব্রাহ্মণ। এখন তো হ্যাঁ। বেসিক্যালি ওই হ্যাঁ ওই পাওয়ার। পরিবারের জন্য, হ্যাঁ চ্যাটার্জি ফ্যামিলির জন্ম হচ্ছে আর তার মানে তুমি ব্রাহ্মণ, হ্যাঁ। আর তোমার কি মন্ডল টাইপ, না 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 না, তুমি নিচু যাও। তো এই যে যে জিনিসগুলো এখন কিন্তু এটা চলে আসে, কিন্তু ওই টাইমে কিন্তু জিনিসটা আলাদা ছিল, কনটেক্সট বোঝার চেষ্টা করবে না, ঠিক আছে। এই জিনিসগুলো করতে হবে যেগুলো অন্যরকম করবে না। তুমি যখন এই জিনিসগুলো দেবে ভাই বুঝতে পারছো লেখা কোথায় যাবে, ঠিক আছে। তো সেই জিনিস, কারণ হ্যাঁ। আমি অনেক জিনিস বলছি সোশিওলজিক্যালি হিস্টোরিক্যালি পলিটিক্যালি, এই জিনিসগুলো সব নিয়ে আসছি আমরা এর মধ্যে, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, মানে এক্সামিনারকে বোঝানো দরকার যে আমি খালি এই সাবজেক্ট না, আমার অন্যান্য বইয়েরও জ্ঞান রয়েছে, আমি আশেপাশে বইটই পড়ি 2-4 লাইন, ঠিক আছে, এটা অনেকে বোঝানো দরকার, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, তা নাহলে তুমি দেখো যখন হায়ার এডুকেশনে যাচ্ছি না, বাস নলেজটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে, বুঝতে হ্যাঁ। পারছো?
তো এই পার্টটা রয়েছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, তো তখন হচ্ছে তোমার এই যে পরবর্তী বৈদিক যুগ হচ্ছে, ব্রাহ্মণ। ব্রাহ্মণরা দেখছে যে বেসিক্যালি তখন হচ্ছে ব্রাহ্মণরা কি করছে, ওই বেসিক্যালি তখনকার যারা পূজা অর্চনা করছে তারাই আছে। তো এরা হচ্ছে একটাই মাত্র, তারা ওই যে শিক্ষা যে পার্ট গুলো বা স্ক্রিপচার পড়া করতে পারছে তারা। ওকে, স্ক্রিপচার, কারণ তারা হুম। পড়াশোনা জানতে বলে স্ক্রিপচার করতে পারছে, তার স্ক্রিপচার কিসে লেখা? সংস্কৃতে। ঠিক আছে, তো হ্যাঁ। তখন থেকে পলিসি শুরু করা হয় পরবর্তী বৈদিক যুগ থেকে, যে ব্রাহ্মণরা দেখলো, মানে বেসিক্যালি যারা জ্ঞান লাভ করছে যাকে, তখন সেই অর্থে ব্রাহ্মণ আমি সেই হিসেবে বলছি যে হ্যাঁ, আমাদের যদি সোসাইটিতে পাওয়ারফুল পজিশনে থাকতে হয়, ঠিক আছে, এবং পুরো পাওয়ারটা হুম। নিজেদের হাতে নিতে হয়, এবং আমাদের যে স্কিম আছে, সোজা বাংলায় বলি যাতে তোমার বুঝতে বলে সুবিধা হবে, যে আমাদের যে বিজনেস আছে, এই বিজনেস যদি সোজা চালিয়ে রাখতে হয় এবং পরবর্তী হুম। শতাব্দী ধরে বা পাওয়ারফুল পজিশনে সোসাইটিতে থাকতে হয়, তাহলে আমাদের স্কিম চালু করতে হবে বা আমাদের সিস্টেম চালু করতে হবে। সেটা কি? জন্ম থেকে শুরু করে তোমার মরা অবধি যেখানে যায় স্কিম, সেখানে আমার ডাক ছাড়া বা আমার কাজ ছাড়া তোমার কিছু হবে না। হ্যাঁ। অর্থাৎ, ঠিক আছে, ওই সময় হচ্ছ তুমি, ঠিক আছে, ওই যে ধরো মুখে পাচ্ছ, যেমন দেখো দেখো এখনো কিন্তু সেই কন্টিনিউটি চলছে। ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করো না। হ্যাঁ, হ্যাঁ। উপনয়ন বলো বা ওই যে মুখে ভাত বলো, সব জায়গায় হ্যাঁ চলো একটু মন্দিরে নিয়ে এসে একটু ব্রাহ্মণে নিয়ে এসে দাও, সে জানে যে আমার স্কিম করা রয়েছে আগে দিয়ে। তো এটা চলে শুরু হচ্ছে কবে দিয়ে? ওই যে পরবর্তী বৈদিক যুগ থেকে, যে জানো যে যখনই যা যা করবো তখনই আমাকে ডাকতে হবে। আর ডাকলেই, হুম। আর শুধু এটা না, কি পরিমাণে জিনিসপত্র দেয়, খালি একটু পুজোতে একটু পাশে দেখবে, খেয়াল করে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ। পয়সা তো আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে স্কিমটা কোন লেভেলে চলছে এবং এটা কবে থেকে স্টার্ট হচ্ছে। আমি দেখো একদম ফ্রাঙ্কলি জিনিসগুলো ডিটেলে বলছি, যাতে তোমার বোঝা দরকার যে স্টার্ট হচ্ছে কবে থেকে। হুম। ঠিক আছে, তো সেই পার্টটা তখন থেকে বেসিক্যালি স্কিম চালু করলো। হ্যাঁ, ধর্ম থেকে শুরু করে বিয়ে বলো, বা তোমার কোনো যখন কোনো বাচ্চা হচ্ছে, ঠিক আছে, বা তোমার কোনো কেউ মারা যাচ্ছে, ওই যে ঘাটের কাজ বা যা যা করাবো সব জায়গায় কিন্তু সেই স্কিম করাটা, যেখানে জন্ম হোক বা মরা হোক আমাকে তোমার ডাকতে হবে, তাহলে আমার যেখানে যাবো আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার স্কিম আমাকে তৈরি হয়ে হ্যাঁ। গেছে। ঠিক আছে, দেখো জিনিসটা বলতে, তারপরে তাহলে অন্যান্য লোকরাও সেগুলো মেনে নিচ্ছে, কারণ কি? পড়তে নিয়ম। জানছে না তারা, ও। পড়তে জানছে না। স্ক্রিপচার খালি পড়তে পারবে কে? ব্রাহ্মণরাই পড়তে পারবে ঠিক। স্কিম দিয়ে দিল, আর হুম। অন্যরা, ঠিক আছে, ব্রাহ্মণ হয়ে যে আছে তাই করতে পারবো। আর খালি স্ক্রিপচার তো অন্য লোকে পড়তে পারে না, তো তাহলে যা আছে লেখা সেটাও তারা বুঝতে পারছে না, হ্যাঁ। কারণ সে নিজে পড়তেই মানে তো জানবে কি? তাহলে স্কিম আমার ঠিকঠাক। আর তারপরে দেখো হ্যাঁ। ট্র্যাডিশন আমি বেসিক্যালি করে দিলাম, তার মানে শুধুমাত্র আমার সোসাইটিতে অবস্থান না, আমি রাজারও উপরে অবস্থান আমার হয়ে গেল। রাজাও যখন যা যা স্টেপ নেওয়া, সে সবসময় ব্রাহ্মণের কাছে শুনছে। কি বোঝা গেল? হুম। স্টার্টিং হচ্ছে এখান থেকে তোমার বেসিক্যালি পরবর্তী বৈদিক যুগ থেকে। এবং যেহেতু অন্য লোকে স্ক্রিপচার পড়তেও পারছে না, সে যা ভাবছে হ্যাঁ ও বলছে তার মানে ওটাই বেদ বাক্য, সেই হিসাবে মার্কেটে আমার প্রচার করা হয়ে গেছে। মার্কেট বলতে আমি দেখো এই ল্যাঙ্গুয়েজ গুলো আমি ইউজ করছি যাতে তুমি সহজে বুঝতে পারো জিনিসটা, ঠিক আছে, হুম। কারণ এই জিনিসগুলো অনেক তোমার বই পড়লে তুমি জিনিসটা বুঝতে পারবে। তো এই ব্যাপারটা রয়েছে, কারণ তারা সে বললে না বুঝতে পারছে আসলে কি লেখা আছে বা লেখা নেই। আর তোমাকে যখন স্ক্রিপ্টার আমি পড়তেই দিচ্ছি না, স্ক্রিপ্টার মানে মানে পুঁথিগুলো নিয়ে, ঠিক আছে, হ্যাঁ। বেদ যেগুলো আসছে বা অন্যান্য যা যা আমাদের যা যা স্ক্রিপ্টার রয়েছে, যখন আমি পড়তেই দিচ্ছি না, আর পড়তে দিচ্ছি না আমাকে, তুমি তো পড়তে পারো না, তুমি কখনই পেও না, তুমি হ্যাঁ। পড়বে কি করে? স্কিম বোঝা গেল? তো তার মানে সে বুঝতেও পারছে না যে আসলে কি নেই কি আছে। আর ওর মন যখন বলছে হ্যাঁ। হ্যাঁ আমি যখন বুঝতে যাই, আমি বলছি ওটাই বেদ বাক্য। স্কিম বোঝা ওটাই। গেল? তো এইভাবে কিন্তু জিনিসটা স্টার্ট হচ্ছে পরবর্তী বৈদিক থেকে, এইভাবে কন্টিনিউসলি শুরু হয়। তাহলে আগে যেটা ছিল পরবর্তী বৈদিক যুগের আগে যেটা ছিল, তুমি যদি ধরো আহ এখন এখনকার ল্যাঙ্গুয়েজে বলি, ধরো যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সম্প্রদায় কারো জন্ম হলেও, সে জ্ঞানার্জনের মাধ্যমে বা তার কাজের কর্মের মাধ্যমে তার কাস্টের উপরে মানে চেঞ্জ করতে পারছে, ঠিক আছে, মানে সে হুম। শূদ্র থেকেও সে ব্রাহ্মণ হতে পারছে ব্রহ্মজ্ঞান লাভের মাধ্যমে। ব্রহ্মজ্ঞান মানে তোমার বেসিক্যালি এখানে বেদ জ্ঞান লাভের মাধ্যমে। আর ওখান থেকে যে হ্যাঁ। স্টার্টিং স্কিম চালু করে দিলাম, মানে ব্রাহ্মণরা শুরু করলো বেসিক্যালি, তো তারপরে ওখানেই মেরে দিলাম আমি বেসিক্যালি। সে তো তুমি জন্ম কোন ফ্যামিলিতে, হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো, তোমার তো হয়নি, তোমার চ্যাটার্জি টাইটেল না, ঠিক আছে, তার হ্যাঁ। মানে তুমি স্ক্রিপচার পড়তে পারবে না। তোমার কি না। টাইটেল? তোমার মন্ডল টাইটেল। মানে বুঝতে পারছো জিনিসটা, বোঝার চেষ্টা করো তো। হ্যাঁ। সেই যে তার মানে তুমি ওখানে মেরে গেলে করতে পারছো না, তো আলাদা কন্টিনিউসলি হয়ে গেল। এবং তারপরে জেনারেশন পর জেনারেশন তখন সেই ব্যাপারটা আসছে, এই স্ক্রিপচারও সে পড়তে পারছে না, এবং কন্টিনিউসলি সে কিন্তু তার আর্নিং সাইকেল এবং সোশ্যালি এবং পলিটিক্যালি ইকোনমিক্যালি পাওয়ারফুল পজিশনে ওঠা শুরু হলো, এবং যার ফলে এই যে যে সিচুয়েশন আমরা যে এখনো সোসাইটির যে ডিফারেন্স গুলো দেখি, মানে এখনো তুমি যে হুম। হায়ারার্কিক্যাল জিনিসগুলো দেখা যায়, কন্টিনিউসলি ব্যাকগ্রাউন্ড শুরু হচ্ছে এইখান থেকে এবং কন্টিনিউসলি সেইভাবে আসছে। ট্রানজিশনটা বোঝা গেল? তো এই যে স্টার্ট হচ্ছে হ্যাঁ। তবে থেকে পরবর্তী বছর থেকে, এবং সেইখান থেকে মেয়েদের অবস্থা আরো খারাপ হচ্ছে। সোসাইটিতে তো এগুলো তো ছেলেদের তো খারাপ হচ্ছে, ঠিক আছে, আর তারপরে তো মেয়েরাও যখন এই করতে আসে মেয়েদের থেকে আলাদা কাউকে সুবিধা হচ্ছে,
ছেলেদেরই অবস্থান খারাপ করে দেওয়া হচ্ছে, মানে ছেলেদের বলতে মানে অন্যান্য জাতি যারা আছে, আর তার মানে মেয়েদের অবস্থা তাহলে আরো কি হবে, তো সেই হিসাবে ডাউনফল হওয়া স্টার্ট হলো ওই যে পরবর্তী বৈদিক যুগ থেকে। তো এইভাবে হচ্ছে তোমার হিস্ট্রিটা বেসিক্যালি আসছে কন্টিনিউয়াস, এবং তার ফলে আস্তে আস্তে মেয়েদের লাঞ্ছিত হওয়া এবং তারপরে ভোগ্য পণ্য হিসাবে দেখা এবং সেই হিসাবে বাজেভাবে ট্রিট করা কন্টিনিউয়াসলি স্টার্ট হয় ওই যে পরবর্তী বৈদিক যুগ থেকে। আর যত দিন যাচ্ছে তো সেই হিসাবে আসছে। তো ট্রানজিশনটা কিন্তু এইভাবে আসছে। আর তারপরে মাঝে মাঝে নতুন নতুন নিয়ম স্কিম চালু করা হচ্ছে, ব্রাহ্মণরা চালু করছে কিসের জন্য, নিজেদের ফায়দা লোটার জন্য, যে এখানে এই করা হ্যাঁ যাবে না ওই করা যাবে না, যেটা এখন মনে হয় যে মুসলিম যেরকম ফতোয়া দেয়, তো সেরকম জিনিসগুলো জায়গা দেখা আর অন্য লোকজন জিজ্ঞেস করছে না বা জানছেও না, কারণ সেই স্ক্রিপচার পড়ছে না। এখনো তুমি কটা লোক স্ক্রিপচার পড়ে, পিএইচডি হ্যাঁ অনেকেরই আছে এখন স্ক্রিপচার কজন পড়ে, ঠিক আছে। তো সেই ওটাই। পার্টটা রয়েছে, তো এই যে তার তখন সেই জিনিসটা ফায়দা লোটে তারা, কারণ সে পড়তেও পারছে না তো জানতেও পারছে না তার জন্য। অনেক দেখ লেখা রয়েছে কি সে সংস্কৃতে, বাংলা তুমি জানছো বা হিন্দি জানছো বা সংস্কৃত, সেগুলো থরলি সবাই পড়তে পারে না এখনো প্রচুর লোক, ঠিক আছে। হ্যাঁ ম্যাক্সিমাম 95% উপর জিজ্ঞেস করবে কাউকে পারে না পড়তে, ঠিক আছে। তখন সে ইংলিশে লিখে দিলে তখন পড়তে পারে বা এই করতে পারে না, তো সেই ফায়দাটা কিন্তু সেই হিসেবে করা। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আসছে এখানে একটা, বুঝতে পারলে যে আমাদের যে কাস্ট ডিভিশনটা কোন স্টাইলে কিভাবে এসছে এবং কন্টিনিউয়াসলি হ্যাঁ সেই হিসাবে এলো। তো এই যে যে জিনিসগুলো তুমি যখন লিখবে, অন্য যারা আসছে তারা কিন্তু কেউ জানে না, সে খালি বাংলাতে আছে, রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, হানা এই করে দেখো একদম প্রান্তের এগুলো বলছে। তো তুমি যখন এই জিনিসগুলো করবে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ভূমিকা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যখন এই জিনিসগুলো আসছে কন্টিনিউ আসছে, তো তখন তার ইম্প্যাক্ট অন্য লেভেলের হবে, তাই না। তো সেই পার্টটা কিন্তু এখানে হ্যাঁ রয়েছে, কন্টিনিউয়াসলি কিন্তু সেইভাবে জিনিসগুলো করা দরকার, ঠিক আছে। আর তারপর দেখো ওই যে মেয়েদের অবস্থান কথা আমি বলছি, ও আচ্ছা এবার হচ্ছে আমি কাজ শেষে ব্যাকগ্রাউন্ডটা বললাম, তারপর মেয়েদের অবস্থান হচ্ছে পরবর্তী বৈদিক যুগ থেকে আস্তে আস্তে ইউজ করা হচ্ছে, শুরু হচ্ছে, এবং তারপর হচ্ছে তোমার উইপন হিসাবে ইউজ করা হচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। বা তারপরে সিম্বল হিসেবে দেখানো হচ্ছে, হ্যাঁ সম্মানের প্রতীক হচ্ছে সোসাইটিতে মেয়েরা, ঠিক আছে। তো মেয়েদের সম্মানহানি যদি করি তাহলে আমরা বেসিক্যালি সোসাইটি পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হলো কাউকে, ঠিক আছে। তো সেই হিসেবে তাদের ইউজ করা শুরু হলো আস্তে আস্তে, কারণ আগে কিন্তু একই সেম হিসেবেই ছিল। এখনো তুমি দেখবে আমাদের নর্থ ইস্টের রাজ্যে কিন্তু আহ মাতৃতান্ত্রিক সমাজ রয়েছে, ঠিক আছে, কারণ তারা সেটা বাঁচিয়ে রাখতে হ্যাঁ এখনো পেরেছে, ঠিক আছে। তো কিসের জন্য, সেখানে কিন্তু ছেলেরা বাড়িতে কাজ করে বা বাড়ির কাজগুলো যেগুলো করে, আর মেয়েরা হচ্ছে বাইরে এখনো এসে মানে সব কাজগুলো বাইরের কাজগুলো করাচ্ছে সেই হিসাবে, তো সেখানে এখনো তারা এরা, ঠিক আছে, মানে সেটা মানে বাঁচিয়ে রাখতে পেরেছে, ঠিক সেই হিসেবে রয়েছে ট্রান্সে। কিন্তু আমাদের এই সমস্ত জায়গা বা বেঙ্গল বল বা সারা এখানে ভারতের এই অন্যান্য পার্টে কিন্তু সেই জিনিসগুলো এখনো আর নেই। ওকে, তো এই যে তার পেছনে কিন্তু এদের কিন্তু মারাত্মক হাত রয়েছে, এটা আমি বলছি তোমার মুসলিমদের আশা রাখবো, মুসলিমদের আসে বলতে হ্যাঁ মানে মানে নন হিন্দু মানে মানে নন মুসলিম মানেই কাফের সোজা বাংলায়, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি যদি স্ক্রিপচার পড়ো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে নন মুসলিম মানে হচ্ছে কাফের, আর তার মানে একটাই হচ্ছে কাফেরদের ধ্বংস করে বেসিক্যালি ইসলামিক স্টেট তৈরি করা, মাত্র ইসলামের শাসন প্রতিষ্ঠা করা, সোজা স্কিম, যেটা দেখো তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। একটাও বাড়ানোর বিষয় না, হ্যাঁ তুমি যদি ফিউচার পড়ো কখনো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, যত প্রবলেম তো সেই জিনিসগুলো রয়েছে। তো এই হচ্ছে জিনিসটা আসছে। আচ্ছা যেটা গেল, আচ্ছা মুসলিমদের কথা বলছিলাম, তো এবার হচ্ছে ধরো মেয়েদের যে সিচুয়েশন তোমার ওখানে ট্রানজিশনাল পরবর্তী দিক থেকে হলো এই জিনিসটা করলে, তারপরে আস্তে আস্তে ধরো এই যে 1200 সালের পরে থেকে দেখো 1200 আরো টু বি স্পেসিফিক 712 দিকে হচ্ছে মুসলিম অ্যাটাক হচ্ছে আমাদের এখানে 712 সালে, 1206 দিকে হচ্ছে তোমার আস্তে আস্তে ইসলামিক শাসন বেসিক্যালি পুরো রাষ্ট্রের স্টেট হয়ে যাচ্ছে, মানে স্টেট বলতে এখানে রাষ্ট্র কথাই বলছে, পুরো ভারতে কিন্তু সেই সময় স্টার্ট হয়ে যাচ্ছে। আর তারপরে তোমার এখানে সুলতানের শাসন আসছে বা এই জিনিসগুলো এলো। আর তারপরে তো বেসিক্যালি আস্তে আস্তে পর্দা প্রথার এই স্টাইলগুলো এরকম হলো, তার আগে কিন্তু কোনো জিনিসগুলো কিন্তু আমাদের কখনোই ছিল না, ঠিক আছে, পর্দা প্রথা বা রীতি, বা তারপরে তার এক্সট্রিম ভার্সন হচ্ছে তোমার বোরকা যে জিনিসগুলো মুসলিমদের সেই সব শুরু হচ্ছে। হ্যাঁ তার আগে কিন্তু আমাদের ওই জিনিসগুলো কখনোই ছিল না, আমাদের কালচারে ওই জিনিসগুলো না কন্টিনিউ, ঠিক আছে, কিন্তু হিউজ জিনিস। তো এই যে যে ব্যাকগ্রাউন্ড গুলো বুঝতে হবে, ঠিক আছে, কারণ যেখান থেকে দেখো যে যেটা যে বেসিক্যালি তুমি যদি আমাদের যে এখন যেটা বলছি এটা এগেইনস্ট ইন্ডিয়ান কালচার বলে কিছু নেই, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ইনভেডারদের মাধ্যমে এসে এসে আমাদের পুরো সিস্টেমটাই করাপ্ট করে দিয়েছে, ঠিক আছে। ইনভেডার মানে হচ্ছে তোমার বাইরে থেকে যারা আসছে আক্রমণকারীরা, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে, ফার্স্টে যেমন মুসলিম আক্রমণকারী আসছে, ঠিক আছে, তার আগে তোমার আসছে টার্কিরা আসছে, তারপর মুসলিম আসছে, এরপরে তোমার হচ্ছে ব্রিটিশরা আসছে, এরপরে আমাদের বেসিক্যালি কালচার পুরো হিসেবে ধ্বংস করা, ঠিক আছে। তো সেই পার্টে রয়েছে, তো এই জন্য বেসিক্যালি প্রচুর জিনিস আমাদের এখান থেকে আরো তোমার এক্সপোর্ট হয়েছে বেসিক্যালি যে সিক্স চেম্বার পদ্ধতি, ঠিক আছে, আস্তে আস্তে তোমার ওখানে ওয়েস্টে, ঠিক আছে, যেটা আমি তোমাকে আগেও বোধহয় বলেছি যে তুমি যদি আহ আচ্ছা বিভিন্ন টাইপের বই পড়তে হয় যেন তো বুঝতে পারবে যে আন্না নিনজার যে পার্ট রয়েছে বা এল বাসামের যদি যদি বই পড়ো তাহলে এগুলো তুমি বুঝতে পারবে। এল বাসামের দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ওকে, এটা হচ্ছে তোমার বইয়ের নাম।
দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ঠিক আছে। রাইটার হচ্ছে তোমার এল বাসম। এটা বললে তুমি বুঝতে পারবে বেসিক্যালি কি ভাবে আমাদের যে কালচারাল যে জিনিসগুলো ছিল আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করেছে, ঠিক আছে। তার একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এখন যে হ্যাঁ আমাদের বেসিক্যালি লিপ কিস বলি না, ঠোঁটে যে চুমু, যে এটা কিন্তু আস্তে আস্তে স্টার্ট হয়েছে তোমার মহাভারত থেকে। মহাভারতের টাইমে লিপ কিস আমাদের এখানেই ছিল। তারপরে সেইখান থেকে এক্সপোর্ট হচ্ছে তোমার আলেকজান্ডারের মাধ্যমে ইস্টার্ন পার্টগুলোতে, তারপর ওখান থেকে বাইরে। তোমার ইউরোপে গেছে, বাইরে। আর সেইটা এখন বলি এটা এখন এগেইনস্ট ইন্ডিয়ান কালচার, ঠিক আছে। তখন হ্যাঁ বুঝতে পারছো ইনভেটাররা কোন লেভেলে শেষ করেছে, নিজস্ব হ্যাঁ নিয়ে সেটাই হ্যাঁ এখন বাইরে এক্সপোর্ট হয়ে গেছে। আমি সিম্পল একটা উদাহরণ দিলাম যেটা তুমি সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তো সেই পার্টটা রয়েছে। তো এই জন্য কি বইগুলো পড়লে বুঝতে পারবে যে কিভাবে যে ডিস্ট্রয় করেছে সংস্কৃতি। যদি ডিস্ট্রয় করা হয় বা এখানে একটা সিচুয়েশন বা একটা সোসাইটিতে যদি ওমেনদের পজিশন ডিস্ট্রয় করা যায় বা করা হয়, তাহলে সেখানে আর কিছু থাকে না। তো এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু করা হয়েছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড, এই যেগুলো এতক্ষণ ধরে আমি বললাম, তো এইগুলো তুমি যখন লিখছো রাইটিং এ, বুঝতে পারছো, তো এই যে ব্যাপারগুলো কিন্তু সেই পার্টটা রয়েছে। আচ্ছা, তারপর তুমি আমি তো আরো ব্যাকগ্রাউন্ডে বললাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপর তুমি এই যে মিডিয়াবল টাইমটা নিয়ে এলে, তারপর আস্তে আস্তে এখানে ইসলামিক ইনভেস্টেশনের ফলে হচ্ছে এই পর্দা প্রথা চালু হলো, ঠিক আছে। তার আগে কিন্তু আমাদের এখানে দেখো ব্লাউজও পড়তো না আমাদের ওখানে, ঠিক আছে, ইন্ডিয়াতে। হ্যাঁ এইটা মানে বেসিক্যালি চালা স্টার্ট করা হয় হচ্ছে তোমার ব্রিটিশদের দ্বারা, বেসিক্যালি ব্রিটিশদের দ্বারা, ঠিক আছে। হ্যাঁ আর টু বি ভেরি স্পেসিফিক, আসে হচ্ছে ঠাকুর পরিবারের দিয়ে, ওরা হচ্ছে ব্লাউজ পরা বেসিক্যালি শুরু করে। তুমি তো হ্যাঁ পড়েছো বোধহয়, এটা গ্রাজুয়েশন হ্যাঁ অলরেডি হ্যাঁ রয়েছে, ঠিক হ্যাঁ আছে। ওর একদম বেসিক জিনিস, আমি তাও এগুলো এক্সাম দিতে মতো সেই পার্ট। তার আগে জীবনে বললাম আমাদের এখানে ব্লাউজ করতাম, অরিজিনালি পুরো ডাইরেক্ট একদম শাড়ি আসে। ওকে, আর তো তারপরে তার আগে পড়তেই হচ্ছে, তো জানতো না। হ্যাঁ পড়তো না তো, ঠিক আছে, না না, তার আগে দেখো এখন যেটা তোমার বেসিক্যালি দেখা হয় যে বুককে মানে সেক্সুয়াল অবজেক্ট হিসেবে দেখা হয়, কখনো কিন্তু আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো কখনো দেখা হয়নি বা দেখা হতো না, সিম্পল ওয়েতেই করা হতো। তো এটা ট্যাবু জিনিসটা করা হয় হচ্ছে তোমার মুসলিম ইনভেশনের ফলে, প্লাস ইসলামিক ইনভেশন, মুসলিম ইনভেশন আর হচ্ছে খ্রিস্টান ইনভেশন, ঠিক আছে। তার আগে কিন্তু সবাই বুক খুলে কিন্তু সেই হিসাবে যে জিনিসগুলো বেসিক্যালি থাকতো বা ওইভাবে এখন যে ট্যাবু স্টাইলে দেখা হয় জিনিসগুলো কখনো ছিল না, ঠিক আছে। তো এটা তোমার বেসিক্যালি আসা হয় যে ওই যে ইংরেজরা আসার পর তোমার বেসিক্যালি ওই জিনিসটা, যে ব্লাউজের যে সিস্টেম ওটা তোমার ঠাকুর ফ্যামিলি দিয়ে শুরু হয়, কিন্তু নামও জানো বুঝতে পারছো, তাই না, ওখান থেকে ওই ওই তো রয়্যালটি হিসেবে শুরু হচ্ছে, বৌদি। ঠিক আছে। তো হ্যাঁ, তো ওই জিনিসগুলো ওইভাবে করতে হবে। তো তারপরে এই যে ট্রানজিশন গুলো বুঝতে পারলে যে তুমি ক্ষেত্রে যে বিধবাদের হ্যাঁ রিয়াকশন, তার জন্য এই জিনিসগুলো আমি এত ডিটেলসে বললাম, এই পার্ট গুলো সেই হিসাবে কিন্তু করতে হবে। আর তারপরে ধরো বেসিক্যালি গুরুদেব, তারপরে বিদ্যাসাগর, ঠিক আছে, বা অন্যান্য যা যা করেছে তো সেগুলো তোমায় নিয়ে লিখতে হবে। সুদা পড়লে ইয়ার ওয়াইজ যে বিধবা বিবাহ কবে হচ্ছে 1856 সালে, ঠিক আছে, 1829 সালে সতীদাহ প্রথা রদ হচ্ছে, তাই না। এই যে ডেট গুলো, এই ডেট গুলো সহ হ্যাঁ কিন্তু তোমার বেসিক্যালি করতে হবে। দেখো আমি সামনেটা যেহেতু পড়লাম, আমি সেই হিসাবে ডিটেলসটা বলে দিলাম, ঠিক আছে। তো তার জন্য হ্যাঁ এবার কনটেক্সট অনুযায়ী তোমার কিন্তু এগুলো করতে হবে, আর এগুলো ডাটা সহ দিতে হবে, ঠিক আছে, নেহা। কারণ যা যা বললাম এগুলো কিন্তু বানানোর জিনিস না, তাই না। এই বানিয়ে আন্দাজে হ্যাঁ লিখে দিলাম নাম্বার পাবো। তো তুমি কি ধরো এইভাবে তথ্যবহুল যখন লিখবে সে নাম্বার পাবে না, আমি আন্দাজে বানিয়ে লিখে নেবো সে নাম্বার পাবে। এই বিধবা বিবাহ হ্যাঁ এরকম ছিল, এর ফলে এই যে নতুন সাদা শাড়ি পরছে বা এনাতে না, এইসব না। তো না না কনটেক্সট দিতে হবে, তাই না। কন্টেন্ট দিয়ে হ্যাঁ বলতে হবে যে কি কি চেঞ্জ গুলো আছে। তার জন্য আমি সোসাইটাল ব্যাকগ্রাউন্ড বললাম যে কোনো সোসাইটিকে যদি ডেস্ট্রয় করতে হয় তাহলে তাদের উমানকে বেসিক্যালি আগে সেই হিসাবে কন্টিনিউসলি একদম শেষ করে দেওয়া হচ্ছে। এবং তারপরে আর তারপরে স্ক্রিপচার তো আসেই। আর এমনি যখন যে কাস্ট ডিভিশন কিভাবে স্টার্ট হলো সেটাও আমি বললাম। তো এই যে জিনিসগুলো তোমার এখানে পয়েন্ট টু পয়েন্ট এভাবে হিসাবে নামানো দরকার। জন যখন তুমি ধরো এসে টাইপের আছে, কারণ এত বড় তো তুমি বেসিক্যালি কোনো কোশ্চেনে লিখতে পারবে না, তাই না, কারণ অত জায়গা নেই। বাট এখানে হ্যাঁ জায়গা রয়েছে, 500 অব্দি প্রচুর টাইম, 500 শব্দ মানে অনেক জিনিস আছে। 500, হ্যাঁ 500 শব্দ, 500 শব্দ মানে অনেক অনেক ইয়ে। বুঝতে পারলাম, যেহেতু এটা সামনে পড়লাম কিন্তু সেই হিসাবে বললাম। তো তারপরে এইভাবে কিন্তু জিনিসটাই করতে হবে। তো এগুলো প্র্যাকটিস না করলে হবে না, বাড়িতে বসে প্র্যাকটিস করো, টপিক ধরে দেবে। যখন সেটা বুঝতে পারছো না তো বা সেগুলো তার সাথে সাথে দেখে নাও, তুমি যেরকম এক্সাম্পল দেওয়ার জন্য এই জিনিসগুলো আমি বললাম এতক্ষণ ধরে। তো সেইভাবে কিন্তু তোমার এইভাবে জিনিসটা নামাতে হবে। টু দা পয়েন্ট, এরকম ডাটা তথ্যবহুল জিনিস দরকার। কারণ নেহা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম গল্প লেখার জায়গা না। আর লিখেও জিরো ছাড়া কিছু পাবে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ঠিক আছে, হ্যাঁ জিরো ছাড়া কিছু পাবে না। কারণ তোমাকে নেওয়ার জন্য সে বসে নেই, তোমার আদায় করে নিতে হবে, যেটা আমি আগেও বলেছি, তাই না। হ্যাঁ তোমার আদায় করে নিতে হবে সিট, বুঝতে পারছো। তো সেই হ্যাঁ কাজটা কিছু রয়েছে। তো এইভাবে তুমি যদি করতে হবে, যেহেতু এটা বললাম তো এই যে 19 শতকে বাংলা উপন্যাসে বিধবার নির্মাণ, তো বিধবার নির্মাণ কিভাবে হচ্ছে, বিধবাদের অবস্থান কিরকম এবং তার ফলে কি কি ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি এবং ফলশ্রুতিতে তোমার এখন কি অবস্থা আছে, তো সেটা একটু হালকা হিন্ট তুমি নিচে ধরো যখন ফিনিশিং করছো তখন দিয়ে দিবে। এখনো কিন্তু বেসিক্যালি ধরো কারো স্বামী মারা গেলে সে যদি সাদা শেষ ছাড়া অন্যান্য কিছু না মেকআপ করে না, স্বামী গেছে মরে আমার মেকআপ করে। এই যে হ্যাঁ জিনিসগুলো,
এই যে যে জিনিসগুলো যে এখন যে ট্রানজিশন মানে এখন কিছু আর এগুলো কিন্তু কখনো কোনো ছেলে করে না, কখনো পুরুষরা করে না, হ্যাঁ এটা কিন্তু সবসময় মেয়েরা বা মহিলারাই করে। মেয়েরাই কারণ করে, ছেলেদের, হ্যাঁ মেয়েদের সাথে কিন্তু মেয়েরা, তুমি দেখো তুমি ভেরি ফ্র্যাঙ্ক, এটাই একদম ফ্যাক্ট, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু হ্যাঁ এ করতে হবে। তার জন্য বেসিক্যালি মেয়েরা ড্রেস করে বা তোমার বেসিক্যালি মেকআপও যে জিনিসগুলো করে মানে ও জেলাসির জন্য যে ও কোথার দিকে কতটা ওর ভালো লাগছে কিনা, ঠিক আছে? তো অনেকে আছে যে খুব কষ্ট করে আরেকজনকে প্রশংসা করে, না হলে তো ম্যাক্সিমাম তো করেও না, ঠিক আছে? তো এই জিনিসগুলো কখনো ছেলেদের মধ্যে থাকে না, ঠিক আছে? মানে এরকম যে হ্যাঁ ওকে ওই ড্রেস ওই কালারের ড্রেস পরেছে বলে আমি পরবো না, বা এই যে যে জিনিসগুলো ওই জিনিসগুলো নেই। তো এই যে যে দেখো সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি রয়েছে ট্র্যাডিশন, ঠিক আছে? তো সেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট গুলোর ফলে কিছু হিউজ চেঞ্জ হয়, ঠিক আছে? কারণ তুমি যদি নিজেরাই লোকদের মানে এগেনস্টে যাও, মানে এখানে বলছি মেয়েরাই মেয়েদের এগেনস্টে যাও, তো তাহলে তোমার কন্টিনিউয়াসলি গ্রোথ হবে কি করে? জাস্ট হ্যাঁ এমনি অবস্থা খারাপ। তো সেইটা তোমার ইউনাইটেড হয়ে সেই জিনিসগুলো করা দরকার। তো এই যে যে ফিনিশিং যে জিনিসগুলো তুমি এগুলো আমি তার জন্য একটা এক্সাম্পল দিয়ে বললাম, এগুলো তুমি এখানে নামাতে পারো মানে কোশ্চেনের আনসারটা, ঠিক আছে? তারপরে যে হ্যাঁ, তারপরে যে এটা গেল এই এসে, নেক্সট আসে দেখো যে আধুনিক বাংলা কবিতা এবং রবীন্দ্রনাথের গ্রহণ করতেন, ঠিক আছে? তো আধুনিক বাংলা কবিতায় কারা কারা আসছে, আধুনিক বাংলা কবিতা রাইটার যারা কারা, ঠিক আছে? তো আধুনিক বাংলা তাহলে তুমি টাইমটা কেন করছো 18 শতকের পর থেকে তুমি বলতে পারো, তার আগে কিন্তু ধরা যায় না। 18 শতকের পর থেকে বা তুমি ভেরি ফ্রাঙ্ক, তুমি ধরো হ্যাঁ একটা কবিতা বলছো তাহলে তো বঙ্কিমবাবুর আসার কথা আসবে না, ঠিক আছে? তো তাহলে এই যে ওই টাইমের পর থেকে 18 শতকের পর থেকে যে সকল রাইটাররা আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড শোনো এবং তারা কোন কোন স্টাইলে লিখছেন, আর আধুনিক বলতে তুমি বর্তমান টাইমের মধ্যে তুমি লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ তখন তো সেই সব জিনিসগুলো যে যেগুলো রাইটার আছে যে যে বিষয় লিখছে, ঠিক আছে? তো সেই হিসাবে তোমার যেরকম সাপোজ ধরো যে পল্লী কবি জসমুদ্দি আমাদের যেরকম বলতে পল্লী কবি, অন্যদের মানে তারপর যে কোনো যে রকম লিখছেন কোন কোন স্টাইলে কারা কারা লিখছেন, তাদের সেই কবিতাগুলো মানে এক্সাম্পল সহ, ঠিক আছে? এই কবিতাগুলো উনি লিখেছেন, সেই হিসাবে তোমার এক্সাম্পল সহ হিসাবে লিখতে হবে এই কনটেক্সটে। ওকে, তো সেই তো সেই হিসাবে তোমার এখানে করা দরকার। প্লাস রবীন্দ্রনাথের অবস্থান এখানে কি রয়েছে, আধুনিক বাংলা কবিতা ওনার যে বিশাল বড় অবদান রয়েছেন, তো সেগুলো কি কি, তার জন্য কিছু পুরস্কার কি কি পেয়েছেন, ঠিক আছে? সেগুলো একটু দেওয়া দরকার। যে ধরো হ্যাঁ সাপোজ তুমি দিলে বেসিক জিনিস নোবেল পেয়েছে 1913 সালে, তো এই যে প্রথম নন ইউরোপিয়ান হিসাবে, ঠিক আছে? তার আগে ইউরোপিয়ানরাই খালি পেত, প্রথম হচ্ছে তিনি নন ইউরোপিয়ান যিনি পাচ্ছেন, ঠিক আছে? তার জন্য তোমার গীতাঞ্জলির জন্য। তো এই যে যে জিনিসগুলো কনটেক্সট বুঝতে পারলে, তো এইভাবে বলতে এখানে দেখো আমি কোশ্চেন ধরে ধরে বলছি, কিন্তু তো তোমার কিন্তু সেইভাবে জিনিসটা আমার নেওয়া দরকার, এই যে ঘ নম্বরের কোশ্চেন, ঠিক আছে? তারপরে আর একটা তুমি ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি যে এখানে কয়েকটা কি আছে নেহা, যে তোমার কমিক্স পড়া। তো হ্যাঁ এই দেখো এই যে যাইবে এখানে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে? কারণ এখনকার বেসিক্যালি এখন তুমি কমিক্স পড়েছো কিনা জানি না, বেসিক্যালি কমিক্স তো পড়েছো নাকি ছোটবেলা নাকি? না স্যার কোনো টিভিতেই কমিক্স? দেখতাম এমনি কার্টুন না আচ্ছা কার্টুনই পড়েছো, আচ্ছা আচ্ছা। ওই যে নোটে ফোনটে মানে কার্টুনই দেখছো, মানে বই ফই এমনি পড়োনি? তারপরে যেগুলো দেখাতো না হাদা বোদা বই দেখাতো, পড়িনি তারপরে বিক্রম বেতাল, ওই যে যে জিনিসগুলো, আচ্ছা এমনি আচ্ছা তাহলে তো তাও বানিয়ে লিখতে হবে, ঠিক আছে? কারণ এখানে যে তুমি পড়িনি তো লেখার জন্য যে আমি পড়িনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তোমার বেসিক্যালি করতে তারপর করা হবে যাবে না, এখানে করতে হবে যে আমি পড়িনি লিখলে তো দিলে ছাড়া হবে না কিছু। তো ওর জন্য তোমার লিখতে হবে, ধরো তুমি যেগুলো যেগুলো দেখেছো ওইগুলোই ধরে ধরে লেখো, সেগুলোই করতে হবে। কারণ এখন দেখো বানানোর ব্যাপার না, বানালে বুঝতেই পারছো কি হবে। তো তার জন্য যে যেগুলো তুমি হ্যাঁ দেখেছো না তুমি যেই দেখেছো ওই কন্টেক্ট গুলো কি কি, কারা রাইটার কে কে আছে, ঠিক আছে? তো তারা কি কি করেছেন, কবে কি জন্ম, এই জিনিসগুলো করা যাবে। কিন্তু যদিও দেখো চুজ করতে হয় নেহা, যে বেসিক্যালি আমার যে ধর সেগুলো দিয়েছে, তো সেগুলোর মধ্যে আমি সবথেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমি কোনটা পাবো, ঠিক আছে? বা ডাটা আমার কাছে কোনটা রয়েছে। অনেক সময় কি বলতো, অনেক সময় হয় যে এটা আমি শিওর পারবো, কিন্তু তার থেকেও বেশি ফোকাস করতে হবে কোনটার সম্পর্কে বেশি ডাটা আমার কাছে আছে। কোনটা পারবো হ্যাঁ সেটা না, কোনটা বেশি ডাটা আমার কাছে আছে, কারণ এখানে তথ্য আসল জিনিস। এই যে আমি তার জন্য এই যে এত ডিটেলস জিনিসগুলো বললাম, তো আমার তথ্য আছে কিনা ওই টপিকে, সেইটা বেশি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কোনটা আমার ভালো লাগছে তা না, যে এই টপিকটা আমার ভালো লাগছে বা মজা লাগছে আমি এটা লিখবো না। কোনটা সব থেকে বেশি তথ্য তোমার কাছে আছে, মানে কোন রচনার, সেইটাই চুজ করবে। কারণ এবার কিন্তু দেবেই কিন্তু। তো তার জন্য তুমি বুঝতে পারছো, আর এইখানে যখন হ্যাঁ তুমি ভালো নাম্বার পাবে গ্যারান্টি তুমি চান্স পাবে, ঠিক আছে? আর যদি এইটাই কম পাও শিওর শট আমার জন্য। তার জন্য কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো, এই কারণে আমি এতটা হ্যাঁ ডিটেলসে জিনিসগুলো বলছি, এই কারণে, ঠিক আছে? যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস তার জন্য। আর ওই যে লেখার সিস্টেম তো আমি এতদিন ধরে তোমাকে ধরে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে, হুম ঠিক আছে? কারণ ডাটা পড়ে আনা যাচ্ছে,
কিন্তু এই যে লেখার সিস্টেমটা বোঝা দরকার আছে, তার জন্য আমি এতদিন ধরে তোমাকে বেসিক্যালি এই জিনিসগুলো একটা মোটামুটি শেপে নিয়ে এসছি। কারণ তুমি পড়লে তুমি বুঝতে পারবে ডাটা, কিন্তু সিস্টেম যদি না জানো বা হ্যাঁ প্যাটার্ন না জানো তুমি কিন্তু কিছু করতে পারবে না। নাহলে ওই প্রেজেন্টেশন দিতে গেলে তো পড়বেই না, তুমি হাতায় পেছানো পেছানো লেখা হচ্ছে পড়েও দেখবে না, ঠিক আছে? আর তার মানে বুঝতে পারবে তো অ্যাভারেজে নাম্বার আছে। দেখা গেলো তুমি দিন রাত এক করে পড়াশোনা করেছো, কিন্তু লেখার সময় এমন ভাবে লিখেছো সে পড়তে পারছে, সে যে পড়বেই না, সে মানে দেখেই তার পছন্দই হবে না। তার মানে তার এত কষ্ট করে বা এত প্রিপারেশন কিন্তু তখন কিন্তু মানে না, তাই না? তো এই কারণেই তোমাকে হ্যাঁ কিন্তু আমি এতদিন ধরে সেইভাবে মানে টু দা পয়েন্টে লেখা ধরে ধরে লেখা শিখিয়েছি, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে। এইবার হচ্ছে তোমাকে এই যে যেভাবে পড়ছো, ধরো যে টপিক গুলো, আর দেখো এই ধরনের এই ধরো তোমার কাছে 4-5 বছর কোশ্চেন আছে, ওই যে এসে গুলো আমি এখানে এসছে বলে আমি ওগুলো দেখে গেলাম তারপরে কিন্তু হবে না। ওইরকম এসছে তার মানে এই না হ্যাঁ যে আবার ওই জিনিসগুলো কপি পেস্ট হবে, কখনো যেন মাথায় এই জিনিস না আসে বা আমি খালি ওইগুলো পড়ে গেলাম। তো এই জন্য বলেছিলাম আমি দৈনন্দিন আমার পেপার টেপার পড়তে বলছি। পেপার কি পড়ছো? হ্যাঁ স্যার কি পড়ি। পেপার পড়ছো? আনন্দবাজার। আচ্ছা, আনন্দবাজার পড়ছো, ওকে। ঠিক আছে, তো এডিটোরিয়ালের জিনিসগুলো এই করবে, ঠিক আছে? তো তারপরে ওই ডাটাগুলো নেওয়ার চেষ্টা করা দরকার, ঠিক আছে? কারণ আমি তো খালি পড়তে বলিনি, তোমাকে বলেছিলাম যে ডাটাগুলো নিয়ে সরাসরি লিখতে হবে। হ্যাঁ সেটা লিখছো? না স্যার লিখি না। সেটা লিখছো কি? না পড়ি রিডিং। তো লিখতে হবে না, কারণ ডাটাগুলো আমাদের এখানে দরকার। কারণ দেখে বুঝতেই পারছো না, পুরো ডাটার জায়গা, ডাটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ যত টু দা পয়েন্টে প্রিসাইজলি লিখবে, তাকে হুম দিয়ে পড়িয়ে নিতে পারবে, তত নাম্বার পাবে, সোজা হিসেবে, ঠিক আছে? হ্যাঁ আর দেখো, এখন আরো একটা সুযোগ সুবিধা কিন্তু তোমার হয়ে গেছে। সেটা কি? লোকজনের যে নেগেটিভিটির জন্য লোকজন ভয়ে হোক এক্সাম কম দেবে, তো সেটা আমাদের জন্য ভালো, মানে কম্পিটিশনের ইসের হুম জন্য। সেই পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? কোনো খারাপ জিনিস হলেও বা ভালো জিনিস হোক, সব জিনিস থাকে, কারোর জন্য খারাপ কারোর জন্য ভালো। এখানে কি হচ্ছে, লোকজন যদি কম দেয় এক্সাম আমাদের জন্য ভালো, মানে রাগটা আমাদের দ্রুত আরো ভালো উঠবে। তো সেই পয়েন্ট হ্যাঁ অফ ভিউতে দেখতে হবে। কারণ কি বলতো নেহা, যে কোনো কাজকে দেখতে হয় যে পজিটিভ বা নেগেটিভ হলেও আমার কোন ভাবে ভালো হচ্ছে সেইভাবে দেখা দরকার, ঠিক আছে? কারোর জন্য সেটা খারাপ হতে পারে, কিন্তু আমার জন্য সেটা লাভ হতে পারে, বা সেই আমার জন্য কিভাবে সেটা ভালো আমি করতে পারি সেই হিসাবে করতে পারি। কারণ এখানে আমি এক্সাম হুম দিচ্ছি, তো তার জন্য সেই কন্টেক্টটা তোমার দিক থেকে কিন্তু সেই হিসেবে ভালো হয়ে যাবে। তার মানে লোকজন কম আছে, তাদের কম্পিটিশন সেই হিসেবে কম আছে, কিন্তু তাহলে যেটা আমাদের আছে সেটা আমাদের লুকিয়ে নিতে হবে, তাই না? হুম তো তার জন্য যে জিনিসগুলো আছে, লাইনগুলো আছে, সেইভাবে তুমি কিন্তু এ করো, সেই পার্টটা হচ্ছে বলো, ওকে? এই যে তোমার হ্যাঁ এই স্যার যে পার্টটা গেল, তারপরে এই যে তোমার কমিক পড়া পুরো ডাইরেক্ট নিতে হবে। তুমি খালি কমিক পড়া বলতে তুমি তাহলে ধরো এই টাইপের যখন আসছে যে আমি এরকম পড়িনি, তাহলে আমি কি করবো এই সিচুয়েশন? তখন হচ্ছে হ্যাঁ তুমি ধরো ওই যে যেটা বললে যে ওই যে ছবি দেখেছো বা কার্টুন দেখেছো, কোন কোন রাইটাররা আছে সেটুকু তো খেয়াল আছে, তাই না? যে কারা কারা ওগুলো লিখেছে, তো সেই হিসাবে তার পয়েন্ট অফ ভিউ তুমি লেখো। আমাকে একবার দেখে নিতে হবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখবে। ধরো সাপোজ আমি বলছি ননটা কোনটা কে লিখছে, আদা বোধা কে লিখছে, ঠিক আছে? তারপরে আর হুম ওই যে বিক্রম বেতাল অন্যান্য যে জিনিসগুলো বুঝতে পারছি যে টিভিতে যে জিনিসগুলো ননটা হলে তো এখনো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এখন তুমি তো বুঝতেই পারছো। তো ওই যে জিনিসগুলো, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু ধরো ওই যে পাণ্ডব গোয়েন্দা, সুব্রত চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা, তো নাম তো শুনেছো না, পাণ্ডব গোয়েন্দা? না স্যার। পাণ্ডব গোয়েন্দা, আচ্ছা। যাই হোক, তো এই যে জিনিসগুলো রয়েছে, রাইটার গুলো কারা, কি কনটেক্সটে লেখা, তো সেই জিনিসগুলো তুমি যখন লিস্টটা করে নিয়ে আর তুমি যে দেখেছো হ্যাঁ কমিক ওটা গুলো দেখেছো পড়ে বুঝতে নেবো পেরেছো। আজই। হ্যাঁ, তো তাহলে ওটা দেখলে তোমার মনে পড়ে যাবে। তো সেই ওয়েতে আমাদের নামাতে হবে যদি এরকম হয়। তো আমি এক্সাম্পল দিলাম, ওটাই যে এসছে তারপর আসবেন, কারণ এরা এখানে কি বলতো এন্ট্রান্স এক্সাম না, তোমার মধ্যে কি আছে সেটা দেখতে চাই এখানে, ঠিক আছে? হুম তো জীবনেও তোমার দেখো সিলেবাসের মধ্যে দিয়ে খুবই কিন্তু কম কোশ্চেন, তুমি বুঝতেই পারছো। কারণ এই যে জিনিসগুলো দেখো ওভারঅল হ্যাঁ সিলেবাসের মধ্যে আছে, কিন্তু টু দা পয়েন্ট প্রিসাইজলি কিন্তু সিলেবাস দিয়ে কোশ্চেন না, হ্যাঁ, যে সেমিস্টার দিয়ে হ্যাঁ কোশ্চেন। তো তার মানে তোমার কি কোয়ালিটি আছে সেটা তারা দেখতে চাইছে, তোমার মধ্যে আদৌ কিছু আছে কিনা, বাংলা তুমি আছো কি জানো কি জানো না, না খালি কথা বলার জন্য তুমি ইউজ করো। এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে তারা এই টাইপের কোশ্চেন করে হায়ার। তাহলে তুমি যখন এই জিনিসগুলো করছো, তো তাহলে সেই হিসাবে তুমি নিজেকে এখানে প্রমাণ করতে হবে, হুম বুঝতে পারছো? তো সেই পার্টটা কিন্তু এখানে তোমার খেয়াল করা দরকার। তারপর দেখো পরের যে বেসিক্যালি বাংলা রম্য রচনা রয়েছে, তো যে সকল বাংলা রম্য পড়েছো, তো সেই হিসাবে তার উপর বেস করে অল্প অল্প করে তুমি সেই হিসাবে সেগুলো করো, সেই পার্টটা দরকার। বিভিন্ন টাইপের রচনাত্মক যে যে জিনিসগুলো তুমি কমপ্লিট করেছো, তো সেইভাবে লেখা দরকার। আর ধরো ওই যে বাড়িতে বসে যখন তুমি যে লেখা প্র্যাকটিস করছো, লেখার সিস্টেম তুমি অলরেডি শিখে গেছো, এখন হচ্ছে ওই জিনিসগুলো যখন পড়ছো দ্রুত কভার করা হ্যাঁ দরকার। ওই কিন্তু যে জিনিসটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ বলো।
না, বললাম ওটাই ঠিক করতে হবে। কিন্তু তুমি কিন্তু লেখোনি, মানে টাইম লেখোনি। আমি যেটা দেখলাম তোমার রাইটিং, তুমি যেগুলো এ করে হচ্ছে, আমার কিন্তু রাইটিং এ তুমি একটাও আমি কোথাও জায়গা দেখলাম না যে তুমি কতক্ষণ ধরে টাইম লিখেছো। ওইটা কিন্তু করবে নেহা, না হলে সুন্দর হ্যাঁ করে আমি লিখছি কিন্তু আমি টাইমে কি করলাম না, পাত্তা দিলাম না, তাহলে কিন্তু হয়ে যাবে কাজ। ওকে, তো তার জন্য কিন্তু সবসময় খাতা, এবার এখন থেকেও তুমি কিন্তু দেখো যে আমি কতক্ষণ টাইম নিচ্ছি। আমি এই কোশ্চেন আনসারটা আচ্ছা। কতক্ষণ নিচ্ছে, এই যে এসেটা আমি লিখছি 500 শব্দের, আমার কতক্ষণ টাইম লাগছে। এখন তুমি যদি হুম, একটা এসে লিখতে 1.5 ঘন্টা টাইম যাবে, তাহলে তো বুঝতেই পারছো তা কি হবে, হবে না। তাই না? হ্যাঁ হ্যাঁ। 2 ঘন্টা হচ্ছে টাইম। কারণ আমি কিভাবে বলেছি বলে যাচ্ছে, আমি 1 ঘন্টা 45 মিনিটে সব শেষ করতে হবে। ওকে, তো তার হ্যাঁ জন্য কিন্তু সেই হিসাবে করা দরকার। ওকে, তো এই হচ্ছে তোমার এই যে এইভাবে হচ্ছে তোমার এই যে এসে গুলো তোমার এখানে করা দরকার। আহ, সেই পার্টটা রয়েছে, তো বুঝতে পারলে তো? দেখো এসে মানে কিভাবে করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো সেই পার্ট গুলো কিন্তু এখানে প্র্যাকটিসের মাধ্যমে আসবে। নেহা, এখানে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো এখানে কোনো বিকল্প নেই। তো অনেক সেইভাবে করতে তোমার হবে। এখানে হ্যাঁ রিটেন করো। ওই যে তার জন্য বললাম যে অনেক সময় এরকম হবে যে হাত ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকক্ষণ দেখবে হাতে এখানে এও হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে যাবে আমাদের এই জিনিসগুলো লিখতে লিখতে, তখন তুমি ডিটেল দেখে দেখে লাগবে, তাও লিখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, অনেকে দেখবে যে হুম। হাতে এখানে ব্যান্ডেজ লাগিয়ে এই করে। ঠিক আছে, কারণ এটা রিটেন এক্সাম, মানে একবার চান্স পেয়ে গেলে আর তারপরে আর সমস্যা নেই। কারণ এখানে যেটা আমি তোমাকে আগের দিনও বলেছি যে এখানে তুমি ধরে সামনে 7খানা বছর থাকতে পারছো। 7খানা কি, হ্যাঁ 10 বছর, 2 বছরে এমএ, 5 বছরে 5 বা 6 বছর পিএইচডি, তারপরে 3 বছর পোস্ট ডক্টর যদি করো। ঠিক আছে, কারণ সেখানে সব অবস্থান এখানে হ্যাঁ। রয়েছে। আর এখন স্যার নেগেটিভিটি হওয়ার পিএইচডি জন্য করতে গেলে ওখানে পরীক্ষা টরীক্ষা কিছু দিতে হয় না পিএইচডির না, জন্য? ওখানে যাদবপুরে হলে তোমার মোটামুটি পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার ভালো থাকলে, এমনিতে ভালো নাম্বার থাকলে হ্যাঁ। একটা ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউতে, আর তুমি যেহেতু সেখানকার স্টুডেন্ট, ও। বুঝতেই পারছো যে হ্যাঁ ইন্টারভিউটা নেবে সে হচ্ছে আমার ম্যাম, মানে তোমার ম্যাম, তার কাছে ক্লাস করতে তুমি হ্যাঁ। বসে, তো বুঝতেই পারছো তো এখানে আর নতুন করে কিছু বলাই নেই কি হবে। ঠিক আর আছে, আর ঠিক বাইরে এখনকার তো সিচুয়েশনে পরীক্ষা দিতে হয় পিএইচডির জন্য, তাই না? তো তুমি বাইরে দিয়ে আসবে, তো তুমি একটু খালি খালি ঢুকতে দেবো আমি? এখানে তো তুমি চেনো আগে হ্যাঁ থেকে, তার জন্য আমি বলছি। হ্যাঁ। খালি খালি আমি তোমাকে কেন বলছি? তুমি চিনি না জানি দুমদাম করে কোথা দিয়ে এলো, তুমি তোমার কি ব্যাকগ্রাউন্ড আমার কোনো চেনা জানা নেই, কোয়ালিটি তোমার না, আছে আমি কিনা, তুমি এখানে যাদবপুরের বাইরে বলছি, মানে অন্য জায়গায় পিএইচডি করতে গেলে তো পরীক্ষা দিতে হয়, একদম তাই না? একদম 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 সেটাই বলছে, না ওটাই বলছে, যাদবপুরে এ হ্যাঁ। করতে হয় বাইরের জন্য। ধরো যারা যাদবপুরে ধরো পিএইচডি করার জন্য বেসিক্যালি পোস্ট হ্যাঁ। গ্রাজুয়েশনে ভালো নাম্বার দরকার, কিন্তু তখন তাদের একটা ইন্টারভিউ এমনি হয়। ঠিক আছে, রিটেন না, এমনি এমনি ইন্টারভিউ হয়। আর ধরো যারা ওখানকার স্টুডেন্ট, তাদের তো এমনি রিটেন মানে একটু শো অফ করার জন্য, হ্যাঁ আমি ইন্টারভিউতে এসেছি, এমনি তাদের ভেতর দিয়ে সিলেক্ট হয়ে যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ ভেতর দিয়ে মানে যেহেতু হ্যাঁ আগে স্যার। দিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছো, তো সেই পার্টটা রয়েছে চেনা জানা, ঠিক আছে চলে আসি আমি দেখে নিচ্ছি, এরকম। আর যারা হুম। বাইরে দিয়ে আসছে, তো তার তো এমনি দিতে হচ্ছে, আর তারপরে মার্কস দেখে। ঠিক আছে, কারণ এরকম গাদা গাদা মার্কস সব জায়গায় দেয় না। ঠিক আছে, মানে পোস্ট গ্রাজুয়েশনের কথা আমি হ্যাঁ। বলছি, ভালো মার্কসের সেই ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, আর তারপরে ধরো কি কি অ্যাসাইনমেন্ট তুমি করেছো, কি কি জায়গায় কি করেছো, মানে পোস্ট গ্রাজুয়েশন সেই জিনিসগুলো ডিপেন্ড করে। হুম। কোন কোন পেপারে তুমি করেছো বা থিসিস করেছো, কারণ থিসিস করতে হয়, বুঝতে পেরেছো, তোমার পোস্ট হ্যাঁ। গ্রাজুয়েশন, তো সেই সব জিনিসগুলো দেখে। আর তুমি যখন ওখান দিয়েই পড়েছো, তো তুমি বুঝতেই পারছো যে ও নেহা ঠিক আছে, আমি সমস্যা নেই। কিন্তু বাইরে যে আসছে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার সবকিছু দিতে হচ্ছে, এমনকি অনেক সময় তোমার রিটার্নও এক্সাম নাই কিছু কিছু জায়গায়। আর তারপরে নেট ক্র্যাক করা তো আছেই, সেগুলো তো ওটা তো আছে। কিন্তু যাদবপুরে যখন ইন্টারনাল স্টুডেন্ট, তাদের নেটও লাগে। কথা বুঝতে পারলে, ইন্টারনাল স্টুডেন্ট যারা, নেটও হ্যাঁ। সেই ভাবে লাগে। তো ডিফারেন্সটা তো বুঝতে পারবে। আমি ওই কারণে আমি বললাম 2 বছর পিএইচডি, এমএ, 5 বছর পিএইচডি, আর যদি পরে 3 বছর তুমি ধরো পোস্ট ডক্টর করো, সেই ইয়ে রয়েছে। শুধু একবার এখন ক্র্যাকের সেই ব্যাপারটা, ঠিক আছে। তো ওই জন্য হচ্ছে বললাম, কারণ কি বলতো, যেটা আমি দেখো আগের দিন বলছি যে শুধু প্রসারই ভাবতে হয়, তাই না? ফিউচারে যে আমি কি করতে, প্রপার প্ল্যানিং থাকা দরকার। ওকে, যে আমি যে কাজটা করছি আমি আজকের জন্য না, পরের ইসের জন্য, মানে পরে সেই জিনিসটার ফল পাওয়ার জন্য, বা সেই পার্টটা রয়েছে। তো ওই জন্য সেই হিসাবে তোমার করতে হবে। বলতে পারলাম এই ব্যাপারটা না? হ্যাঁ স্যার। তো সেই পার্টে এভাবে করতে হবে। আর যে টাইমটা আছে মোর জন্য দেখো, বারবার বলছি যে তুমি সেই হিসাবে পড়ো, আর তারপরে যে যেভাবে করছো আমাকে সেই হিসাবে। আর তারপর কোনো টপিক নিয়ে প্রবলেম হলে, যেরকম আমরা দেখো এসে নিয়ে তোমার যেহেতু ইয়ে হচ্ছে না, তো সেইভাবে আমরা এই করলাম। এসে তো বুঝতে পারলে যে ওই এইভাবে কিন্তু করতে হবে, আমি এমনি এক্সাম্পল দিয়ে হ্যাঁ তোমাকে হ্যাঁ। বললাম, তো ওই এইভাবে রিটেনটা করা দরকার। কারণ খালি বুঝলে হবে না, কারণ তুমি কিরকম করছো আমাকে লিখে দেখিও কিন্তু। এখানে যে হুম। যে এসে আমাকে একটা বা দুটো আমাকে লিখে আমাকে নেক্সট দিন ক্লাসের আগে আমাকে পাঠাবে। লেখার ওকে। সিস্টেমটা তুমি বুঝে গেছো, তো আমাকে লিখে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝবো যে আমি কি তুমি কত কি কারণ আসবে, এসে দেবেই, যে কোনো জায়গাতেই দিতে পারে, আমি তো তোমাকে বোঝানোর জন্য বললাম, বাট দেবেই, তো তার জন্য হ্যাঁ। তোমার সেই হিসাবে প্র্যাকটিস করা অবভিয়াসলি দরকার।
আর কোনোভাবে পারবে না প্র্যাকটিস না করলে। আর অবশ্যই এবারে কিন্তু লিখবে যে আমার কতক্ষণ টাইম লাগছে, হ্যাঁ হ্যাঁ নাহলে কোনো টাইম না হলে আমি কিন্তু করতে পারবো না, মানে বুঝতে পারবো না যে তোমার হলো কিনা, তাই না? তারপরে হ্যাঁ সেই পার্টটা রয়েছে। এই যে তারপরে দেখো, যেটা আমি প্রথম দিনে বলেছিলাম যে উম, আচ্ছা এই যে এতে এসছে আবার, রবীন্দ্র উত্তর কবিতা কি সত্যি রবীন্দ্র বিরোধী? হ্যাঁ মানে রবীন্দ্রনাথের পরবর্তী জায়গায় যে সত্যি রবীন্দ্র বিরোধী, তো তোমার সেই সময় অ্যান্সার দিয়ে উল্লেখ করতে হবে। রবীন্দ্রনাথ হ্যাঁ মারা গেছে কবে? পড়েছিলাম মনে করে ওরকম। দেখো 41 সালে, তাই না? 1841 জন্ম, হ্যাঁ 41 সালে মারা গেছে, তাই না? 7ই মে। এভাবে স্পেসিফিক লিখতে হবে, কারণ এটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স আমি দিতে যাচ্ছি। রবীন্দ্রনাথ মারা গেছেন অনেকদিন আগে, এইসব লিখলে তো হবে না। তো তুমি প্রিসাইজলি একদম টু দা পয়েন্ট লিখতে শুনতেই হবে, কি লাগলো। ঠিক আছে? তো সেরকম, তো এরকম লিখতে হবে যে এক্সাক্ট ডেটে, না যে কবে 41 সালে এরকম এত ছাত্র মারা গেছে, তো সেই পার্টটা রয়েছে হ্যাঁ এরকম। তো টু দা পয়েন্ট। তারপরে পরবর্তী টাইমে যে সকল রাইটার আসছে, মানে রাইটার বলতে এখানে কবিতা, কোশ্চেনে কি বলেছি, রবীন্দ্র কবিতা, তার মানে কবিতা কবি যারা আছে তাদের করতে হবে, তো কারা কারা কবি আসছে, তো সেই টাইমে লিখতে হবে। সুকান্তের কথা তুমি এখানে করতে পারো না, সুকান্ত কিন্তু তারপরে আসছে, মানে ওই টাইমে তুমি বলতে পারো, কিন্তু বয়সটা তো অনেক ছোট, তাহলে সেই হিসাবে আমরা উত্তর বলতে পারবো। সুকান্ত মানে সুকান্তর কথা বলছি আমি, ঠিক আছে? তো সেই ভাবে তোমার করা দরকার যে তাদের যে ট্র্যাডিশন গুলো ছিল, যে তাদের যে স্টাইল গুলো ছিল, সেটা কতটা ভিন্ন। ওকে, তো সেই পার্টটা করা দরকার। তুমি এখানে কিন্তু নজরুলও নিয়ে আসতে পারো, কারণ পুরোপুরি আলাদা কেন, তাই না? নজরুলের জন্ম কবে? খেয়াল করো, 1899। মরেছে কবে? 76 সালে। ক্লিয়ার? তো এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠিত, তো এইভাবে তুমি টু দা পয়েন্টে তুমি যদি না লেখো, তুমি কি করে ভাবো যে নাম্বার পাবে তুমি? বুঝতে পারছো আমি হ্যাঁ কি বলছি? না হলে তো 5 ক্লাসের বাচ্চার কথা হয়ে গেল যে অনেকদিন আগে উনি মারা গেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বেশ, এ তো বাচ্চাও জানে। তো তার মধ্যে তোমার লেখার পার্থক্য কি? বোঝাতে পারলাম আমি জিনিসটা? তো সেই যে হ্যাঁ জিনিস ব্যবহারগুলো কিন্তু টু দা পয়েন্টে করতে হবে। এখন তুমি যদি না জানো উনি মারা গেছিলেন অনেকদিন আগে বাংলাদেশ ছাড়ার পর, তো হয়তো হবে না, তাই না? তো সেই পার্ট আছে, তার জন্যই তো ওনাকে নিয়ে গেল ওখানে, মানে ঢাকায়, তারপরে গিয়ে উনি ওখানে জাতীয় কবির স্ট্যাটাস দেওয়া হলো। তারপর সেই পার্ট এসছে। ওকে, সেই পার্ট মানে বেসিক্যালি আমি যখন করতাম আমার জুনিয়র ছিল হচ্ছে ওনার নাতনি, ঠিক আছে? তোমাকে বলেছি বোধহয়, তাই না? না আচ্ছা আচ্ছা, ওনার নাতনি হচ্ছে আমার বেসিক্যালি জুনিয়র ছিল কলেজে, শিক্ষক পড়তো, ও ঐশ্বরিয়া কাজী, ঠিক আছে? মানে ওই নজরুলের ফ্যামিলির আর কি, ঠিক আছে? ওরা কাজী টাইটেল ইউজ করে এখন, মানে যেহেতু মার্কেট ওটা হেভি খায়, তো তার জন্য আর কি সেই হিসাবে হ্যাঁ কাজী টাইটেল ইউজ করে। ওকে, তো সেই পার্টটা রয়েছে। ওকে, তো ওই যে জিনিসগুলো, আচ্ছা, তো তারপর রবীন্দ্র বিরোধী, সত্যি রবীন্দ্র বিরোধী কিনা, তো তাহলে তুমি ধরো যদি পজিটিভে লেখো, তো তাহলে সেই পজিটিভ লিখতে হবে, যদি নেগেটিভে লেখো তো নেগেটিভে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো তার ফিফথ এক্সাম্পলও কিন্তু সেভেনে সেই হবে। ফোর্থ সেমে পড়েছিলাম। বলো বলো। হ্যাঁ, 5th সেমে পড়েছো? না ওকে, বললাম তো ফিফথ তাহলে সেমে বোধহয় পড়েছিলাম এটা। তো তোমার মানে এক্সামে এসেছিল? ছিল ওই রবীন্দ্র সাহিত্য ছিল, রবীন্দ্রনাথের সাহিত্যের পথে একটা ছিল, না না, সে তো থাকবে, ওইখানে সে তো ছিল। আমি জানি, সে তো ছিল, সে তো আমি অবশ্যই জানি, বলছি এক্সামে এসেছিল কিনা আমি সেটা জিজ্ঞেস করছি, তোমার সেমিস্টার এক্সাম, সেটা তো আমি জানি, তো এসেছিল সিলেবাসে। মেবি, এসেছিল। ও, খেয়াল নেই তোমার? ওকে, শর্ট না না আমি তো কোশ্চেনে দেখো, এসেছিল এটা মনে আছে। আচ্ছা আচ্ছা, না না না, এটা ব্রড কোশ্চেন এখানে করতে হবে, ঠিক আছে? কারণ এখানে শর্ট কোশ্চেন এক্সাম না, এখানে সবই ব্রডই আসবে, ঠিক আছে? তো সেই হিসাবে করতে হবে, আর শর্ট লিখলে কিছুই নাম্বার আসবে না, কারণ 30 নাম্বারের কোশ্চেন হ্যাঁ এখন তুমি যদি এক পাতা লেখো তাহলে কি হবে বুঝতেই পারছো, ঠিক আছে? তো ওই জন্য তারপরে কোশ্চেনটা কি এলো, কোথায় গেল? ওকে, হ্যাঁ রবীন্দ্রনাথের, ওকে, হ্যাঁ রবীন্দ্র উত্তর কবিতা কি সত্যি রবীন্দ্র বিরোধী? তো তাহলে তারপরে যে সকল রাইটাররা আসছে তারপরে তুমি টু দা পয়েন্ট স্পেসিফিক একদম পুরো দেখে দিকে দিলে, হ্যাঁ এই হচ্ছে রাইটার, কবি, এনরা এই কবিতা লিখেছেন। তো দুজনের মধ্যে কি পার্থক্য ধরে ধরে দেখালে, তোমার যদি দেখো এখানে কিন্তু তোমার প্রতি পুরো স্বাধীনতা দেওয়া হচ্ছে, তোমার যদি মনে হয় রবীন্দ্র বিরোধী তাহলে সেই হিসাবে করবে, যদি মনে হ্যাঁ হয় যে না একই ছিল, তার আবেশ ছিল একই রকম, তাদের যে তাদের ইনফ্লুয়েন্স ছিল, প্রভাব ছিল, তো তাহলে সেই হিসাবে করবে। কারণ এই জিনিসটাকে খুব রেসপেক্ট করা হয়, মানে হ্যাঁ যখন কোনো ক্যান্ডিডেট আসছে তার চিন্তা ভাবনা কি, সে কি ভাবছে, তার কি চাহিদা, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এই জিনিসটাকে প্রেসিডেন্সি এবং যাদবপুর অসম্ভব রেসপেক্ট করে, এক একজনের পয়েন্ট অফ ভিউকে, এক একজনের পয়েন্ট অফ ভিউকে অসম্ভব রেসপেক্ট করা হয় এখানে এই সকল ইনস্টিটিউশন গুলোতে, তার জন্য এরকম নাম থাকে। ওকে, তোমাকে কথা বলতে যাওয়া বা এবং সেই সাথে তোমার যে চিন্তা ভাবনা রয়েছে সেইটাকে রেসপেক্ট করা, পজিটিভ হতে পারে বা নেগেটিভও হতে পারে, তুমি সেটা কোনো কারণে তুমি দেখো দ্বিমত পোষণ করতে পারো, কিন্তু তোমাকে যে দ্বিমত পোষণ করতে দেওয়ার যে রেসপেক্ট যে ব্যাপারটা, সেই জিনিসটা অন্যান্য জায়গায় হ্যাঁ করতেই দেয় না বা করতে দেবে না, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু এই জিনিসটা মারাত্মক করা হয়, রেসপেক্ট দেওয়া হয় ব্যক্তি যাদবপুরে, এই যে যে ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে? আর দেখো একটু সেটা তো বললাম, তুমি আর্টসের ডিপার্টমেন্টে বেসিক্যালি সবই, মানে মনে হবে আমি কোনো লেডিস কলেজে এরকম একটা অবস্থা,
তখন বুঝতেই পারছো, ধরো 30 জন রয়েছে, তার মধ্যে যদি 28টা না মেয়ে হয়, তো আমার ব্যাপারটা ঠিক সেরকম। ওকে, তো এই যে যে ব্যাপারগুলো রয়েছে, তো সেই পাওয়ারটা দিতে তোমার এখানে তোমার সেই জন্য মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে রবীন্দ্র বিরোধী কিনা, ওই যে তুমি তখন তুমি যেটা ভাবছো যে পজিটিভ হয়েছে, এখন তুমি সেইভাবে কিন্তু নামাতে হবে। মানে কোশ্চেন আনসারে তুমি রাইটার সহ তো সেই হিসাবে স্পেসিফিক করে দেবে যে হ্যাঁ এই রাইটিং এ আমরা যে এইগুলো আমরা দেখতে পাচ্ছি, পুরোটা সম্পূর্ণ আলাদা। ওই যেটা আমি স্পন্দর কথা বললাম, বা ধরো আমি জীবনানন্দ দাশের কথা বললাম, কারণ এক একটা টাইপের রয়েছে। বা ধরো দেখো এরকম হ্যাঁ। আরেকটা জিনিস আছে, নেহা, তো এরকম ভাববে না যে আমি বাংলা সাহিত্য এখানে আমি অ্যান্সার লিখছি বলে আমি খালি ভারতের মধ্যে এখন যারা রয়েছে সেই সকল রাইটার দিয়ে লিখবো, তা কিন্তু না। বাংলাদেশের যে সকল আমাদের বাংলা রাইটার আছে সেগুলো কিন্তু হুম। অবশ্যই ইনক্লুড যদি তুমি চাও তুমি করতে পারো। সেজন্য যদি দ্বিমত থাকতে পারে, আমি আজ জন্য আমি ওগুলো ক্লিয়ার করে নিলাম। এরকম কোনো ভাবনা তো ধরো ওখানকার শামসুর রহমান আসছে, বা যে সকল এখানে এরা আসছেন, হুম। বাংলাদেশি যে সকল বাংলা বাংলা কবি, বাংলাদেশি যারা কবি রয়েছে, ঠিক আছে, তো সেই হিসাবে তুমি কিন্তু তাদেরও ইনক্লুড করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এরকম ব্যাপার নেই যে খালি বাংলা বলতে খালি বাংলা আমাদের খালি জিনিস, ওখানে ওদের কাছে না, বা এরকম কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই। বা ওখানে আমি জানলেও আমি লিখবো না, তা কিন্তু না। তার মানে সেখানে তাহলে কিন্তু এক্সামিনার তারা বুঝতে পারবে যে এই যে ওপেন মাইন্ডের যে ব্যাপারটা, সেখানে আমি বাংলা বলতে হ্যাঁ। খালি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে খালি ধরে রাখি, কারণ ওখানে 1,47,540 বর্গ কিলোমিটার একটা জায়গা রয়েছে। সেটা কি হ্যাঁ। বাংলাদেশের সাইজ, ঠিক আছে, আমাদের থেকে কিন্তু ডবল সাইজ ওয়েস্ট বেঙ্গল দিয়ে। তো বুঝতে পারছি, আমি ওর জন্য পুরো টাইম হ্যাঁ। বললাম 1,47,570 বর্গ কিলোমিটার। তো সেখানে প্রচুর লোকজন আছে, এখন বোধ হয় 17 কোটির উপরে লোক, আমাদের থেকে প্রচুর বেশি লোক, তাই না, ওয়েস্ট বেঙ্গল দিয়ে। হ্যাঁ, তো অনেক। এই যে জিনিসগুলো, হ্যাঁ একদম, তো তার মানে তো তাদের সেইখানে আমাদের যে কালচারের যে ব্যাপার, বাংলা সাহিত্যের ব্যাপারগুলো কিন্তু বিশেষ করে সাহিত্যিকদের লেখা বা যা যা তুমি বলো ওগুলো কিন্তু মানে লেখায় নিয়ে আসতে হবে। তো তার জন্য এরকম কখনো ভেবো না যে হ্যাঁ এখানে রবীন্দ্র উত্তর পড়েছে মানে খালি ওয়েস্ট বেঙ্গলে যাদের বাড়ি এখানে যারা তাদের রাইটিং এ আমার করতে হবে বা স্পেসিফিক করতে হবে, না তা কিন্তু না। এখানে কিন্তু এই জিনিসটাও তুমি করতে পারো, ওই কনফিউশনটা যাতে তোমার না হয়, আমি তার জন্য ওটা ক্লিয়ার করে দিলাম। নেহা, বোঝা গেল ব্যাপারটা আমি কি বলছি? হ্যাঁ। ওই জন্য আমি উদাহরণ দিলাম শামসুর রহমানের কথা, খুবই নাম করা কবি সেখানকার, তাই না, তুমি নিশ্চয় পড়েওছো হ্যাঁ। 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 শামসুর রহমান, তাই না? তো এই যে ব্যাপারগুলো আমি ওর জন্য এক্সাম্পলটা দিলাম, কারণ এখানে কবিতার কথা বলছি, কারণ উপন্যাসের কথা বলি তাহলে সেই সময় আলাদা বলতাম আমি। ওকে, তো এইভাবে কিন্তু হুম। তোমার এক্সাম্পল সহ দেওয়া দরকার, পয়েন্ট ওয়াইজ, যেহেতু এখানে কোশ্চেন ভাবে ডাইরেক্ট আসছে হবে পরপর তোমার এখানে কিন্তু হয়ে যেত, কারণ এখানে দেখো 30 মার্ক এখানে রয়েছে, এখানে পুরো ডাইরেক্ট এটা 15 সালের কোশ্চেন আছে, 30 মার্ক রয়েছে, তুমি বুঝতে হ্যাঁ, পারছো পুরো এসে 30। 30 মার্ক রয়েছে পুরো এসে এখানে। তো সেইভাবে তোমার এখানে নামাতে হবে। আর পরপর তুমি ধরো কি বলতো, এখানে তুমি তুমি বেসিক্যালি পার্ট পার্ট করে এখানে বলি যে এখানে সম্পূর্ণ একটা করে, বা এখানে জগন্নাথ স্কুল আছে, বা এই স্যার, জীবনানন্দ, স্যার, মানে তুমি পার্ট পার্ট। হ্যাঁ বলো। প্রথম থেকে বলুন, একটু শুনতে পাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, না, আমি ঘুরে গেছিলাম তো, বলছি ধরো যখন এই যে রবীন্দ্র উত্তর কবিতা মানে কবি যাদের লিখছো, তো তার জন্য তুমি আলাদা হেডিং হ্যাঁ। করেই করবে, ধরো ওই যে অন্নদাস সরকার লিখছো, বা তুমি হ্যাঁ। সুকান্ত লিখছো, বা তুমি এখানে শামসুর রহমান লিখছো, ঠিক আছে, যাদের যাদের করছো, হ্যাঁ। মানে এক্সামিনের জন্য একবার এসে তাকিয়ে চোখ যেন পড়ে যায়। আমি কি হুম। বলেছি, অ্যাটেনশন ফিক করতে হবে এখানে, মানে তার হুম। ঘুম আসছে, সে মারামারি করে এসছে, তারপরে সে চোখ খুলেও যেন সে বুঝতে পারে যে হ্যাঁ এখানে নতুন পয়েন্ট শুরু হচ্ছে। হ্যাঁ। যেটা আমি বলেছিলাম যে তুমি সাইকোলজিক্যালি আমার তাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, যাতে হ্যাঁ। আমার নাম্বার দেখতে হবে, কারণ আলটিমেটলি হয় নাম্বার, কিছু না আছে, ঠিক আছে, আমার নাম্বার বের করতে হবে তার কাছ থেকে এবার। ওকে, তো তার জন্য চাই অ্যাটেনশন ক্যাচ করতে হবে। ওকে, হ্যাঁ। যেরকম তো সেই পার্টটা রয়েছে এখানে, তোমার মানে বেসিক্যালি বক্তব্য দিতে পারো, বা এখানে পয়েন্ট দিয়ে এখানে করো, মানে দেখে বুঝতে পারে যে হ্যাঁ এখানে শামসুর রহমান লেখা হচ্ছে, ঠিক আছে, বা এখানে হুম। ধরো অন্যান্য ওই যে সুকান্ত কথা বললাম, বা অন্যান্য যারা লেখা হচ্ছে, পয়েন্ট পয়েন্ট করে তুমি তারপরে সেইখানে তাদের যে লেখার রাইটিং গুলো সেগুলো করতে হবে। আর এগুলো তুমি একবার রিভাইজ দিলে মনে পড়ে যাবে, যেহেতু আমাদের সেমিস্টারে ছিল, হ্যাঁ। তাই না? তো সেই পার্টটা কিন্তু এবার করতে হবে প্রেজেন্টেশন, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আর এমনি কারেন্ট সিচুয়েশনে দেখো বাংলাদেশে অনেক রিলেশনও অনেক কিছু চলছে, তো তার জন্য এরকম টাইপ দিতে পারে কোশ্চেন, মানে এটা কিন্তু গত বছরের কোশ্চেন, হুম। এটা কিন্তু 15 সালের কোশ্চেন, ঠিক আছে, বুঝতেই পারছো। তো তার মানে ধরো রিপিট না হলে মানে ওর সাথে রিলেটেড জিনিসগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকে। ওকে, কারণ পুরো একদম পুরো সাহিত্যের সাথে ডাইরেক্ট রিলেটেড। ওকে, তো সেই পার্টটা কিন্তু এখানে তোমার ফোকাস করা দরকার। তারপরে দেখো আর একটা এখানে আছে যে তসলিমা নাসরিনের কবিতা, ঠিক আছে, তসলিমা নাসরিনের লেখা কিন্তু তুমি পড়েছো তুমি কখনো? না। আমার মেয়েবেলা পড়েছো? আমার মেয়েবেলা না স্যার। পড়োনি? আচ্ছা, পড়লেই তাহলে বুঝতে পারছো। আপনি দারুণ ব্যাপার। বলার পর আমি পিডিএফ গুলো ডাউনলোড করে রেখেছি, পড়াই হয়নি। ও তাহলে আর কি বলবো, পিডিএফ ডাউনলোড করলে তো আমরা পড়তে হবে, তাই না? না স্যার, বই তো পাওয়া আচ্ছা যাই হয়নি। হোক, ঠিক আছে ঠিক আছে, পড়ানো যখন নতুন করে পড়ার দরকার নেই, কিন্তু বেসিক্যালি সে কোন টাইপের লেখে সেগুলো তো বুঝতে হবে, কারণ ডাইরেক্ট কোশ্চেন আসছে এখানে। এখন তো বললো স্যার আমার তো বাংলায় সিলেবাসে 10 মিনিট নেই, আমি কি করবো? হুম। পড়তে হবে, কারণ সে ফ্রেন্সের জিনিস লেখে না, সে বাংলা সাহিত্যের জিনিসই লেখে।
তাই হ্যাঁ না? তো অটোমেটিক্যালি সে তোমার সিলেবাসে চলে আসছে, কারণ এন্ট্রান্সে কোনো সিলেবাস হয় না, যেটা আমি আগেও বলেছি। ঠিক আছে, তো সেই পার্টে তোমার কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি ওই জন্য আমি এক্স্যাক্টলি নাম ধরে বললাম, আমার মেয়েবেলা খুবই ফেমাস রাইটিং, ঠিক আছে, প্রচুর। কিন্তু তার জন্য তো তোমার দেখো আরো প্রচুর রাইটিং এর জন্য তো তার জন্য দেশও ছাড়তে হয়েছে, ঠিক আছে। সিপিএম এর টাইমে তো দেশে বেরও করে দিয়েছিল, ঠিক আছে, কত হাতে জারি করে দিয়েছিল, কত 2004 4 না 6 সালের দিকে, হ্যাঁ, লজ্জা লজ্জা যখন বেরিয়েছিল। লজ্জা মানে রাইটিং এর নাম, মানে হ্যাঁ পশ্চিমবঙ্গে আছে ওর নাম লজ্জা, নাম শুনে থাকবে তুমি, তাই না? ওগুলো পড়লে বুঝতে পারবে তুমি। তো সেটাই মধ্যে তো এইভাবে তুমি যদি স্পেসিফিক না লেখো, তুমি কি করে আশা করো তুমি নাম্বার পাবে, তাই না? তখন পশ্চিমবঙ্গে তুমি রাইটিং এসছে, আমি ওর জন্য স্পেসিফিক নাম ধরে বললাম। এইভাবে তো হ্যাঁ এগুলো লিখতে হবে, নাহলে তো আমি হয়তো পশ্চিমবঙ্গে আপনি ভালো রাইটার ছিলেন, খুবই ভালো লিখেছেন, এইসব জিনিসগুলো বললে তো হবে না। স্পেসিফিক হতে হবে, হ্যাঁ স্পেসিফিক, এবং ধরে ধরে টাইটেল দিতে হবে। তুমি যদি এভাবে না লেখো যে আমার লজ্জা কবে বের হচ্ছে, আমার মেয়েবেলা কবে বের হচ্ছে, এবার তুমি যদি ইয়ার ওয়াইজ হুম না করো, ঠিক আছে, এত সম্মান পাবে তো কি করে হবে? আচ্ছা, ফেসবুকেও তুমি অ্যাক্টিভ আছে, ফেসবুকে তুমি ওখানে দেখলেও তুমি ব্যাকগ্রাউন্ড তুমি পেয়ে যাবে, ঠিক আছে, তুমি তো রেগুলার দেখতে যাবো। ফেসবুক করি না। আচ্ছা, না বলছি আমি তেমনি, মানে দেখো এখন যে সকল রাইটার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছে, সবাই এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, ঠিক আছে, তুমি চেতন হ্যাঁ ভগতেরও নাম শুনে থাকবে, তাই না? তো ধরো তুমি না চাইলে তাদের যে লেখা বা টাইপ করার যে অপশন বা সিস্টেম, তাদের ওটা দেখলেও তাদের সম্পর্কে তুমি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবে যে আসলে এরা হুম কোন টাইপের লেখে। যেরকম ধরো চেতন চেতন ভগত, নিশ্চয়ই তুমি নাম শুনেছো না, এখনকার ইংলিশ হ্যাঁ রাইটিং এ খুবই হ্যাঁ নাম করা একজন, তাই না? তো সেই হিসাবে তুমি তার যখন তুমি কোনো কথা বলছেন বা কোনো পডকাস্ট করছেন বা কোনো ইউটিউবে ভিডিও করছেন, কারণ ওনার নিজেরও হুম চ্যানেল আছে আলাদা, ওকে, তো তখন তুমি এটা দেখলে বুঝতে পারো যে উনি কোন ধরনের লোক বা কি কি টাইপের উনি লেখেন। তো ওই জন্য আমি বলছিলাম যে যেহেতু এখানে তথ্য নার্সিং এসছে, উনিও খুবই অ্যাক্টিভ ফেসবুকে, ঠিক আছে, ইউটিউবে বোধহয় আছে, হ্যাঁ, ঠিক আছে, তসলিমা নাসরিন। তো তার জন্য এই জিনিসগুলো দেখে তুমি বুঝতে পারবে যে কোন কোন ব্যাপারগুলো রয়েছে, কারণ উনি তো কারেন্ট টাইমে লোক। রবীন্দ্রনাথ নজরুল এরা মারা গেছে হ্যাঁ অনেক আগে না, কিন্তু এনার কারেন্ট টাইম এবং খুবই খুবই নাম করা, মানে পুরস্কার মানে গুনতে গেলে এনাদের ক্যালকুলেটর লাগবে। এনার জীবনে এত হুম পুরস্কার পেয়েছেন, ক্যালকুলেটর লাগবে, তুমি গুনে পারবে না, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো, তো হ্যাঁ এনার লিভিং লেজেন্ড যেটা বলে না, তো সে হচ্ছে তাই। তো সেইগুলো তুমি যদি হাতের কাছে না পেয়ে আমরা যদি না ইউজ করি, তাই না? তো যে যে হুম সাবজেক্ট গুলো, ওনার কথা আমি কেন বলছি, যেহেতু তুমি বাংলা সাহিত্য নিয়ে পড়ছো, অবভিয়াসলি এ ক্লিয়ার মানে আমাদের থাকা অবশ্যই দরকার, তাই না? তো এই যে যে হ্যাঁ ব্যাপারগুলো রয়েছে, তাই না, তো ওই জিনিসগুলো এ করতে হবে। আর রাইটিং এ তুমি এই যে দেখো এখানে আসছে কোশ্চেন আইডিং করবি, তো যখন এখানে কোশ্চেন ধরেই বলছি, তখন তুমি সেই জিনিসগুলো এখানে করা দরকার, রাইটিং সময় উনি কোন টাইপের লেখে। আমি ওর জন্যই ফার্স্টে হুম তোমাকে বললাম আমার মেয়ে বেলা, তাহলে উনি দেখলে তুমি বুঝতে পারছো যে কোন কোন জিনিস রয়েছে। যাই হোক, তো ঠিক আছে, তুমি ওইভাবে কিন্তু করা দরকার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, স্যার তারপরে তারপর আরেকটা আছে কি, এখানে গোয়েন্দা গল্প। তো এখানে তুমি গোয়েন্দা গোয়েন্দা হ্যাঁ গল্প ধরো, ছোটবেলা থেকে যদি কিছু পড়ে থাকো, এই তাহলে তুমি সেই এই হিসাবে। সেমেই পড়েছি, হ্যাঁ ছোটবেলাতেও কি পড়েছি, এই পড়েছো বলো? সেমেও পড়েছি। ওই তো স্যার ব্যোমকেশ, বলবে। সত্যান্বেষী, হুম। ওইগুলো পড়েছি। ও, ওই যে যে সিনেমা আসছে এখন, ওই সপ্তাহে সিনেমা। না আচ্ছা আচ্ছা, আর এমনি সমাদদারের চাবি, তারপরে হুম হুম। অপ্সরা থিয়েটার মামলা, ব্যোমকেশ ও বরদা, তারপরে রক্তমুখী নীলা পড়েছি, আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা, বেশ বেশ। অম্বর সেন অন্তর্ধান রহস্য, হ্যাঁ 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 হ্যাঁ, শোনা গেছে। আর আচ্ছা, কয়েকটা ছিল, ওকে। এগুলো পড়েছি। ওকে, তো তা ফেলুদাও তো তুমি অবভিয়াসলি পড়েছো, তো গোয়েন্দার মধ্যে ফেলুদাও তো চলে আসে, ফেলুদা তো হ্যাঁ অবভিয়াসলি ছোটবেলায় আমরা সবাই পড়ি। তো এই যে যে জিনিসগুলো তুমি কাটা কাটা করে ভাগ 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 করে তোমার লেখায় এখানে ইনক্লুড করা দরকার। কারণ এখানে দেখো হুম আমাদের কোশ্চেন কি আছে, গোয়েন্দা গল্প, এই সম্পর্কে গোয়েন্দা তুমি গল্প। আলোচনা করো, তো আমরা বুঝতেই পারছো হুম তুমি তাহলে কোন কোন রাইটারে কি কি পড়েছো, সেই হুম জিনিসটা কোন রাইটার কি কি লিখেছে, এবং তার মোটামুটি বিষয়বস্তু মানে মেইন ক্যারেক্টার কি, আর কি বলা হয়েছে, বেশ 2 লাইনে হ্যাঁ কমপ্লিট, হ্যাঁ বা হ্যাঁ মেইন ক্যারেক্টার কি, মানে অনেকগুলো দিয়ে ভাবে দেওয়া, এবং তার নিচে আন্ডারলাইন করতে হবে, মানে এক্সাম আমি কিন্তু জানি, হুম এক্সামিনারে বোঝাতে হবে আমি কিন্তু জানি আমি এগুলো পড়েছি, ঠিক আছে। তো ওই হিসাবে কারণ এটা সেই হিসাবেই চাইছে তো গোয়েন্দা গল্প ওইটুকু খালি বলেছে, স্পেসিফিক কোনো রাইটারের কথা কিন্তু এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেনি, তুমি দেখতেই পাচ্ছ, তাই না? তো হ্যাঁ এইখানে কিন্তু এভাবে আমাদের করা দরকার, ঠিক আছে, এই যে, হ্যাঁ, ওকে ওকে, প্রবন্ধ রচনা করো, ঠিক আছে, প্রবন্ধ রচনা করে এভাবে আসছে। তারপর আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট, যেটা দেখো দেশভাগ ও বাংলা উপন্যাস। দেশভাগ বলতে এখানে কিন্তু হ্যাঁ তোমার বেসিক্যালি ভারত আর দেশভাগের পাকিস্তান সময়। এটা আসছে, আর ওটার থেকেও বেশি এইখানে এমফাসিস করা হচ্ছে দেশভাগ বলতে। আহ ওটাও তোমার ইনফ্লুয়েন্স করতে হবে, কারণ স্পেসিফিক আমরা বুঝতে পারছি না, দেশভাগ বলতে কিন্তু দেখো দুই ভাবে ভাগ হয়েছে, তাই না? 47-এ হলো, আর পাশে 71-এ হলো, হুম ঠিক আছে। তো সেই হিসেবে দুটোরই কিন্তু করতে হবে, যদি কিন্তু স্পেসিফিক করে দেন, তাই না? যদি সেরকম বলতো যে হ্যাঁ 71 হচ্ছে, কারণ এখানে আর যদি আমাদের বাংলা ভাষার সাথে দেখতে হয়, তাহলে কিন্তু এইটা আরো ডেঞ্জারাস বেশি। ওখানে কি কি ভাগ হচ্ছে একটু খেয়াল করে দেখো, হিস্ট্রিটা একটু খেয়াল করো,
পাঞ্জাব ভাগ হচ্ছে, ইস্ট পাঞ্জাব আর ওয়েস্ট পাঞ্জাব, আর এর পাশে বাংলা ভাগ হ্যাঁ হচ্ছে। মুসলিমের মানে ওখানে পাঞ্জাবিদের সেই হিসাবে ভাগ ভাগ করে দিল, এখানে মুসলিমদের বেসিক্যালি আর বাঙালিদের আর কি বেসিক্যালি ভাগ করে হ্যাঁ এরপর মুসলিমদের জন্য মঙ্গল ওখানে বাংলাদেশ, আর হিন্দুদের জন্য তোমার বেসিক্যালি এখানে আলাদা করে হুম, পশ্চিমবঙ্গ সেই হিসাবে হলো। ঠিক আছে, তো হ্যাঁ এই টাইমে যে সকল সাহিত্যগুলো আসছে, তো এখানে কোশ্চেন আসছে কি দেশভাগ ও বাংলা উপন্যাস, ওই টাইমে কোন কোন মানে ইনফ্লুয়েন্স আমরা কি দেখতে পারি, বা তখনকার টাইমের বাংলা সাহিত্য এবং যে সকল রাইটাররা রয়েছেন বা তখনকার ইনফ্লুয়েন্স যারা ছিলেন বাংলা সাহিত্যে, ধরো সেই জিনিসগুলো তাদের ইম্পর্টেন্স কি ছিল সেই জিনিসগুলো দেখা দরকার। এখানে তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুঝতে পারছো, এনাদের নাম কিন্তু অবশ্যই আনতে হুম, হবে, বা এনারা কি কি করেছেন। ঠিক আছে, এনারা ভাষা সাহিত্যিক হলেও, বুঝতে পারছো না আমি কি বলছি। হ্যাঁ হ্যাঁ সুমতি কুমার চট্টোপাধ্যায়, শহীদুল্লাহ কায়সার কোথায়, এই যে আমাদের পাশে, মানে বাংলাদেশে এখানে বাংলাদেশে তোমার বিশাল বড় ভাষা সাহিত্যিক, তাই না? আমাদের কি ইনফ্লুয়েন্স ছিল, কারণ কন্টিনিউসলি তোমার এখানে তখন ডেট সহ উল্লেখ করা দরকার। এই যখন পুরো অ্যান্সার করতে যে বেসিক্যালি ওখানে 14ই ডিসেম্বর বেসিক্যালি বুঝতেই পারছে যে পাকিস্তান হেরে যাবে, তখন কিন্তু হ্যাঁ অপারেশন মানে এখানে যেরকম গ্রেট ক্যারেক্টারটা ক্লিন হয়েছিল, ঠিক আছে, এখানে পার্টিশনে তোমার পরপর বেসিক্যালি ধরে ধরে সব ধরে ধরে হিন্দু ধরে ধরে মেরেছিল, ঠিক সেম স্টাইলে ওখানে 14ই ডিসেম্বর কিন্তু ওখানে ধরে ধরে ঢাকা সহ সারা বাংলাদেশে যত যারা বুদ্ধিজীবী আছে, রাইটাররা আছে, বা এবং হুম, খুবই ভেরি স্পেসিফিক হিন্দু যারা আছে, হিন্দু এবং কালচারালি খুব পাওয়ারফুল, ঠিক আছে, তাদের ধরে ধরে গলা কেটে মানে মানে মারা শুরু করে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু হ্যাঁ সব জিনিসগুলো ধ্বংস করেছে। ওকে, আমি তার জন্য ডেট ধরে বললাম, স্পেসিফিক ডেট ধরে, কারণ বাচ্চারাও বলতে পারবে হ্যাঁ মারা ছিল, অনেক লোকজন মেরেছে, কারণ তুমি পিজির এক্সাম দিতে যাচ্ছ ক্লাস 5-এর না, স্পেসিফিক ডেট ধরে করতে হবে, অনলি 14ই ডিসেম্বর। ওকে, আর এর পাশে এটা গেল 1971-এর বলছি আমি। আর ও পাশে তোমার আসবে হচ্ছে তোমার এখানে যখন ইন্ডি পার্টিশন আছে, ইন্ডিয়ার পার্টিশন হচ্ছে লিস্টে। ঠিক আছে, এইভাবে প্রিসাইজলি করতে হবে জিনিসটা, এবং তার নিচে আন্ডারলাইন করবে যে আমি শুধু ডেট সহ জানি, আমি খালি খালি এখানে বানাতে আসিনি। হুম, ঠিক আছে, ক্লিয়ার নেহা? হ্যাঁ স্যার তো এইভাবে কিন্তু জিনিসগুলো এখানে করতে হবে, কারণ বেসিক্যালি কোশ্চেনটার পার্টই এইভাবে আসবে, দেশভাগ এবং বাংলা উপন্যাস। ওকে, তো এখানে যে সকল তখনকার রাইটাররা ছিলেন, তো সেই পার্টে তোমার হিসাবে করতে পারো, মানে ওই যে আমাদের পার্টিশনের টাইমটাও ইনক্লুড করবে, প্লাস এখানে বাংলাদেশের টাইমে মানে সেই যে জিনিসগুলো একই আমাদের সাথে করতে হবে। ওনাকে তখন পূর্ব পাকিস্তান ছিল, হুম, তখন তো বাংলাদেশ তো পরে আসছে 16ই ডিসেম্বরের 71-এ। তার আগে তো তোমার এখানে বেসিক্যালি পূর্ব পাকিস্তান ছিল, আর পাশে তোমার পশ্চিম পাকিস্তান আসছে 1200 মাইলের পার্থক্য। ঠিক আছে, তো হ্যাঁ এই জিনিসটা এখানে করতে হবে। আর ওখানে আর দেশভাগ, দেশভাগ গেলেন তো তখনকার, আর এমনি তো তুমি ধরো এই টাইমে তো রাইটিং তো ছিলই গ্রাজুয়েশন, তাই না? তো সেই জিনিসগুলোর নাম এবং রাইটার সহ তোমার এখানে হুম, করতে হবে, বুঝতে পারো তো। অনেক আর কিছু কিন্তু এই করতে হবে। জিনিসগুলো তুমি, হ্যাঁ বলো বলো। না স্যার বললাম অনেক কিছু করতে হবে, এগুলো না না, করা অনেক কিছু হয়নি না, তো যে আগে। যেভাবে বলছি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। কারণ আমি কিন্তু দেখো আমি অনেক জিনিসগুলো এক জায়গায় আমি প্রিসাইজলি এক জায়গায় বলছি, যাতে তুমি জিনিসগুলো ধরতে পারো। কোন হ্যাঁ টাইপেরই আসুক না আলাদা কেন, যাতে আলাদা তোমার তার করে। জন্য তো আমি হ্যাঁ যেটা আমি দিই যাতে তুমি তোমার প্রবলেম না হয়, আমি তার জন্য তো এত ডিটেলসে এত কিছু নিয়ে বলছি, তাই না? না তো আমি খালি একটা টপিক হ্যাঁ নিয়ে ইয়ে করতাম, তো যাতে তুমি এই জিনিসগুলো ইনক্লুড করতে পারো যেগুলো, কারণ আমি খালি খালি বাংলার কথাও বলছি না, অন্যান্য ল্যাঙ্গুয়েজে বা মানে অন্যান্য সাবজেক্টেও জিনিসগুলো ইনক্লুড করাচ্ছি। তো সেই জিনিসটা করলে তোমার আরো জিনিসগুলো বেশি ইম্প্যাক্টফুল হবে, সেটা হুম, তোমার করার জন্য, কারণ এক্সামিনারে বোঝানো দরকার। ওকে, তো তার জন্য তুমি এখানে আচ্ছা ওই পয়েন্টটা খোলে, আর তারপরে তুমি ধরো যদি পারো যে ম্যাপটাও এঁকে দিতে, কি হলো দেখবার, যেহেতু বুঝছে এপাশে পাঞ্জাব ভাগ হয়ে যাচ্ছে, এপাশে পাকিস্তান হ্যাঁ হচ্ছে, আর এপাশে ভালো বাংলাদেশ হচ্ছে, তো এই যে এই ইম্প্যাক্ট গুলো দেখো, এগুলো বুঝতে হবে না, তো যেগুলো অন্য কেউ করবে না। তুমি যখন, কারণ এখানে করার স্কোপ তুমি পাচ্ছ, এমসিকিউ হলে সে হুম, স্কোপ পেতে না, এমসিকিউ হলে এবিসিডি সামনেই রয়েছে, হ্যাঁ হলে হলো না হলে বলো, কিন্তু এখানে তুমি কিন্তু নিজেকে প্রেজেন্ট করার স্কোপ পাচ্ছ, তাই না? তো হ্যাঁ তাহলে তুমি সেই হিসাবে করে দিলে জিনিসটা, কারণ সেটা যতদূর পারি আমাদের করতে হবে। ওই জন্য হার্ড ওয়ার্কটা এখন যত পুট করবে তখন তুমি ইয়ে করতে পারবে, যখন তুমি, যেটা আমি আগে বলেছি না, যখন যারা তোমাকে খিল্লি করছে বা উল্টো পাল্টাই বলছে, যখন তুমি আহ, অক্টোবর মাসে রেজাল্ট দেবে 15 তারিখের পরে, তখন স্ট্যাটাস দেবে ফেসবুকে, তখন সব চুপচাপ, ঠিক আছে, আর তখন হ্যাঁ ঠিক আছে, তো এই যে যে ব্যাপারগুলো, ঠিক আছে, এগুলো রয়েছে, তো তার জন্য তো হার্ড ওয়ার্কটা করতে হবে, তাই না? তো সেই পার্টটা রয়েছে, যে হ্যাঁ যেভাবে বললাম এগুলো অ্যাপ্লাই করো, নাহলে হবে না, মানে খালি খালি দেবে না। ওকে, ওই জন্য ওই যে ম্যাপটা যদি পারো তাহলে সেই হিসেবে করে দিলে। আর উম, আর হচ্ছে আচ্ছা এরপরে পরের কোশ্চেন দেখি। উম, আচ্ছা, মধ্যযুগে বাংলা সাহিত্যে হিন্দু মুসলমান সম্পর্ক, তা মধ্যযুগে আমাদের বাংলা সাহিত্য কিন্তু কন্টিনিউসলি আছে, লিখেওছে আমি দেখলাম, তো সেখানে হিন্দু মুসলিমদের সম্পর্ক কি রয়েছে সেই পার্টে, হ্যাঁ মানে রাইটাররা যেভাবে লিখেছেন সেই পয়েন্টটার গুলোতে তোমার একটা নাম আসবে। ঠিক আছে, মধ্যযুগে বাংলা সাহিত্যে হিন্দু মুসলমান সম্পর্ক যেরকম ছিল। ওকে, জগন হরিদাস যেমন বলছে। আচ্ছা, আর এখানে আসছে কি, এসব
আচ্ছা, এখানে রূপকথা বলছে, ঠিক আছে? তো রূপকথা একটা এসছে, ঠিক আছে? রূপকথা একটা কোশ্চেন আছে, রূপকথা এসছে। তো রূপকথা বলতে তুমি এখানে কি বলবে? ওই যে তো কোনো টাইপের স্যার ওই রূপকথা যে চলতে পারে। ওই 7 ভাই চম্পা ওইগুলো হবে না? হ্যাঁ, না সে তো ও তো বুঝতে পেরেছি, সে তো আমি জানি, কিন্তু ওটা তো এত বাচ্চাদের মতো এটাতে করলে হবে না। মানে এরকম ভাবে করতে হবে যে ট্র্যাডিশনালি, যে বেসিক্যালি রূপকথা এরকম বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, মানে কিরকম ভাবে আসছে যে একটা পার্ট হিসাবে। তো তারপরে যে সকল রাইটাররা রূপকথা লিখছে, ঠিক আছে, ওই যে সোনার কাঠি, উপরকাঠি, যে 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 জিনিসগুলো মনে আছে, আর ঠাকুমা চলেছে এরকম, ঠিক আছে? তো ওইটাই তো বেসিক্যালি আসছে না, ওটাও কিন্তু বাংলা সাহিত্যের আমাদের আন্ডারে হ্যাঁ পড়ছে। তো সেই জিনিসগুলো তোমার এখানে ধরে ধরে দেওয়া হয় যে সোনার কাঠির উপর কাঠি দিয়ে ঘুম থেকে জাগায় রাজকন্যাকে, মনে আছে? হ্যাঁ যেগুলো আমরা পড়েছি ছোটবেলাতে, ওই যে যে জিনিসগুলো, ওই জিনিসগুলো ওখানে কিন্তু করতে হবে। কারণ দেখো এন্ট্রান্সে কোনো কিছু কিন্তু এরা বাদ দেয়নি, সে রূপকথা থেকে শুরু করে হ্যাঁ মডার্ন টাইমস অব্দি কোনো জিনিস কিন্তু এখানে এরা বাদ দিচ্ছে না। তো তার জন্য আমি কি বলেছি, ওই কারণে সাজেশন করলে কিন্তু হবে না যে আমি অ্যানশিয়েন্ট বাদ দিলাম, কারণ এগুলো তো অ্যানশিয়েন্ট টাইম আছে, রূপকথার কথাই কিন্তু সেই হিসেবে বলছে। তো তাহলে অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, প্রাচীন, মধ্য, আধুনিক সবই কিন্তু এখান থেকে ওরা করে দিচ্ছে। তো তার জন্য সবগুলোই তোমার এখানে করতে হবে। তো রূপকথার সাথে তুমি যে সকল রাইটার যেগুলো রয়েছে ওগুলো পড়েছি, তো তার এক্সাম্পল দিয়ে তো সেই হিসাবে পর যেগুলো করা তুমি করতে পারো, ঠিক আছে? কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো অ্যাভয়েড করা দরকার, ঠিক আছে? কারণ তুমি বেশি ডাটা কিন্তু নেই না আমাদের কাছে, এই টাইপের কোশ্চেন তুমি অ্যাভয়েড করা দরকার, বুঝতে পারছো? কারণ তুমি রূপকথা খুব বেশি কি লিখবে, কিন্তু যে সকল জায়গাতে অন্যান্য কোশ্চেন যে অপশন যখন বলছে, মানে তুমি লেখার ডাটা আছে, ওই জন্য আমি বলছিলাম যে দেখে পছন্দ হলো সেটা না, কোনটা আমার জন্য বেশি হেল্পফুল হবে নাম্বার পেতে, হ্যাঁ সেই দিকে ফোকাস করতে হবে, গুণের উপর ফোকাস করতে হবে এখানে, ঠিক আছে? মানে খালি এটা দেখে আমি ইমপ্রেস হয়ে গেলাম, তাহলে অবস্থা খারাপ, নাম্বার আসবে না ওইটা হিসাবে। ওর জন্য হ্যাঁ, এই টাইপের তখন যদি কোশ্চেন দেখো তাহলে মানে সেগুলো না করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই টাইপের জিনিস থাকবে, হ্যাঁ ঠিক আছে? মানে এগুলো কিসের জন্য দেওয়া হয় কি বলতো, ফাঁদে ফেলানোর জন্য, ঠিক আছে? মানে হঠাৎ ক্যান্ডিডেটটা দেখে হ্যাঁ এটা আমি করি করি করি, কিন্তু পরে লেখার পরে সে বুঝতে পারবো যে আমি তো আর জিনিস পাচ্ছি না, খুঁজে কি লিখলাম, ইস, এটা বাদ দিয়ে যদি আমি অন্যটা লিখতাম ভালো হতো, কিন্তু ততক্ষণে টাইম শেষ হ্যাঁ হয়ে গেল। এটা হচ্ছে ফাঁদে ফেলানোর কোশ্চেন, এই জিনিসগুলো এরকম কোশ্চেন থাকবে নেহা, তো বোঝার চেষ্টা করুন, আমি ওই জন্যই বলছি এই কথা, এগুলো ফাঁদে ফেলানোর জন্য। মানে এক্সামিনে মানে স্টুডেন্টরা ভাবে যে ঠিক আছে রূপকথা আমি তো অনেক দেখেছি দেখেছি, ছোটবেলায় বই বইও পড়েছি, ওরকম লিখে দেবো। এক পাতা হ্যাঁ লেখার পরে সে দেখবি খুঁজে পাবে না জিনিস যে কি লিখবো, আমি তুমি হ্যাঁ কয়েকবার তাই তুমি এখানে লিখবে, তাই না? পরে আর খুঁজে পাবে না যে কি হ্যাঁ লিখবো, কারণ এখানে তো 500 অব্দ লিখতে হচ্ছে না, কিন্তু গল্প লিখলে তো জিরো পাবে। হুম তো এটা কিন্তু ফাঁদে ফেলার কোশ্চেন, তো তার জন্য আমি ওর জন্য এই কারণটা আমি বললাম যে এই ফাঁদে কিছু করা যাবে না, অ্যাভয়েড করতে হবে এই সমস্ত জিনিসগুলো। হুম ওকে, বেশ, হ্যাঁ। আর লাস্টে আছে কি, এই যে কবিতা পত্রিকা, হাতে চামচ বলতে গেলে শনিবারের টিকি, তো শনিবারের টিকি তো খুব কমন জিনিস, তো সেই হিসাবে তোমার এখানে লেখা দরকার। ধরো যখন কোনো স্পেসিফিক কোনো যখন আসছে না রাইটিং, হ্যাঁ এরকম হুম স্পেসিফিকও কিছু আসতে পারে, তো তাহলে এই স্পেসিফিক যখন জিনিসটা আসবে তুমি মোটামুটি আশা করতে পারো তোমার সিলেবাসের মধ্যে থেকে আসবে। আর বাকি জিনিসগুলো ওভারঅল জিনিস থেকে আসছে, কিন্তু কিছু কিছু যখন স্পেসিফিক জিনিস আসবে, যখন এই যে শনিবার টিকি এরকম, তো তখন সেইভাবে তোমার টু দা পয়েন্ট লেখা দরকার। আর লেখার সিস্টেম তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে? তো সেই হ্যাঁ সেভাবে করতে হবে। আর ধরো কোনো যখন জিনিস লিখছো, এই যে যখন এসে টাইপের জিনিস, তুমি কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে আসবে। ভূমিকা লিখলে ওকে মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, মানে কোথা থেকে আসছে, ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ কি হ্যাঁ আগে ছিল, তারপরে বর্তমান পজিশন কি, আর ভবিষ্যতে কি হতে পারে, ঠিক আছে? এই হুম জিনিসগুলো কিন্তু তোমার রাইটিং এ যেন অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ এসে তোমার লেখার অপশন এখানে রয়েছে, মানে যেহেতু তোমার প্রচুর শব্দ এখানে, তো তার জন্য আমি হ্যাঁ যে জানি ডিটেলসটা, তো তার জন্য এটা আমাদের লেখাইয়ে মানে দেখাতে হবে জিনিসটা লিখে। তো তার জন্য কিন্তু এইভাবে কিন্তু আমাদের ফোকাস করা দরকার। যখন এই যে ব্রড টাইপের যে আছে, এই যে হুম যেরকম হ্যাঁ, ওই যে যেকোনো তোমার রাইটার যেগুলো, এটা তোমার ওই যে বললাম সিলেবাসের মধ্যে দিয়ে আছে, তো তার জন্য সিলেবাসের সব জিনিসগুলো তুমি যেগুলো পড়ছো, মানে সিলেবাসে যেটা রয়েছে আমাদের পুরোটা কভার করা দরকার, ঠিক আছে? এবং সেইভাবে আমাদের হ্যাঁ লিখতে তুমি রিডিং করবে, ওকে? আর তারপরে আমি কি ওকে বলছি, তখন আমার পড়তে ইচ্ছা করে, আমার ডিসপ্লে ধরে ধরে দেখে দেখে লেখো, কোনো ব্যাপার না, কিন্তু লেখো, ধরে ধরে দেখে দেখে লেখো, তার স্পিড বাড়বে। হুম কারণ আমাদের ওই যদি টাইমে কভার করতে হয়, যত বাড়িতে বসে লেখা প্র্যাকটিস করবে তত সুবিধা হবে। তো যা লিখে আরো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার এমনি শরীর হ্যাঁ এখন শরীর ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার এখন ঠিক আছে। বেশ বেশ, ঠিক সবার আছে। তো জ্বর এখন হচ্ছে তুমি হ্যাঁ, না বললাম আমাদের এখানে সবার জ্বর হচ্ছে দিয়ে 1 সপ্তাহ থাকছে, কমছেই না, এত ওকে, বাজে অবস্থা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না তাহলে সাবধানে থাকো, কিন্তু এই হিসেবে ফোকাস করতে হবে না, কারণ এক্সাম চলে এসছে, হ্যাঁ বুঝতেই পারছো। হ্যাঁ তো সেই পার্টটা রয়েছে। আর টাইপিং এর সময় তুমি এইভাবে করবে,
আর যা যা করছো আমাদের নেক্সট ক্লাস আমি সেই হিসাবে বলে দেবো যে কবে হচ্ছে, মানে তোমাকে হোয়াটসঅ্যাপে না আমি সেই হিসাবে জানিয়ে দেবো। তারপরে সেই হিসাবে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? আর তারপর এমনি রুটিন যেভাবে হচ্ছে আমাদের ক্লাসটা তো হবে, আর তারপরে এক্সট্রা ক্লাসটা আমি যেদিন হবে আমি তোমাকে আমি বলে দেবো, ঠিক আছে? আর স্যার যেভাবে আপনি বললাম ওই সেগুলো ইউজি সিলেবাসটা আপনি আজকে দিয়ে দেবেন স্যার প্লিজ। ইউজি না, জেইউ যাদবপুরে। হ্যাঁ ওরই ইউজির যে সিলেবাসটা বললেন না, হ্যাঁ হ্যাঁ, ঠিক যে আছে ঠিক যা আছে, যা আমি আছে দেখছি দেখছি আমি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখি, আমি দেখে আমি তোমাকে না হোয়াটসঅ্যাপে আমি সেই হিসাবে করে দেবো ওখানে কি আছে। আর আমি সেটাও বলছি যদি আলাদা কিছু দেখা হয় তো তাকেও কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, সিলেবাসে তুমি যা পড়েছো তুমি সেইগুলো করবে। আর তার সাথে এগুলো হুম মিললে তো মিললে, নতুন করে কিছু এক্সট্রা করা কোনো এখন নেই, ঠিক আছে? বা হ্যাঁ এখানে আলাদা আলাদা জিনিস দেখেছি, আমি আলাদা আলাদা বই কিনতে হবে, বই দিয়ে বাইরে বাজারে চলে গেলাম, ওইসব করে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? যেগুলো দিয়ে পড়েছো ঠিক আছে, আমি সে পাঠিয়ে দিচ্ছি, তাতে কোনো সমস্যা হবে না, মানে সেই হিসাবে দেখে। আর এমনি তারপরে তুমি প্রিন্ট আউট করে ওটা নিয়ে নাও যেটা বললাম আমি, ঠিক হুম আছে? তারপরে সেই হিসেবে করবে। আর রাইটিং এর উপর যে যেভাবে বললাম যে পোস্টগুলো কিন্তু হ্যাঁ ওভাবে করে ওগুলো দেওয়ালে লাগাও, দেওয়ালে লাগাও কনটেক্সট হিসাবে, কোন কোন কনটেক্সটে হ্যাঁ কোনটাতে দেওয়ালে লাগাও, কে কি ভাবুক আমার কোনো যায় আসে না, আমার মাথায় রাখার জন্য যা হ্যাঁ যা খুশি আমার করতে হবে, ঠিক আছে? যতক্ষণ না অবধি, যেটা আমি তখন আগেও তোমাকে বলেছি, কে কি ভাবলো ওই নিয়ে তুমি নিজে ভাবলে তাহলে লোকে কি ভাববে, তাই না? হুম তো এই জিনিসটা দরকার, সেটাও যদি তুমি ভাবতে থাকো যে লোকে কি ভাববে আমার জন্য। ওকে, তো বেশ, আর হচ্ছে আর কথা থেকে কি আসলে হুম, এই হচ্ছে বেসিক্যালি, এই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর তারপরে দেখো আর বাকি কোশ্চেন কিন্তু ওরকম ভাবে নেই, কারণ কোনো মার্কেটে সব দেয় না, মানে অনলাইনে ওরা সবই পাবলিশ করে না, ঠিক আছে? কারণ একটা হ্যাঁ কি বলতো, এক্সক্লুসিভ ব্যাপার তো বোঝো তাই না, এক্সক্লুসিভনেস যে হ্যাঁ ব্যাপারটা, মানে সবার জন্য না, আমি সবার জন্য না, ঠিক আছে? তো সেই ব্যাপারটা করার জন্য সব জিনিস ওটা করে না, যেটা আছে তুমি সেটা তো বুঝতে পারলে, তো সেভাবে করতে হবে যে এক্সক্লুসিভ এডিশন যেটা আসছে সেরকম ব্যাপার। তো তার জন্য যেটা পেয়েছি এটাই মোর দেন না, আমরা যেগুলো পেয়েছি কোশ্চেন, ঠিক আছে? তো সেইভাবে করতে হবে তাহলে আহ, আর কোনো ঠিক আছে। আচ্ছা বলো, এবার যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি ডাউট থাকে। না স্যার কোনো কোশ্চেন নেই। আমি আচ্ছা যে যে ভাবলাম ওগুলো রাইটিং করে তারপর তুমি সেই সময় আমাকে সেন্ড করো। হ্যাঁ 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 আর ওকে তারপর সিগনেচার ওরা রেগুলার লেখা প্র্যাকটিস করবে, রেগুলার এখন কিন্তু 2 থেকে 3 ঘন্টা লিখবে, কতক্ষণ লিখছো হুম আমি জানি না, কিন্তু রেগুলার 2-3 ঘন্টা লেখা আর হাতে ঘড়ি পড়ে নেবে না, খুবই ইম্পর্টেন্ট। ওকে আর আমি কিন্তু একটা লেখাও কিন্তু কতক্ষণ লেগেছে আমি কিন্তু দেখলাম না, একটা জায়গাও তুমি লেখোনি কিন্তু, বুঝতে পারলে আমি কি বললাম? তুমি কিন্তু হ্যাঁ একটা স্যার জায়গাতেও লেখোনি যে কতক্ষণ লেগেছে, এটা আমি কিন্তু আগে তোমাকে বহুবার বলেছি, ঠিক আছে? এই খুবই ফান্ডামেন্টাল জিনিস, মানে আমি ওকে তখন লিখে গেলাম, আমাদের গাদা গাদা টাইম লেগে যাচ্ছে। এইভাবে আপনাকে এসকেপ না করলে জীবনে শেষ করতে পারবে না। আর চেষ্টা করতে হুম পারলে হয়ে যাবে, নিজে জানতে হবে। দেখবে তার জন্য এটা করার দরকার। লিখবে, লিখে টাইম লিখবে যে কতক্ষণ টাইম লাগে, ঠিক আছে? ঠিক আছে, তারপর লিখবে, লিখে বলবে স্যার এতটুকু হুম টাইম আমার লাগবে। তুমি সেই সময় বুঝতে পারবে, আর এভাবে পাঠিও। আচ্ছা কোনো তাহলে কোয়ারি নেই তাই তো? আচ্ছা আর হ্যাঁ ঠিক আছে, তো চলো তাহলে আজকে এই অবধি আমাদের থাকলো, আবার তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক সেটা আমি আছে তোমাকে বলে দেবো কদিন আমাদের এক্সট্রা, হ্যাঁ কোন দিন হ্যাঁ আমাদের এক্সট্রা ক্লাসটা হবে। আর এমনি যেরকম আমাদের মঙ্গলবার ক্লাস আছে, নেক্সট ক্লাস এমনি তো আছে, আজকে কয় তারিখ, এমনি আমাদের যেরকম 29 তারিখ ক্লাস আছে সে তো আছেই। হুম আর তার আগে বেসিক্যালি আমি একদিন তোমাকে মানে এক্সট্রা ক্লাস আমি তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে আর আমি, ওকে ঠিক আছে, হুম ওকে ঠিক আছে, চলো তাহলে আজকে ঠিক এই আছে অবধি থাকলো। হ্যাঁ ঠিক আছে।